ফরেন পলিসি এবং ডিপ্লোম্যাসি নিয়ে যদি কনসেপচুয়াল থেকে আন্তর্জাতিক বিষয়াবলীর কনসেপচুয়াল পার্ট আমরা দেখি, তাহলে পররাষ্ট্রনীতি বা ফরেন পলিসি রাষ্ট্র পরিচালনার জন্য নীতি প্রণয়ন করতে হয়। নীতি বলতে আমরা সাধারণত বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য প্রণীত কার্যাবলীকে বুঝি। অধ্যাপক প্যাডেলফোর্ড অর্থাৎ নর্মেল যে প্যাডেলফোর্ড এর মতে নীতি কোনো প্রক্রিয়ার সম্মুখ ফল যার মাধ্যমে উদ্দেশ্যাবলী অর্জন ও স্বার্থ সংরক্ষণের জন্য কোনো রাষ্ট্র তার বিস্তৃতভাবে লক্ষ্য ও স্বার্থকে সুনির্দিষ্ট কার্যে পরিণত করে। কোনো রাষ্ট্রের সম্পূর্ণ নীতিকে আমরা জাতীয় নীতি বলতে পারি। জাতীয় নীতি প্রধানত দুই ভাগে বিভক্ত। একটা অভ্যন্তরীণ নীতি অথবা ডোমেস্টিক পলিসি, আরেকটা পররাষ্ট্রনীতি বা ফরেন পলিসি। তাহলে কোনো রাষ্ট্রের সম্পূর্ণ নীতিকে আমরা জাতীয় নীতি বলতে পারি, আর জাতীয় নীতিকে আমরা প্রধানত দুই ভাগে ভাগ করতে পারি। একটা ডোমেস্টিক পলিসি এবং একটা ফরেন পলিসি। তাহলে পররাষ্ট্রনীতি কোনো রাষ্ট্রের জাতীয় নীতির সে অংশ যা বহির্বিশ্বের সাথে যুক্ত। পররাষ্ট্রনীতি কোনো রাষ্ট্রের জাতীয় নীতির সে অংশ যেটা বহির্বিশ্বের সাথে রিলেটেড বা বহির্বিশ্বের সাথে যুক্ত। প্রুশিয়ার বিখ্যাত কূটনীতিক ও রাজনীতিবিদ অটো ভন বিসমার্ক প্রিন্স অটো ভন বিসমার্ক বলেছেন, দ্য এক্সটেনশন অফ ডোমেস্টিক পলিসি ইজ ফরেন পলিসি। অধ্যাপক প্যাডেলফোর্ড নর্মাল যে প্যাডেলফোর্ড বলেন পররাষ্ট্রনীতি একটি দেশের জাতীয় নীতির অংশ যা দ্বারা অন্য একটি দেশের সাথে সম্পর্ক স্থাপিত হয় এবং এ ধরনের জাতীয় এবং এই সম্পর্ক জাতীয় স্বার্থের ধারণার উপর প্রতিষ্ঠিত। বস্তুত পররাষ্ট্রনীতি একটি রাষ্ট্রের স্বার্থ, লক্ষ্য, উদ্দেশ্য পূরণের জন্য গৃহীত নীতি এবং আন্তর্জাতিক পরিবেশের সাথে সম্পর্ক বজায় রাখা এবং সঙ্গতি বিধানের জন্য কোনো রাষ্ট্রের প্রতিক্রিয়া। বর্তমানে প্রত্যাশিত সিদ্ধান্তের ক্রিয়াকলাপের সমষ্টি এরপর জাতীয় স্বার্থ বা ন্যাশনাল ইন্টারেস্ট। পররাষ্ট্রনীতির মধ্যে নীতি থাকে দীর্ঘকালব্যাপী অর্থাৎ তুলনামূলকভাবে স্থায়ী স্বার্থ, যে জাতীয় স্বার্থ নামে পরিচিত। তাহলে আমার দীর্ঘকালব্যাপী এবং তুলনামূলকভাবে স্থায়ী স্বার্থ যেটা জাতীয় স্বার্থ নামে পরিচিত। প্রত্যেকটা দেশ তার পররাষ্ট্রনীতির মাধ্যমে কতগুলো বাস্তব উদ্দেশ্য ও স্বার্থ হাসিলের চেষ্টা চালায়। এই উদ্দেশ্যগুলো জাতীয় স্বার্থ নামে পরিচিত। আমেরিকার নেতৃত্বস্থানীয় ভূ রাজনীতিবিদ আলফ্রেড টি মাহান চমৎকারভাবে বলেছেন, জাতীয় স্বার্থ পররাষ্ট্রনীতির জন্য শুধু বৈধ নয়, এটা মৌলিক উদ্দেশ্য বটে। ব্রিটিশ সাবেক প্রধানমন্ত্রী পামার স্টোন বলেন উই হ্যাভ নো ইথার্নাল অ্যালাইজ অ্যান্ড উই হ্যাভ নো পারপিচুয়াল এনিমিস। তাহলে পামার স্টোন এই কথাটা বেশ ভালোই বলছে যে উই হ্যাভ নো ইথার্নাল অ্যালাইজ অ্যান্ড উই হ্যাভ নো পারপিচুয়াল এনিমিস। আওয়ার ইন্টারেস্ট আর ইথার্নাল অ্যান্ড পারপিচুয়াল অ্যান্ড দোজ ইন্টারেস্ট ইট ইজ আওয়ার ডিউটি টু ফলো। তাহলে আমরা দেখতে পাই জাতীয় স্বার্থ একটি গুরুত্বপূর্ণ ধারণা যা পররাষ্ট্রনীতি প্রণয়নের সময় প্রত্যেক দেশের নীতি নির্ধারকদের বোঝা উচিত এবং প্রতিফলন ঘটানো উচিত। পররাষ্ট্রনীতির অভ্যন্তরীণ ও বহিঃ উপাদান। পররাষ্ট্রনীতির অভ্যন্তরীণ উপাদান রাষ্ট্রের আয়তন, এটা তো অভ্যন্তরীণ উপাদান। ভৌগোলিক ফ্যাক্টর যা যা আছে এগুলো অভ্যন্তরীণ বা ইন্টারনাল ফ্যাক্টরস। এরপরে অর্থনৈতিক উন্নয়নের অবস্থা, একটা রাষ্ট্রের অর্থনৈতিক উন্নয়নের কি অবস্থা ওইটাও পররাষ্ট্রনীতির একটা অভ্যন্তরীণ উপাদান। এরপর রাষ্ট্রের সাংস্কৃতিক এবং ঐতিহাসিক ফ্যাক্টর, এটাও একটা অভ্যন্তরীণ উপাদান। এরপরে রাষ্ট্রের সামাজিক অবস্থা, এরপরে রাষ্ট্রের সরকার ব্যবস্থা, রাষ্ট্রের নেতৃত্ব, রাষ্ট্রের আদর্শ, রাষ্ট্রের কূটনীতির গুণগত মান, এটার উপরেও কিন্তু অনেক কিছু নির্ভর করে। এটাও রাষ্ট্রের অভ্যন্তরীণ উপাদান। এরপর জনমত। এরপরে যদি রাষ্ট্রের বহি উপাদানের ব্যাপারে আমরা জানতে চাই, তাহলে বহি উপাদান সমসাময়িক বিশ্বের পরিস্থিতি, এটা তো বহি উপাদানই। এরপরে আন্তর্জাতিক শক্তি কাঠামো, এরপরে আন্তর্জাতিক আইন, আন্তর্জাতিক সহযোগিতা, আন্তর্জাতিক সংগঠন, আন্তর্জাতিক পর্যায়ে সম্পর্ক, পাবলিক অপিনিয়ন, এক্সটার্নাল এনভায়রনমেন্ট, এরপরে আন্তর্জাতিক অ্যালায়েন্স। এগুলো সবগুলো বহি উপাদান বা এক্সটার্নাল ফ্যাক্টরস হবে এটা। এর পররাষ্ট্রনীতির উদ্দেশ্য বা অবজেক্টিভ অফ ফরেন পলিসি। প্রত্যেক রাষ্ট্রের কতগুলো লক্ষ্য উদ্দেশ্যকে সামনে রেখে পররাষ্ট্রনীতি প্রণয়ন করে থাকে। সাধারণত কোনো দেশের আয়তন, জনসংখ্যা, প্রাকৃতিক সম্পদ, অর্থনৈতিক অবস্থা, সামরিক শক্তি, ভূরাজনৈতিক অবস্থা ইত্যাদির সাথে সঙ্গতি রেখে সে দেশের পররাষ্ট্রনীতির লক্ষ্য এবং উদ্দেশ্য নির্ধারণ করা হয়। পররাষ্ট্রনীতির লক্ষ্য উদ্দেশ্য স্বল্পমেয়াদীও হতে পারে, আবার দীর্ঘমেয়াদীও হতে পারে। পররাষ্ট্রনীতির লক্ষ্য এবং উদ্দেশ্য কি থাকে? প্রধানত আত্মরক্ষা করা, নিজেকে রক্ষা করা। এরপরে জাতীয় শক্তির সংরক্ষণ করা এবং জাতীয় শক্তির সম্প্রসারণ করা। এরপরে অর্থনৈতিক অগ্রগতি, অবশ্যই ইকোনমিক গ্রোথ আর ইকোনমিক ডেভেলপমেন্ট। এরপরে জাতীয় মর্যাদা বৃদ্ধি, এই যে একটা দেশের জাতীয় মর্যাদা বৃদ্ধিও পররাষ্ট্রনীতির উদ্দেশ্য। এরপরে গতিশীলতা, একটা রাষ্ট্রের মধ্যে গতিশীলতা বৃদ্ধি করা, এটাও পররাষ্ট্রনীতির উদ্দেশ্য। এরপর একটা রাষ্ট্রের জাতীয় ঐক্য রক্ষা করা, এটাও পররাষ্ট্রনীতির উদ্দেশ্য। এরপর একটা রাষ্ট্রের জনকল্যাণ সাধন, এটাও পররাষ্ট্রনীতির উদ্দেশ্য। এরপর শান্তিপূর্ণ সহাবস্থান, এটাও পররাষ্ট্রনীতির উদ্দেশ্য। তাহলে শান্তিপূর্ণ সহাবস্থান, এরপরে সহযোগিতা, এরপরে জাতীয় স্বার্থ রক্ষা, এগুলো সবগুলো পররাষ্ট্রনীতির উদ্দেশ্য বা পররাষ্ট্রনীতির নীতিমালা, প্রিন্সিপালস অফ ফরেন পলিসি। তাহলে প্রিন্সিপাল অফ ফরেন পলিসি প্রত্যেক রাষ্ট্রের পররাষ্ট্রনীতির ক্ষেত্রে
কতিপয় নীতিমালা থাকে এবং বিভিন্ন রাষ্ট্রের সাথে সম্পর্ক নির্ধারণে রাষ্ট্র অবশ্যই এসব নীতিমালা অনুসরণ করে চলে। এইসব নীতিমালা না মানলেও অন্যান্য রাষ্ট্রের সাথে সম্পর্ক উন্নয়ন করা যায় না আর কি। পররাষ্ট্রনীতির সাধারণ নীতিমালাগুলো হচ্ছে উল্লেখ করা হলে এগুলো সবাই মেনে চলে। একটা হচ্ছে স্বাধীন ও নিরপেক্ষতা নীতি। স্বাধীন ও নিরপেক্ষতা নীতি হচ্ছে পূর্বে অনেক রাষ্ট্রের ক্ষেত্রে হচ্ছে এটি করা সম্ভব ছিল না, বিশেষ করে তৃতীয় বিশ্বের দেশগুলো বৃহৎ শক্তির প্রভাবে থাকতো, কিন্তু এখন দেশগুলো স্বাধীন এবং নিরপেক্ষভাবে তাদের পররাষ্ট্রনীতি প্রণয়ন করছে। এরপর সমমর্যাদার নীতি, জাতিসংঘ সনদে প্রত্যেক রাষ্ট্রের সমমর্যাদার বিষয়টি উল্লেখ করা আছে। মূলত অন্য রাষ্ট্রের স্বাধীনতা, সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা রক্ষা করে পররাষ্ট্রনীতি প্রণয়ন করতে হয়। শান্তিপূর্ণ সহাবস্থানের নীতি, বিশ্বের প্রায় সকল দেশেই এখন এই বিষয়টিকে গুরুত্ব দিয়ে পররাষ্ট্রনীতি প্রণয়ন করছে, তবে বৃহৎ শক্তিগুলোর ক্ষেত্রে ব্যর্থ থাকে। অনাক্রমণ নীতি, বিশ্বের প্রায় অধিকাংশ রাষ্ট্র অনাক্রমণ নীতিকে যেভাবে ধারণ করে পররাষ্ট্রনীতি প্রণয়ন করে। নিরপেক্ষতা নীতি, আধুনিককালে কোনো রাষ্ট্র আসলে নিরপেক্ষ নয়, তবে পররাষ্ট্রনীতির ক্ষেত্রে তারা চেষ্টা করে হচ্ছে নিরপেক্ষ নীতি গ্রহণের। তাহলে হচ্ছে যে নীতিগুলো সবাই মেনে চলে সেটা হচ্ছে স্বাধীন ও নিরপেক্ষতা নীতি, স্বাধীন ও নিরপেক্ষ নীতি, এরপর হচ্ছে সমমর্যাদার নীতি, এরপর হচ্ছে শান্তিপূর্ণ সহাবস্থানের নীতি, এরপর হচ্ছে অনাক্রমণ নীতি, সবাই শান্তিপূর্ণভাবে অবস্থান করবে, কেউ কাউকে আক্রমণ করবে না। এরপর নিরপেক্ষতার নীতি, সবাই হচ্ছে নিরপেক্ষ থাকার চেষ্টা করবে। এরপরে হচ্ছে সমমর্যাদা, প্রত্যেক দেশ অন্যান্য দেশকে হচ্ছে তাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং ভৌগোলিক অখণ্ডতার রক্ষা করে সমমর্যাদা দিয়ে হচ্ছে পররাষ্ট্রনীতি প্রণয়ন করবে। এরপর স্বাধীন ও নিরপেক্ষ নীতি হচ্ছে বৃহৎ শক্তির প্রভাবে না থেকেও তৃতীয় বিশ্বের দেশগুলো স্বাধীন এবং নিরপেক্ষভাবে হচ্ছে পররাষ্ট্রনীতি প্রণয়ন করবে। পররাষ্ট্রনীতি নীতিমালা হচ্ছে স্বাধীন ও নিরপেক্ষতা নীতি, সমমর্যাদার নীতি, শান্তিপূর্ণ সহাবস্থানের নীতি, অনাক্রমণ নীতি, নিরপেক্ষতার নীতি। পররাষ্ট্রনীতি প্রণয়নের পর্যায়সমূহ, তাহলে স্টেপস অফ ফরেন পলিসি ফর্মুলেশন। পররাষ্ট্রনীতি একটি জটিল প্রক্রিয়া। বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞান একমত হয়েছেন যে 3টি ধাপের মধ্য দিয়ে পররাষ্ট্রনীতি হচ্ছে প্রণীত হয়। একটা হচ্ছে তথ্য উপাত্ত অবশ্যই সংগ্রহ করতে হবে, তাই সংগ্রহ করার জন্য হচ্ছে কূটনৈতিক, বাণিজ্যিক প্রতিনিধি, গোয়েন্দা সংস্থা, সরকার এবং বেসরকারি সূত্রের উপর রাষ্ট্র নির্ভর করে। এরপর হচ্ছে তথ্য এবং উপাত্ত সংগ্রহ করার পর এগুলো অবশ্যই বিশ্লেষণ করতে হবে, কারণ হচ্ছে তথ্য যত নির্ভুল হবে পররাষ্ট্রনীতি হচ্ছে তত সফল হবে এবং প্রয়োজনীয় তথ্যের ভিত্তিতে পররাষ্ট্রনীতি প্রণীত হবে আর কি। আবার যে সমস্ত সংগৃহীত তথ্য থাকবে সবগুলো যে কাজে লাগবে ব্যাপারটা এমনও না। এরপর হচ্ছে সিদ্ধান্ত গ্রহণ। তাহলে প্রথমে তথ্য উপাত্ত সংগ্রহ, এরপর তথ্য উপাত্ত বিশ্লেষণ, এরপরে হচ্ছে সিদ্ধান্ত গ্রহণ। বিশ্লেষিত বিভিন্ন তথ্য এবং বিভিন্ন বিকল্পের সম্ভাব্য প্রতিক্রিয়া এবং ফলাফলের ভিত্তিতে পররাষ্ট্রনীতির বিষয়ে হচ্ছে সিদ্ধান্ত গৃহীত হবে। তাহলে এই যে বিশ্লেষিত বিভিন্ন তথ্য বিশ্লেষণ করা এবং বিভিন্ন বিকল্পের সম্ভাব্য প্রতিক্রিয়া কী হইতে পারে এবং ওইটার ফলাফল কী হতে পারে ওইটা বিবেচনা করে হচ্ছে পররাষ্ট্রনীতি বিষয়ে হচ্ছে সিদ্ধান্ত গৃহীত হয়। তাহলে রাষ্ট্রপ্রধান ছাড়াও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, প্রধানমন্ত্রী, পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তা, গোয়েন্দা দপ্তরের অভিজ্ঞ ব্যক্তিগণ, সেনাবাহিনীর প্রধান পররাষ্ট্রনীতি প্রণয়নে হচ্ছে ভূমিকা রাখেন। সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া বা ডিসিশন মেকিং, অনেকগুলো বিকল্প আছে আমার, অনেকগুলো বিকল্প থেকে আমি ব্যবহারযোগ্য বিকল্প যেটা অর্থাৎ সঠিক বিকল্পটা বাছাই করে নেওয়ার যে প্রক্রিয়া এটাকে বলা হচ্ছে সিদ্ধান্ত প্রণয়ন প্রক্রিয়া। এটি হচ্ছে একটা কঠিন এবং জটিল প্রক্রিয়া এবং সিদ্ধান্ত প্রণয়নের আদিতাত্ত্বিক বলা হয় বিজ্ঞানসম্মত ইতিহাসের জনক হচ্ছে টুকিডাইডিসকে। সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া নিয়ে ষোড়শ শতাব্দীতে ম্যাকিয়াভেলি অর্থাৎ নিকোলো ম্যাকিয়াভেলি তার দ্য প্রিন্স গ্রন্থে নীতি নির্ধারকদের একটু উপদেশ দিয়েছেন এই মর্মে যে রাষ্ট্রীয় স্বার্থ সংরক্ষণের জন্য তাদের সিদ্ধান্ত নিতে হবে, অর্থাৎ ব্যক্তি স্বার্থ সংরক্ষণ করবে না, তারা সিদ্ধান্ত নিবে হচ্ছে রাষ্ট্রীয় স্বার্থ সংরক্ষণের জন্য। এবং রাষ্ট্রীয় স্বার্থ সংরক্ষণ করতে গিয়ে যদি কোনো ব্যক্তি স্বার্থ হ্যাম্পার করা লাগে তারা ডেফিনেটলি করতে পারে। এটাই নিকোলো ম্যাকিয়াভেলি বলেছিলেন, যিনি আধুনিক গণতন্ত্রের জনক সম্ভবত, নাকি আধুনিক গণতন্ত্রের জনক জন লোক, হোয়াট এভার। তাহলে নিকোলো ম্যাকিয়াভেলি তার দ্য প্রিন্স গ্রন্থের মধ্যে নীতি নির্ধারকদের উপদেশ দিয়েছেন হচ্ছে আমার রাষ্ট্রীয় স্বার্থটাই হচ্ছে আমাদের সংরক্ষণ করতে হবে এবং এটার জন্য হচ্ছে আমরা রাষ্ট্রীয় স্বার্থ সংরক্ষণের জন্য হচ্ছে আমাদের সিদ্ধান্ত নেওয়া উচিত। এরপরে বিভিন্ন নীতি প্রণয়ন, তাহলে এক্ষেত্রে 3টি ধাপের মধ্য দিয়ে প্রক্রিয়াটি সম্পন্ন হয়। যে সিদ্ধান্ত গ্রহণ করবে এই ক্ষেত্রে 3টা ধাপের মধ্য দিয়ে প্রক্রিয়াটি সম্পন্ন হবে। একটা হচ্ছে নীতি প্রণয়নের উদ্যোগ গ্রহণ, ফরেন পলিসি ইনিশিয়েশন। নির্বাহী বিভাগের প্রধানরাই সাধারণত হচ্ছে ফরেন নীতি প্রণয়নের উদ্যোগ গ্রহণ করে থাকে। এক্ষেত্রে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারাও বেশি ভূমিকা পালন করে। এছাড়া সরকার প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, উপদেষ্টাগণও হচ্ছে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এরপরে হচ্ছে প্রণয়ন ও বৈধতা প্রদান, কৌশলগত, স্ট্র্যাটেজিক এবং হচ্ছে প্র্যাকটিক্যাল বা প্রায়োগিক পদক্ষেপ নেওয়া হয় এই ধাপে। গণতান্ত্রিক রাষ্ট্রে পররাষ্ট্রনীতি প্রণয়নের চূড়ান্ত প্রস্তাব হচ্ছে প্রথমে আইনসভায় পাঠানো হবে, সেখানে হচ্ছে সেটা নিয়ে ডিবেট বা বিতর্ক হবে, এরপরে সেটা পাঠ হবে, রিডিং হবে এবং শেষ পর্যন্ত গৃহীত বা অ্যাডাপ্টেশন হবে। পুনরায় এটি পাঠানো হবে হচ্ছে নির্বাহী, প্রথমে হচ্ছে আইনসভায় যাবে, আইনসভা থেকে হচ্ছে সেখানে বিতর্ক, পাঠ এবং শেষমেশ গৃহীত বা অ্যাডাপ্টেশন হওয়ার পরে সেটা যাবে হচ্ছে নির্বাহী বিভাগে এবং সেখানে চূড়ান্ত অনুমোদন বা অ্যাপ্রুভাল বা রেটিফিকেশন লাভ করবে।
তাহলে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া মোটামুটি 3টা ধাপে হয়ে থাকে। একটা হচ্ছে নীতি প্রণয়নের উদ্যোগ গ্রহণ করতে হবে প্রথমে, এরপর প্রণয়ন এবং বৈধতা প্রদান। প্রথমে হচ্ছে সেটা আইনসভায় যাবে, আইনসভা থেকে হচ্ছে সেখানে ডিবেট হবে, এরপরে সেটা পাঠ হবে, এরপরে সেটা গৃহীত হবে, গৃহীত হওয়ার পরে সেটা হচ্ছে নির্বাহী বিভাগে যাবে, যেখান থেকে এটা চূড়ান্ত অনুমোদন অ্যাপ্রুভাল বা রেটিফিকেশন পাবে, এরপরে সেটা হচ্ছে এক্সিকিউট করা হবে। এরপরে হচ্ছে নীতি প্রয়োগ বা ইমপ্লিমেন্টেশন হচ্ছে পররাষ্ট্র দপ্তরের মাধ্যমে ক্যারিয়ার ডিপ্লোম্যাট, রাষ্ট্রের প্রতিনিধি, কূটনৈতিক সদস্য কর্তৃক হচ্ছে নীতি বাস্তবায়িত হবে। তাহলে নীতি প্রণয়ন করার জন্য হচ্ছে নির্বাহী বিভাগের প্রধানরা আনুষ্ঠানিকভাবে নীতি গ্রহণ করবে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা যারা আছে তারা এবং সরকার প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি হচ্ছে নীতি প্রণয়নের উদ্যোগ গ্রহণ করবে। এরপর প্রণয়ন এবং বৈধতা প্রদানের জন্য প্রথমে সেটা আইনসভায় যাবে, সেখানে বিতর্ক হবে, ডিবেট, এরপরে পাঠ হবে, এরপরে গৃহীত হবে, এরপরে হচ্ছে সেটা যাবে হচ্ছে নির্বাহী বিভাগে, নির্বাহী বিভাগে যাওয়ার পরে সেটা চূড়ান্ত অনুমোদন বা অ্যাপ্রুভাল বা রেটিফিকেশন পাবে। এরপরে নীতি প্রয়োগ হবে, হচ্ছে নীতি প্রয়োগ করবে কারা, যারা হচ্ছে অবশ্যই নির্বাহী বিভাগে থাকে। তাহলে ক্যারিয়ার ডিপ্লোম্যাট যারা আছে, রাষ্ট্রের প্রতিনিধি, কূটনৈতিক সদস্য, এদের কর্তৃক হচ্ছে নীতি বাস্তবায়িত হবে। এবং নীতি প্রয়োগ করার ক্ষেত্রে আন্তঃমন্ত্রণালয়ের সহযোগিতাও নেওয়া হয়। এবং তৃতীয় ধাপকে রুল অফ অ্যাজাম্পশন স্টেজও বলা হয়। বাংলাদেশের পররাষ্ট্রনীতির মূলনীতি প্লাস বৈশিষ্ট্য। তাহলে জাতিসংঘ সনদ এবং হচ্ছে জোট নিরপেক্ষ আন্দোলন ন্যাম সনদের সাথে সামঞ্জস্য রেখে, তাহলে দুইটা জিনিসের সাথে সামঞ্জস্য রাখা হয়েছে বাংলাদেশের পররাষ্ট্রনীতি প্রণয়ন করার সময়। একটা হচ্ছে জাতিসংঘের সনদ এবং আরেকটা হচ্ছে জোট নিরপেক্ষ আন্দোলন বা নন অ্যালাইন মুভমেন্টের যে সনদ বা কনভেনশন, ওইটার সাথে সামঞ্জস্য রেখেই বাংলাদেশের পররাষ্ট্রনীতি প্রণয়ন করা হয়েছে। বাংলাদেশের পররাষ্ট্রনীতির হৃৎপিণ্ড বা হার্ট হচ্ছে 1972 সালের 11 জানুয়ারি বঙ্গবন্ধুর সেই ঐতিহাসিক উক্তি, উই আর স্মল কান্ট্রি, উই ওয়ান্ট ফ্রেন্ডশিপ উইথ অল অ্যান্ড ম্যালিস টুয়ার্ডস নান। তাহলে ফ্রেন্ডশিপ উইথ অল অ্যান্ড ম্যালিস টুয়ার্ডস নান। বাংলাদেশের সংবিধানের 25 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী পররাষ্ট্রনীতির মূলনীতি উল্লেখ করা হয়েছে। 25 নম্বর অনুচ্ছেদে পররাষ্ট্রনীতির মূলনীতি উল্লেখ আছে বাংলাদেশের সংবিধানে, এবং সেই অনুচ্ছেদ অনুযায়ী হচ্ছে বাংলাদেশের পররাষ্ট্রনীতির মূলনীতি হচ্ছে অপরাপর জাতীয় সার্বভৌমত্ব ও সমতার প্রতি শ্রদ্ধা। অপরাপর জাতীয় সার্বভৌমত্ব ও সমতার প্রতি শ্রদ্ধা মানে হচ্ছে অন্যান্য দেশ যেগুলো আছে স্বাধীন দেশ, সেগুলোকে সার্বভৌম সমতা দেওয়া হবে এবং সেগুলোকে শ্রদ্ধা করা হবে। 2 হচ্ছে অন্যান্য রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা, এবং ডেফিনেটলি কোনো দেশ অন্য রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে পারবে না, এটা প্রত্যেক দেশের পররাষ্ট্রনীতিতেই ইমপ্লিমেন্টেড থাকে। এরপর হচ্ছে আন্তর্জাতিক বিরোধের শান্তিপূর্ণ সমাধান, যে কোনো ইন্টারন্যাশনাল কনফ্লিক্ট হলে সেটার সমাধান হইতে হবে হচ্ছে শান্তিপূর্ণ, এটা আমাদের বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে উল্লেখ আছে। এরপরে হচ্ছে জাতিসংঘ সনদে বর্ণিত নীতিসমূহের প্রতি শ্রদ্ধাশীল থাকা। জাতিসংঘের প্রত্যেকটা দেশই জাতিসংঘে স্বাক্ষর করা জাতিসংঘ সনদে, তারা প্রত্যেকে জাতিসংঘ নীতিসমূহের প্রতি অবশ্যই শ্রদ্ধাশীল থাকবে, সো বাংলাদেশের ব্যতিক্রম না। বাংলাদেশ রাষ্ট্র আন্তর্জাতিক ক্ষেত্রে কী ধরনের ভূমিকা পালন করবে? তাহলে বাংলাদেশের পররাষ্ট্রনীতির মূলনীতি উল্লেখ করা হয়েছে 25 নম্বর অনুচ্ছেদে সংবিধানের, এবং বাংলাদেশের পররাষ্ট্রনীতির মূলনীতিগুলো হচ্ছে অপরাপর্যায় সার্বভৌমত্ব সমতার প্রতি শ্রদ্ধা প্রদর্শন, এরপরে হচ্ছে অন্যান্য রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা, এরপরে হচ্ছে আন্তর্জাতিক বিরোধের শান্তিপূর্ণ সমাধান, এবং হচ্ছে জাতিসংঘের সনদে বর্ণিত নীতিসমূহের প্রতি শ্রদ্ধাশীল থাকা। বাংলাদেশের রাষ্ট্র আন্তর্জাতিক ক্ষেত্রে কী ধরনের ভূমিকা পালন করবে সেটাও সংবিধানে উল্লেখ করা আছে। এটা হচ্ছে শক্তি প্রয়োগ পরিহার ও নিরস্ত্রীকরণের চেষ্টা। অবশ্যই শক্তি প্রয়োগ পরিহার করতে হবে এবং নিরস্ত্রীকরণের চেষ্টা বাংলাদেশের মধ্যে থাকবে। এরপরে হচ্ছে আন্তর্জাতিক ক্ষেত্রে, এরপরে প্রত্যেক জাতির স্বাধীন অভিপ্রায় পন্থার মাধ্যমে অবাধে নিজস্ব সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক ব্যবস্থা নির্ধারণের অধিকারকে সমর্থন করা, এবং বর্ণবৈষম্য, রেসিজম, সাম্রাজ্যবাদ বা ইম্পেরিয়ালিজম এবং ঔপনিবেশিকতাবাদ বা কলোনিয়ালিজমের বিরুদ্ধে ন্যায়সঙ্গত আন্দোলনকে বাংলাদেশ সবসময়ই সমর্থন করবে। তাহলে হচ্ছে জাতিসংঘ সনদে বর্ণিত নীতিসমূহের প্রতি বাংলাদেশ শ্রদ্ধাশীল থাকবে। এরপরে বাংলাদেশ রাষ্ট্র আন্তর্জাতিক ক্ষেত্রে যেসব ভূমিকা পালন করবে সেটাও সংবিধান উল্লেখ করা আছে, সেটা হচ্ছে আন্তর্জাতিক ক্ষেত্রে শক্তি প্রয়োগে পরিহার এবং হচ্ছে নিরস্ত্রীকরণের চেষ্টা করবে বাংলাদেশ। এবার প্রত্যেক জাতির স্বাধীন অভিপ্রায় এবং পন্থার মাধ্যমে অবাধে নিজস্ব সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক ব্যবস্থা নির্ধারণের অধিকারকে সমর্থন করবে, এবং রেসিজম, ইম্পেরিয়ালিজম এবং হচ্ছে কলোনিয়ালিজমের বিরুদ্ধে ন্যায়সঙ্গত যত আন্দোলন হবে পৃথিবীতে সবগুলোকে বাংলাদেশ সমর্থন করবে। কূটনীতি বা ডিপ্লোম্যাসি, কূটনীতি সম্পর্কে বলা হয় দ্য আর্ট অফ ডিলিং উইথ পিপল ইন এ সেন্সিটিভ ম্যানার অ্যান্ড ট্যাক্টফুল ওয়ে। তাহলে দ্য আর্ট অফ ডিলিং উইথ পিপল ইন এ সেন্সিটিভ ম্যানার অ্যান্ড ট্যাক্টফুল ওয়ে, একটি রাষ্ট্র অন্য রাষ্ট্রের সাথে সম্পর্ক তৈরির ক্ষেত্রে যে কৌশল প্রয়োগ করে তাকে কূটনীতি বলে। কূটনীতির ইংরেজি শব্দ হচ্ছে ডিপ্লোম্যাসি। প্রথম ব্যবহার করেন হচ্ছে এডমন্ড বার্গ, এবং ডিপ্লোম্যাসির আদি শব্দ হচ্ছে ডিপ্লোমা, এটা একটা গ্রিক শব্দ। ডিপ্লো শব্দের অর্থ ভাঁজ করে রাখা, ফোল্ডেড ইন টু, এরপরে হচ্ছে সাফিক্স মা, এর অর্থ হচ্ছে কোনো বস্তু অথবা অবজেক্ট, অর্থাৎ উৎপত্তিগত অর্থ যাই হোক না কেন আধুনিক কালে আন্তর্জাতিক সম্পর্কের ব্যবস্থাপনাকে বর্তমানে কূটনীতি বলা হয়। মানে আমার আন্তর্জাতিক যে সম্পর্ক, ইন্টারন্যাশনাল রিলেশনস, এটা আমি কীভাবে ম্যানেজমেন্ট করতেছি এই ব্যাপারটাই হচ্ছে আলটিমেটলি ডিপ্লোম্যাসি বা কূটনীতি। রাষ্ট্রবিজ্ঞান উড এবং স্যারেস যে প্রামাণ্য সংজ্ঞা দিয়েছেন কূটনীতি, সেটা হচ্ছে শান্তিপূর্ণ উপায়ে আন্তর্জাতিক সমস্যা সমাধানের কৌশলই হচ্ছে ডিপ্লোম্যাসি বা কূটনীতি।
আর কূটনীতি সম্পর্কে অধ্যাপক মর্গ্যান্তোর মত হচ্ছে কূটনীতি জাতীয় শক্তির অপরিহার্য উপাদান। ইস্তাম্বুলের প্রত্নতাত্ত্বিক জাদুঘরে সংরক্ষিত একটা পাথরখণ্ড থেকে আমরা জানতে পারি যে খ্রিস্টপূর্ব হচ্ছে 1259 সালে হচ্ছে মিশর এবং হিটের সম্প্রদায়ের মধ্যে একটা শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়। এটি মানুষের জানার মধ্যে প্রথম আন্তর্জাতিক শান্তি চুক্তি। এরপর হচ্ছে এই চুক্তি এমনি স্বাক্ষরিত হয় না, নিশ্চয়ই উভয় সম্প্রদায়ের মধ্যে আলোচনা হয়েছে, নিজ নিজ স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে দর কষাকষি বা নেগোসিয়েশন হয়েছে। এরপরে হচ্ছে একে অপরকে হচ্ছে আস্থায় নিয়েছে এবং হচ্ছে সর্বশেষ পারস্পরিক সমঝোতার ভিত্তিতে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে অপর রাষ্ট্রের সাথে নিজ নিজ স্বার্থ নিয়ে আলোচনা, ডিসকাশন, দর কষাকষি বা বার্গেনিং এবং নেগোসিয়েশন এবং হচ্ছে এসবের মাধ্যমে সমঝোতা বা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ে পৌঁছার নামই হচ্ছে কূটনীতি। তাহলে আমরা দেখেছি কূটনীতি নতুন কোনো বিষয় না, এটা হচ্ছে একটা প্রাচীন প্রপঞ্চ। কূটনীতির হাতিয়ার সমূহ বা ডিপ্লোম্যাটিক টুলস। জেন্টলম্যানস এগ্রিমেন্ট, এটি হচ্ছে একটা মৌখিক চুক্তি বা আইনগত বাধ্যবাধকতা নেই। 1821 সালে ব্রিটিশ পার্লামেন্টারি রেকর্ড প্রথমেই অভিধা ব্যবহার করে, যেটার নাম জেন্টলম্যান এগ্রিমেন্ট। এরপর সমঝোতা স্মারক বা MOU, মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং, এর বাংলা করা হয়েছে সমঝোতা স্মারক। এটি লিখিত হলেও আইনগত বাধ্যবাধকতা নেই, এটা হচ্ছে একত্রে কাজ করার অঙ্গীকার মাত্র। এটা ডেফিনেটলি একটা অঙ্গীকার, এটা কোনো হচ্ছে আইনগত বাধ্যবাধকতা নাই। বাংলার প্রতিশব্দ হচ্ছে সমঝোতা স্মারক, মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং। এরপর হচ্ছে কনভেনশন। কনভেনশন হচ্ছে একটি আন্তর্জাতিক সম্মেলনের মধ্য দিয়ে যে সাধারণ চুক্তি তথা নীতিমালা তৈরি করা হয় তারই নাম হচ্ছে কনভেনশন। তাহলে কনভেনশন করার জন্য ডেফিনেটলি একটা আন্তর্জাতিক সম্মেলনের দরকার আছে এবং একটা আন্তর্জাতিক সম্মেলনের মধ্য দিয়ে যখন হচ্ছে সাধারণ চুক্তি তথা নীতিমালা তৈরি করা হয় তখন সেটার নাম হচ্ছে কনভেনশন। সাধারণত অনেকগুলো স্বাক্ষরকারী দেশ থাকে। প্রাথমিকভাবে স্বাক্ষরকারী দেশগুলো হচ্ছে অন্য দেশগুলোকে স্বাক্ষরে অনুপ্রাণিত করা, যেমন হচ্ছে 1971 সালের রামসার কনভেনশন, যেটা জলাভূমির জীববৈচিত্র্য রক্ষা করার জন্য হচ্ছে স্বাক্ষরিত হয়েছে। এরপরে প্রটোকল হচ্ছে কনভেনশনকে আরও শক্তিশালী রূপ দেওয়ার জন্য প্রটোকল স্বাক্ষরিত হয়। এটিও হচ্ছে এক ধরনের চুক্তি, কিন্তু চুক্তির চেয়ে লেস ফর্মাল ডকুমেন্ট এটা। তার মানে এটা হচ্ছে কনভেনশনের সাথে স্ট্রং কিন্তু আবার চুক্তির সাথে একটু লেস ফর্মাল ডকুমেন্ট। প্রোটোকল নির্দিষ্ট সময়ের জন্য স্বাক্ষরিত হয়, এটা ডেফিনেটলি একটা নির্দিষ্ট টাইম ফ্রেম থাকে, এই নির্দিষ্ট টাইম ফ্রেমের জন্য প্রোটোকলটা স্বাক্ষরিত হবে। এটা স্থায়ী কোনো চুক্তি নয়, যেমন 1997 সালে যে কিয়োটো প্রোটোকল, ওইটা হচ্ছে প্রোটোকলের উদাহরণ আর কি। ট্রিটি, প্যাক্ট অথবা অ্যাকর্ড, তাহলে সমঝোতার মধ্য দিয়ে অপর দেশের মধ্যে স্বাক্ষরিত চুক্তি, এটি সবচেয়ে শক্তিশালী চুক্তি এবং এটার নামই তো ট্রিটি অথবা প্যাক্ট অথবা অ্যাকর্ড। ট্রিটিরই অন্য নামগুলো হচ্ছে প্যাক্ট, অ্যাকর্ড ইত্যাদি। এরপর হচ্ছে ইচ্ছাপত্র বা LOI, মানে লেটার অফ ইন্টেন্ট। আইনগত বাধ্যবাধকতা থাকবে এমন চুক্তি আমি ভবিষ্যতে স্বাক্ষর করব, মানে আইনগত বাধ্যবাধকতা ডেফিনেটলি থাকবে কিন্তু এই চুক্তি আমি ভবিষ্যতে স্বাক্ষর করব এবং এটার জন্য আমি ইচ্ছা পোষণ করে দুই দেশের মধ্যে যে ইচ্ছাপত্র বা সম্মতিপত্র স্বাক্ষরিত হয় তাকে বলা হয় লেটার অফ ইন্টেন্ট। ওকে, এরপর হচ্ছে আন্তর্জাতিক আইন। জাতিসমূহের মধ্যে সম্পর্ক গড়ে তোলার জন্য আন্তর্জাতিকভাবে হচ্ছে যে বিধিবিধান প্রণীত হয়েছে তারই নাম হচ্ছে আন্তর্জাতিক আইন। এরপর হচ্ছে ভিয়েনা কনভেনশন 1961। তাহলে 1961 সালে কূটনৈতিক সম্পর্ক বিষয়ক ভিয়েনা কনভেনশন স্বাক্ষরিত হয়। কূটনীতিবিদদের কাজ কী, দায়িত্ব কী, সুযোগ সুবিধা সবকিছু এতে লিপিবদ্ধ থাকে। তাহলে পররাষ্ট্রনীতি এবং কূটনীতির মধ্যে পার্থক্য কী? পররাষ্ট্রনীতি ফরেন পলিসি, কূটনীতি হচ্ছে ডিপ্লোম্যাসি। সো পররাষ্ট্রনীতি হচ্ছে রাষ্ট্রনীতির যে অংশ অন্য রাষ্ট্রের সাথে সম্পর্ক তৈরির জন্য প্রণয়ন করা হয়, মানে আমার পররাষ্ট্রনীতি প্রণয়ন করা হচ্ছে অন্য রাষ্ট্রের সাথে হচ্ছে আমি সম্পর্ক প্রণয়ন করার জন্য, তাই ওইটার নাম পররাষ্ট্রনীতি। আর কূটনীতি কি? কূটনীতি হচ্ছে পররাষ্ট্রনীতি বাস্তবায়নের কলা কৌশলকে বলা হচ্ছে। এই যে আমি আমার পররাষ্ট্রনীতি এক্সিকিউট করব, এটাই হইতেছে আলটিমেটলি ডিপ্লোম্যাসি। সো পররাষ্ট্রনীতি হচ্ছে একটা রাষ্ট্রের লক্ষ্য, একটা রাষ্ট্রের লক্ষ্য থাকে হচ্ছে পররাষ্ট্রনীতি, আর সেই লক্ষ্যে পৌঁছার পথ হইতেছে ডিপ্লোম্যাসি। ডিপ্লোম্যাসির মাধ্যমে আমি আমার ওই লক্ষ্যে পৌঁছাবো। পররাষ্ট্রনীতি প্রণয়ন করেন হচ্ছে রাষ্ট্রের নীতি নির্ধারক যারা আছে তারা, আর কূটনীতি বাস্তবায়ন করেন হচ্ছে কূটনীতিবিদরা তথা চাকরিজীবীরা বা সরকারি আমলারা আর কি, যারা পররাষ্ট্র মন্ত্রণালয়ে চাকরি করে। পররাষ্ট্রনীতির জন্য হচ্ছে প্রত্যেক রাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় থাকে, তাহলে পররাষ্ট্রনীতির জন্য প্রত্যেকটা রাষ্ট্র তাদের পররাষ্ট্র মন্ত্রণালয় রাখে, মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স। এরপরে হচ্ছে কূটনীতি পররাষ্ট্র মন্ত্রণালয়ের অংশ হিসেবে কাজ করে, মানে ডিপ্লোম্যাসি ইজ এ পার্ট অফ ফরেন মিনিস্ট্রি। এরপরে পররাষ্ট্রনীতি, তাহলে হচ্ছে পররাষ্ট্রনীতির জন্য প্রত্যেক রাষ্ট্রে পররাষ্ট্র মন্ত্রণালয় থাকে, কূটনীতি হচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অংশ হিসেবে কাজ করে। পররাষ্ট্রনীতি হচ্ছে কখনোই বন্ধ থাকে না, এটা কখনোই বন্ধ থাকার প্রশ্নই আসে না। বিশেষ অবস্থায় কূটনীতি কিন্তু স্থগিত হতে পারে। সো এগুলোই হচ্ছে পার্থক্য। সো পার্থক্য হচ্ছে কি, পররাষ্ট্রনীতি হচ্ছে রাষ্ট্রনীতির যে অংশ, যেটা হচ্ছে রাষ্ট্রের সাথে অন্য রাষ্ট্রের সম্পর্ক তৈরির জন্য প্রণয়ন করা হয় পররাষ্ট্রনীতি, আর পররাষ্ট্রনীতি বাস্তবায়নের কলা কৌশল হচ্ছে কূটনীতি। পররাষ্ট্রনীতি হচ্ছে রাষ্ট্রের একটা লক্ষ্য, আর কূটনীতি হচ্ছে ওই লক্ষ্যে পৌঁছার হচ্ছে একটা পথ। পররাষ্ট্রনীতি প্রণয়ন করা হচ্ছে নীতি নির্ধারকরা, আর কূটনীতি বাস্তবায়ন করা হচ্ছে কূটনীতিবিদরা বা চাকরিজীবীরা। এরপর হচ্ছে পররাষ্ট্রনীতির জন্য হচ্ছে প্রত্যেক রাষ্ট্রে পররাষ্ট্র মন্ত্রণালয় থাকে, আর কূটনীতি পররাষ্ট্র মন্ত্রণালয়ের অংশ হিসেবে কাজ করে, যে কূটনীতি মন্ত্রণালয় বলে কোনো কিছু নাই আর কি।
পররাষ্ট্রনীতি কখনোই হচ্ছে বন্ধ থাকে না, তবে বিশেষ অবস্থায় কূটনীতি স্থগিত থাকতে পারে। সো দ্যাটস দ্য ডিফারেন্স বিটুইন ফরেন পলিসি অ্যান্ড ডিপ্লোম্যাসি। কূটনৈতিক সম্পর্ক সংক্রান্ত ভিয়েনা কনভেনশন অ্যান্ড ডিপ্লোম্যাটিক রিলেশনস। কূটনৈতিক আইন ও কূটনীতিবিদদের সুযোগ সুবিধা সংক্রান্ত প্রথম পদক্ষেপ হচ্ছে 1815 সালের কংগ্রেস অফ ভিয়েনা। এরই ধারাবাহিকতায় হচ্ছে 1928 সালে, তাহলে 1815 সালের প্রথম পদক্ষেপ হচ্ছে কংগ্রেস অফ ভিয়েনা। এরই ধারাবাহিকতায় হচ্ছে 1928 সালে কিউবার রাজধানী হাভানাতে গৃহীত হয় কূটনৈতিক কর্মকর্তাদের বিষয়ে কনভেনশন রিগার্ডিং ডিপ্লোম্যাটিক অফিসার্স। সর্বশেষ অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনাতে 1961 সালে 18 এপ্রিল ভিয়েনা কনভেনশন অন ডিপ্লোম্যাটিক রিলেশন স্বাক্ষরিত হয়। এটি প্রণয়ন করেন হচ্ছে আন্তর্জাতিক আইন কমিশন বা ইন্টারন্যাশনাল ল কমিশন। কনভেনশনটি কার্যকর হয় হচ্ছে 1964 সালের 24 এপ্রিল এবং এ পর্যন্ত 192টি দেশ এই কনভেনশন অনুমোদন করেছে। তাহলে সর্বশেষ হচ্ছে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনাতে হচ্ছে 1961 সালের 18 এপ্রিল হচ্ছে ভিয়েনা কনভেনশন অন ডিপ্লোম্যাটিক রিলেশন স্বাক্ষরিত হয়। এটি প্রণয়ন করে আন্তর্জাতিক আইন কমিশন বা ইন্টারন্যাশনাল ল কমিশন বা ILC। সো কনভেনশনটি কার্যকর হয়, যেটা 1961 সালে এটা স্বাক্ষরিত হইলেও এটা কার্যকর হয় হচ্ছে 1964 সালে এবং এ পর্যন্ত প্রায় 192টি দেশ এই কনভেনশন অনুমোদন করেছে। ইউনাইটেড নেশনস বা ইউএনের 195টা সদস্যের মধ্যে পালাউ, সোলোমন দ্বীপপুঞ্জ এবং হচ্ছে দক্ষিণ সুদান এটা কখনোই অনুমোদন করেনি, এবং এই তিনটা বাদে 195 মধ্যে 192টি দেশই হচ্ছে কি করছে, এই ভিয়েনা কনভেনশন অন ডিপ্লোম্যাটিক রিলেশনস এই কনভেনশনটাকে হচ্ছে কি করছে, অনুমোদন করছে। সো আন্তর্জাতিক শান্তি নিরাপত্তা নিশ্চিত করা, জাতিসংঘের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে জাতিসংঘের তত্ত্বাবধানে এই কনভেনশন স্বাক্ষরিত হয়। কূটনৈতিক মিশন কি কাজ করবে, কূটনৈতিক এজেন্টের সুযোগ সুবিধা কী হবে এবং কোন কোন বিষয়ে তারা বিমুক্তি পাবেন, সেই বিষয়গুলো হচ্ছে লিপিবদ্ধ আছে এই কনভেনশনে। 16 পৃষ্ঠার এই কনভেনশনটিতে মোট অনুচ্ছেদ আছে হচ্ছে 53টা। তাহলে এই কনভেনশনে কি আছে, এই কনভেনশনে আছে হচ্ছে কূটনৈতিক মিশন কি এবং কূটনৈতিক মিশন হচ্ছে কী ধরনের কাজ করবে, কূটনৈতিক এজেন্টদের সুযোগ সুবিধা কী হবে এবং কোন বিষয়ে তারা বিমুক্তি বা ইমিউনিটি পাবেন, এই বিষয়গুলো হচ্ছে এই কনভেনশনে লিখিত আছে। এবং এটা হচ্ছে 16 পৃষ্ঠার একটা কনভেনশন এবং এটাতে অনুচ্ছেদ আছে হচ্ছে 53টা। তাহলে কূটনীতিবিদদের পদসোপান বা ডিপ্লোম্যাটিক র্যাঙ্কস হচ্ছে, কূটনীতিবিদদের আমরা 3 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে মিশনের প্রধান তথা র্যাঙ্ক কর্মকর্তা বা হেড অফ দ্য মিশন, এরপরে 2 হচ্ছে ব্যবস্থাপক বা ম্যানেজার্স, আর 3 হচ্ছে কর্মকর্তাগণ বা অফিসার্স। তাহলে মিশনের প্রধান তথা হচ্ছে র্যাঙ্ক কর্মকর্তা বা হেড অফ দ্য মিশন হইতে পারে হচ্ছে আমার অ্যাম্বাসেডর অথবা নানসিও, এরা হচ্ছে একই র্যাঙ্কের। এরপরে হচ্ছে অ্যানভয়, এরপরে হচ্ছে মিনিস্টার এবং হচ্ছে ইন্টারনানসিও, এরপরে হচ্ছে চার্জেস দি অ্যাফেয়ার্স। মোটামুটি হচ্ছে আমরা যারা মিশনের প্রধান তথা র্যাঙ্ক কর্মকর্তা বা হেড অফ দ্য মিশন আছে এদেরকে 3 ভাগে ভাগ করতে পারে। একটা হচ্ছে অ্যাম্বাসেডর, একটা হচ্ছে অ্যানভয় এবং একটা হচ্ছে চার্জেস দ্য অ্যাফেয়ার্স। তাহলে মিশনের প্রধান শ্রেণী বিভাজন 1961 সালের ভিয়েনা কনভেনশন অন ডিপ্লোম্যাটিক রিলেশনস এর 14 নম্বর অনুচ্ছেদে মিশন প্রধানদের 3 শ্রেণীতে দেখানো হয়েছে। একটা হচ্ছে অ্যাম্বাসেডর হচ্ছে তিনি মিশন প্রধান, তাকে পাঠানো হয় হচ্ছে গৃহীত রাষ্ট্রের প্রধানের কাছে আর কি, মানে হেড অফ দ্য স্টেটের কাছে। কূটনৈতিক মিশনের প্রধান তথা অ্যাম্বাসেডরের বাসভবনকে বলা হচ্ছে অ্যাম্বাসি, অন্যদিকে অ্যাম্বাসেডরের কার্যালয় যেটা আছে ওইটাকে বলা হয় চ্যান্সেরি, CHANCERY। তো চ্যান্সেরি ইদানিং দেখা যায় একই ভবনে চ্যান্সেরি এবং অ্যাম্বাসি একসাথে থাকে, যে অ্যাম্বাসি আলাদা যেটার মধ্যে বাস করে এবং চ্যান্সেরি বা যেটা হচ্ছে অ্যাম্বাসেডরের কার্যালয় ওইটা আলাদা, এরকম দেখা যায় না এখন। ইদানিং হচ্ছে একই ভবনেই হচ্ছে চ্যান্সেরি এবং অ্যাম্বাসি যেহেতু আছে, সুতরাং অ্যাম্বাসি চ্যান্সেরির সমর্থক হয়ে গেছে প্রচলিত অর্থে। আর অ্যাম্বাসেডরের সমমর্যাদার আরেকটা পদ আছে, ওইটা হচ্ছে ভ্যাটিকান সিটির যিনি অ্যাম্বাসেডর ওনাকে বলা হয় হচ্ছে নানসিও বা পোপের প্রতিনিধি। পোপের প্রতিনিধি তথা ভ্যাটিকান সিটির রাষ্ট্রদূতকে হচ্ছে নানসিও বলা হয়। তাদের কূটনৈতিক মিশনকে বলা হয় হচ্ছে নানসিয়েচার। তাদের কূটনৈতিক যেসব মিশন আছে ওগুলোকে বলা হয় হচ্ছে নানসিয়েচার, তাদের কূটনৈতিক মিশন। ওকে, এরপরে হচ্ছে কমনওয়েলথ রাষ্ট্রে পাঠানো অ্যাম্বাসেডরকে বলা হয় হাই কমিশনার। মানে কমনওয়েলথভুক্ত যতগুলো দেশ আছে ওই রাষ্ট্রের মধ্যে, কমনওয়েলথভুক্ত রাষ্ট্রের মধ্যে যা কিছু আছে ওই রাষ্ট্রের মধ্যে ওইসব অ্যাম্বাসেডর যারা আছে ওই অ্যাম্বাসেডরগুলোকে বলা হবে হচ্ছে হাই কমিশনার, এবং হাই কমিশনারের যে বাসভবন এটাকে বলা হবে হাই কমিশন। এবং হাই কমিশন হচ্ছে অ্যাম্বাসির সমার্থক, অ্যাম্বাসিও হচ্ছে বাসভবন আর হাই কমিশনও হচ্ছে বাসভবন। তাহলে কমনওয়েলথ রাষ্ট্রে পাঠানো অ্যাম্বাসেডরকে বলা হয় হচ্ছে হাই কমিশনার, অর্থাৎ অ্যাম্বাসেডর আর হাই কমিশনার হচ্ছে সমার্থক আর কি।
আর এদিকে এমবেসি এবং হচ্ছে হাই কমিশন সমর্থক। আর যদিও হাই কমিশনের অফিসকে চ্যান্সেরি বলা হয়, হাই কমিশনের অফিসকে অন্য কোনো কিছু বলা হয় না, চ্যান্সেরি বলা হয়, যেটা অ্যাম্বাসেডারের অফিসকেও বলা হয় আর কি, কার্যালয়কে। এরপরে হচ্ছে বিশেষ দূত, উপরাষ্ট্রদূত, এটা হচ্ছে অ্যানভয়, কূটনৈতিক মন্ত্রী বা মিনিস্টার। এরপরে হচ্ছে পুপের উপপ্রতিনিধি বা ইন্টারনান্সিও, এদের মর্যাদাও অনেক, কেননা এদেরকেও প্রেরণ করা হয় হচ্ছে রাষ্ট্রপ্রধানের কাছে বা হেড অফ দ্য স্টেটের কাছে। এদের র্যাঙ্ক হচ্ছে অ্যাম্বাসেডারের চেয়ে কিছুটা কম, এবং এরা অ্যাম্বাসি নয় বরং লিগেশন প্রধান। তাহলে অ্যানভয়, কূটনৈতিক মন্ত্রী বা মিনিস্টার, পুপের উপপ্রতিনিধি বা ইন্টারনান্সি, ওনারা হচ্ছেন লিগেশন প্রধান এবং ওনাদেরকে পাঠানো হচ্ছে হেড অফ দ্য স্টেটের কাছে আর কি। এরপরে চার্জ দ্য অ্যাফেয়ার্স পদমর্যাদার দিক দিয়ে মিশন প্রধান হিসেবে ওনারা তৃতীয় স্থানে রয়েছেন। এদেরকে হচ্ছে দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে চার্জ দ্য অ্যাফেয়ার্স এনপিএড অথবা অ্যাডহক প্রো টেম্পোর, অথবা হচ্ছে চার্জ দ্য অ্যাফেয়ার্স অ্যাট ইন্টারিম, যখন হচ্ছে দুইটা রাষ্ট্র অ্যাম্বাসেডার পাঠানো এবং হচ্ছে গ্রহণের জন্য চুক্তিতে পৌঁছানো, তখন মিশন প্রধান হিসেবে স্থায়ীভাবে রাখা হয় চার্জ দ্য অ্যাফেয়ার্স এনপিএডকে। তাহলে উনি মিশন প্রধান হিসেবে চার্জ দ্য অ্যাফেয়ার্স এনপিএড উনি সবসময় থাকবে, উনি হচ্ছে অ্যাডহক, চার্জ দ্য অ্যাফেয়ার্স অ্যাডহক, কারণ দুটো রাষ্ট্র হচ্ছে অ্যাম্বাসেডার পাঠানো এবং গ্রহণের জন্য চুক্তিতে পৌঁছাতে পারে না, সো একজনের তো রাখতে হবে। তো চার্জ দ্য অ্যাফেয়ার্স যিনি অ্যাডহক অথবা এনপিএড উনি থাকেন আর কি মিশন প্রধান হিসেবে স্থায়ীভাবে। এরপরে চার্জ দ্য অ্যাফেয়ার্স অ্যাট ইন্টারিম হচ্ছে অ্যাম্বাসেডারের অনুপস্থিতিতে মিশন প্রধানের দায়িত্ব যিনি পালন করেন তাকে বলা হয় চার্জ দ্য অ্যাফেয়ার্স অ্যাট ইন্টারিম বা অন্তর্বর্তীকালীন। তো ব্যাপারটা হচ্ছে যখন অ্যাম্বাসেডার কোথাও যায়, সো অ্যাম্বাসেডারের অনুপস্থিতিতে মিশন প্রধানের দায়িত্ব তো কারো একজন পালন করতে হবে, তো যাকে দায়িত্বটা দিয়ে যায় তারই বলা হয় হচ্ছে চার্জ দ্য অ্যাফেয়ার্স অ্যাট ইন্টারিম। উল্লেখ্য হচ্ছে অ্যাম্বাসেডার, মিনিস্টার, অ্যানভয় অথবা বিশেষ দূত, এরপরে পুপের উপপ্রতিনিধি বা ইন্টারনান্সিও অথবা নান্সিও, এদের সবাইকে পাঠানো হয় রাষ্ট্রপ্রধানের নিকট বা হেড অফ দ্য স্টেটের কাছে। কিন্তু চার্জ দ্য অ্যাফেয়ার্স এদেরকে পাঠানো হচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয় বা মিনিস্টার্স অফ ফরেন অ্যাফেয়ার্সে। ব্যবস্থাপকের শ্রেণী বিভাজন, ব্যবস্থাপক হচ্ছে মিনিস্টার কাউন্সিলর এবং হচ্ছে কাউন্সিলর, দুই ভাগে ভাগ করা যায়। এরপরে কর্মকর্তাগণ, আর্মি, নেভাল, ইয়ার অ্যাটাশে, এরপরে হচ্ছে সিভিলিয়ান অ্যাটাশে, ফার্স্ট সেক্রেটারি, সেকেন্ড সেক্রেটারি, অ্যাসিস্ট্যান্ট আর্মি, নেভাল অর ইয়ার অ্যাটাশে, এরপরে হচ্ছে থার্ড সেক্রেটারি, অ্যাসিস্ট্যান্ট অ্যাটাশে। তো এগুলো হচ্ছে সবগুলো অফিসার্স অথবা কর্মকর্তা। তো উল্লেখ্য হচ্ছে অ্যাটাশিগণের বাংলা করা হয়েছে সহদূত। এরা সর্বনিম্ন পর্যায়ের কূটনীতিবিদ, ডিপ্লোম্যাটিক র্যাঙ্কিংয়ের মানদণ্ডের সাথে তারা ঠিক যায় না, তাদের কর্মকর্তা হিসেবে সংযুক্ত বা অ্যাটাচ করা হয়, যার কারণে এদের নাম থাকে অ্যাটাশে। কূটনৈতিক মিশনের কাজ, তাহলে 1961 সালের যে ভিয়েনা কনভেনশন অন ডিপ্লোম্যাটিক রিলেশনস, এটার 3.1 অনুচ্ছেদে কূটনৈতিক মিশনের কার্যাবলী বর্ণনা করা আছে। সেখানে 5টি কাজের কথা বলা হচ্ছে। একটা হচ্ছে প্রেরক রাষ্ট্রের হয়ে গ্রাহক রাষ্ট্রের প্রতিনিধিত্ব করা, তারা প্রথমত হচ্ছে রিপ্রেজেন্টেশন করবে নিজের দেশের। এরপরে হচ্ছে গ্রাহক রাষ্ট্র, প্রেরক রাষ্ট্র তার নাগরিকের স্বার্থ সংরক্ষণ করবে। তাহলে ইন্টারেস্ট প্রোটেকশন, সিটিজেন্স ইন্টারেস্ট প্রোটেকশন, তারা হচ্ছে তাদের নাগরিকের স্বার্থ সংরক্ষণ করবে, মানে গ্রাহক রাষ্ট্রের নাগরিকদের স্বার্থ সংরক্ষণ করবে, প্রেরক রাষ্ট্রের নাগরিকদের স্বার্থ সংরক্ষণ করবে গ্রাহক রাষ্ট্রে। এরপর হচ্ছে গ্রাহক রাষ্ট্রের সরকারের সাথে স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে হচ্ছে তারা দর কষাকষি বা নেগোসিয়েশন করবে। তাহলে প্রথমত হচ্ছে তারা রিপ্রেজেন্ট করবে দেশকে বা প্রতিনিধিত্ব করবে, রিপ্রেজেন্টেশন প্রতিনিধিত্ব করা। এরপরে হচ্ছে তারা প্রোটেক্টিং সিটিজেন্স ইন্টারেস্ট, এরপরে হচ্ছে নাগরিকদের হচ্ছে কি করা, স্বার্থ সংরক্ষণ করা। এরপরে হচ্ছে তারা হচ্ছে নেগোসিয়েশন করবে স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে, গ্রাহক রাষ্ট্রের সাথে হচ্ছে দর কষাকষি করবে। এরপরে হচ্ছে আইন মেনে গ্রাহক রাষ্ট্র বিষয়ে প্রেরক রাষ্ট্রের কাছে তথ্য প্রদান করবে আবার রিপোর্টিং করবে। সো গ্রাহক রাষ্ট্র বিষয়ে প্রেরক রাষ্ট্রের ডেফিনেটলি রিপোর্ট করতে হবে, তথ্য প্রদান করতে হবে। এরপরে হচ্ছে প্রেরক এবং গ্রাহক রাষ্ট্রের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কে এগিয়ে নেওয়ার জন্য হচ্ছে অপর রাষ্ট্রের অর্থনৈতিক উন্নয়ন, সাংস্কৃতিক, বৈজ্ঞানিক সম্পর্কের হচ্ছে উন্নয়ন ঘটাবে আর কি। তো তাদের কাজ মোটামুটি 5টা। ফার্স্ট ওয়ান হচ্ছে রিপ্রেজেন্ট করা, এরপরে দ্বিতীয় হচ্ছে প্রোটেক্টিং সিভিলিয়ানস ইন্টারেস্ট অফ কি বলবো স্যান্ডিং স্টেটস। এরপরে হচ্ছে 3 নম্বর হচ্ছে নেগোসিয়েশন করা, তারা দর কষাকষি করবে। 4 নম্বর হচ্ছে রিপোর্টিং করা, তারা রিপোর্ট করবে। আর 5 নম্বর হচ্ছে রিলেশন ডেভেলপমেন্ট, তারা হচ্ছে সম্পর্ক উন্নয়ন করবে। সো কূটনৈতিক মিশনের সদস্য হয়ে হচ্ছে কূটনীতিবিদ তথা মিশন প্রধান
মিশনের সদস্যবৃন্দ উল্লেখিত কাজগুলো করে থাকে ফলে ওই কাজগুলো কূটনীতিবিদদেরই কাজ। আর কূটনীতিবিদ হওয়ার যোগ্যতা কোয়ালিফিকেশন অফ অর ডিসকোয়ালিফিকেশনস অফ ডিপ্লোম্যাটস। 1961 সালে ভিয়েনা কনভেনশন ডিপ্লোম্যাটিক রিলেশনসের 6-8 নম্বর অনুচ্ছেদে কোন কোন ব্যক্তি হচ্ছে কূটনীতিবিদ হিসেবে নিয়োগ দেওয়া হিসেবে উল্লেখ করা হয়েছে, তাহলে ডেফিনেটলি প্যারাগ্রাফ রাষ্ট্রের নাগরিক হইতে হবে। গ্রাহক রাষ্ট্রের নাগরিক হওয়া যাবে না। গ্রাহক রাষ্ট্রের আপত্তি না থাকলে একজন ব্যক্তিকে 2 বা ততোধিক রাষ্ট্র কূটনৈতিক মিশনের প্রধান হিসেবে নিয়োগ দিতে পারবে। আর হচ্ছে গ্রাহক রাষ্ট্রের আইনের প্রতি অবশ্যই শ্রদ্ধাশীল থাকতে হবে এবং গ্রাহক রাষ্ট্র অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানো যাবে না। যে 41 আর 42 এগুলো খুবই ইম্পর্টেন্ট, যে অবশ্যই গ্রাহক রাষ্ট্রের আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে। আমি একটা দেশে কূটনীতিক হিসেবে যাব, আমি যদি ওই দেশের স্পেসিফিক আইনগুলারে সম্মান না করি তাহলে তো আমার ওই দেশে থাকার অধিকারই নেই আলটিমেটলি। সো আমার হচ্ছে ওই দেশের আইনের প্রতি ডেফিনেটলি শ্রদ্ধাশীল থাকতে হবে এবং ওই দেশের ইন্টারনাল বিষয় নিয়ে আমি কেন নাক গলাবো? আমি ওই দেশের নাগরিকও না। সো ওই দেশের ইন্টারনাল অ্যাফেয়ার্সে নাক গলানোর রাইট তো আমার নাই। সো এটা খুব নর্মাল একটা ব্যাপার। এরপরে হচ্ছে গ্রাহক রাষ্ট্রের কূটনীতিবিদ কখনোই ব্যক্তিগত লাভজনক কর্মকাণ্ডে যুক্ত হতে পারবে না। সো ব্যক্তিগত লাভজনক কর্মকাণ্ডে আমি কেন যুক্ত হবো? আমি অন্য একটা দেশের প্রতিনিধিত্ব করতেছি, ওখানে যাই, যদি আমি বিজনেস করি যাতে আমার সেলফ ডেভেলপমেন্ট হয়, তাহলে তো ব্যাপারটা হলো না। এই আর কি 41 নম্বর এবং 42 নম্বর অনুচ্ছেদ। আর মোট অনুচ্ছেদ তো আছে 53টা, আর এটা 16 পৃষ্ঠায় 53টা অনুচ্ছেদ লেখা হয়েছে। ভিয়েনা কনভেনশনস অন ডিপ্লোম্যাটিক রিলেশনস, এটা 1961 সালের আর কি 1961 সালে স্বাক্ষরিত হয়েছে আর 1964 সালে মেবি কার্যকর হয়েছে। আচ্ছা, তাহলে কূটনীতিবিদের সুযোগ সুবিধা, দ্য প্রিভিলেজেস অফ ডিপ্লোম্যাটস। তাহলে আমি একটা দেশে ডিপ্লোম্যাট হয়ে যাব, সো আমার তো কিছু সুযোগ সুবিধা দিতে হবে, যেটা ডেফিনেটলি স্পেশাল। সো কূটনীতিবিদ এবং তাদের পরিবারের সদস্যবৃন্দ, কর্মচারীবৃন্দ তাদের অফিস, গাড়ি বাড়ি বেশ কিছু সুযোগ সুবিধা গ্রহণ করে থাকে। 1961 সালের ভিয়েনা কনভেনশন ডিপ্লোম্যাটিক রিলেশনসের 22 থেকে 30 নম্বর, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30 এবং 34 নম্বর সহ প্রভৃতি অনুচ্ছেদ অধিকারগুলো সম্পর্কে দেওয়া আছে। একটা হচ্ছে মিশন নিরাপত্তা নিশ্চিত করা হবে, ডেফিনেটলি মিশন নিরাপত্তা নিশ্চিত করবে। গ্রাহক রাষ্ট্রের কোনো প্রতিনিধি মিশন প্রদানের অনুমতি ছাড়া ভেতরে প্রবেশ করতে পারবে না। তাহলে এই যে এমবেসি যে জায়গায় আছে, এইটা হচ্ছে একটা স্বাধীন স্টেটের, ওই যে প্রেরক রাষ্ট্রের স্বাধীন স্টেটের মর্যাদা ভোগ করে আর কি। এরপরে হচ্ছে তার বাড়ি, গাড়ি, অফিস তল্লাশি করা যাবে না, কোনো তল্লাশি করা যাবে না, তার ডকুমেন্টও তল্লাশি করা যাবে না, ইভেন জব্দও করা যাবে না। তিনি মুক্তভাবে চলাচল করতে পারবেন অবাধে। কূটনৈতিক ব্যাগ, ওনার যে ডিপ্লোম্যাটিক ব্যাগ, এটা তল্লাশি করা যাবে না। কূটনৈতিক ব্যাগ বলতে এটা যে কোনো কিছু হইতে পারে, এটা ইভেন একটা কুরিয়ারও হইতে পারে, একটা ব্রিফকেস হইতে পারে, ইভেন একটা বিশাল বড় কন্টেনারও হইতে পারে, একটা পার্সও হইতে পারে। সো এই আর কি। তাহলে এগুলো তল্লাশি করা যাবে না, যে কোনো ধরনের আক্রমণ থেকে রক্ষা করবে। তাহলে যে কোনো ধরনের আক্রমণ হইলে ডিপ্লোম্যাটদের উপর এটা থেকে হচ্ছে কি মানে রিসিভিং স্টেট হচ্ছে ওনাদেরকে রক্ষা করবে। এরপর তিনি হচ্ছে কর প্রদান থেকে হচ্ছে অব্যাহতি পাবে, তিনি ওনার উপর কোনো কর আরোপ করবে না, ট্যাক্স এক্সাম্পশন উনি পাবেন। তাকে আটক করা যাবে না, তাকে আটকও করবে না। এরপরে হচ্ছে কূটনৈতিক সম্পর্ক যদি ইভেন ছিন্নও হয়ে যায়, তাহলেও কূটনীতিবিদদের যথাযথ অধিকার সম্মান গ্রাহক রাষ্ট্র প্রদান করবে। এই যে আমার কূটনৈতিক সম্পর্ক ছিন্ন হয়ে গেছে, তাই বলে আমি ওই যে দেশের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন হয়েছে তার ডিপ্লোম্যাটরা যদি মায়েরা পুঁতে ফেলি, সো ইট ডোন্ট বি ফেয়ার। আচ্ছা, এরপরে হচ্ছে কূটনীতিবিদদের অব্যাহতি, খালাসল বা বিমুক্তি, ইমিউনিটি অফ ডিপ্লোম্যাটস। তাহলে 1961 সালের ভিয়েনা কনভেনশন অন ডিপ্লোম্যাটিক রিলেশনসের 31-32 অনুচ্ছেদে কিছু আইনগত বিষয় নিয়ে কূটনীতিবিদদের অব্যাহতি বা ইমিউনিটি দেওয়া হয়েছে। তাহলে 31 ও 32 নম্বর অনুচ্ছেদে। তাহলে আচ্ছা, এটা নাম্বারটা টু মাচ নট ইম্পর্টেন্ট। এটা হচ্ছে কি তাদেরকে কি ইমিউনিটি দেওয়া হয়েছে আমরা দেখি। ফৌজদারি বিচার্য বিষয় থেকে তারা অব্যাহতি পাবেন। এরপরে হচ্ছে তাকে সাক্ষ্য প্রদানে হচ্ছে বাধ্য করা যাবে না। এরপরে হচ্ছে এই অব্যাহতি প্রযোজ্য হবে হচ্ছে গ্রাহক রাষ্ট্রে, তারপরে এক রাষ্ট্রে অব্যাহতি পাওয়া যাবে না। যে এটা শুধু গ্রাহক রাষ্ট্রে অব্যাহতি পাবে। ডেফিনেটলি আমাকে যে রাষ্ট্র পাঠাইছে ওই রাষ্ট্রে আমাকে ফৌজদারি বিচার্য বিষয় থেকে অব্যাহতি, আমি সাক্ষ্য প্রদানে আমাকে বাধ্য করা যাবে না। এগুলো তো আমার দেশে হবে না। আমার দেশে আমি সাধারণ নাগরিক, অন্য দেশে যেহেতু আমি কূটনীতিক হিসেবে যাবো, এখানে হচ্ছে ফৌজদারি বিচার্য বিষয় থেকে আমি অব্যাহতি পাবো এবং আমাকে সাক্ষ্য প্রদানে হচ্ছে ওই দেশ বাধ্য করতে পারবে না। এরপরে হচ্ছে আমার পরিবারের যে সদস্য আছে তারাও হচ্ছে এই বিমুক্তি পাবে। আর হচ্ছে কূটনৈতিক মিশনের যে কোনো পর্যায়ের কর্মকর্তারাও এই বিমুক্তি ভোগ করবে। শুধু যে একদম হেড অফ দ্য মানে কী বলবো অ্যাম্বাসেডার পাবে, ব্যাপারটা হচ্ছে এরকম না। অ্যাম্বাসেডার, এনভয়, চার্জ দ্য অ্যাফেয়ার্স এরা যেমন পাবে, এরপরে হচ্ছে একইভাবে অ্যাটাচি যারা আছে সেক্রেটারি ওনারাও পাবে, মানে যে কোনো কর্মকর্তায় পাবে। ওকে, এরপরে হচ্ছে প্রাইভেট সার্ভেন্ট যদি গ্রাহক রাষ্ট্রের নাগরিক না হয় তাহলে তারাও হচ্ছে এই ধরনের বিমুক্তি পাবেন। ওখানে যদি কোনো প্রাইভেট সার্ভেন্ট থাকে এবং তিনি যদি গ্রাহক রাষ্ট্রের যদি নাগরিক না হয়, উনি যদি ওই গ্রাহক রাষ্ট্রের নাগরিক না হয় তাহলে ডেফিনেটলি উনি পাবে। তবে গ্রাহক রাষ্ট্রের নাগরিক যদি হয়ে থাকে উনি তো ওই দেশের আন্ডারেই থাকবে, ওই দেশের সব কিছু ওনার উপরে হচ্ছে এফেক্ট করবে।
আচ্ছা, এরপরে হচ্ছে রিকল ও পার্সোনা নন গ্রাটা। তাহলে রিকল মানে হচ্ছে জরুরি তলব করা, খুব সম্ভবত, আর পার্সোনা নন গ্রাটা মানে হচ্ছে অবাঞ্ছিত ঘোষণা করা। বিস্তারিত পড়তেছি। 1961 সালের হচ্ছে ভিয়েনা কনভেনশন অন ডিপ্লোম্যাটিক রিলেশনস অনুযায়ী কূটনীতিবিদরা আইনগত এবং বিচার্য বেশ কিছু বিষয় থেকে বিমুক্তি পান, কিন্তু তাই বলে কূটনীতিবিদরা যা ইচ্ছা তাই করতে পারেন না। ভিয়েনা কনভেনশনের 41 নম্বর অনুচ্ছেদে বলা আছে, কূটনীতিবিদদের উচিত গ্রাহক রাষ্ট্রের আইন রীতিনীতির প্রতি শ্রদ্ধাশীল থাকা আর রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয় বা ইন্টারনাল অ্যাফেয়ার্সে নাক না গলানো, অর্থাৎ ইন্টারফেয়ারেন্স না করা। এদের এটা করার কোনো অধিকারই নেই। তো কূটনীতিবিদদের এরপরে 42 নম্বর অনুচ্ছেদে বলা আছে যে গ্রাহক রাষ্ট্রে কোনো লাভজনক কাজে হচ্ছে কূটনীতিবিদ জড়িত হতে পারবে না, কোনো লাভজনক কাজে জড়িত হতে পারবে না যদি 41 নম্বর এবং 42 নম্বর অনুচ্ছেদ হচ্ছে ভঙ্গ করেন। ওনারা যদি এই দুটো অনুচ্ছেদ ভঙ্গ করে তাহলে, বা অন্য কোনো যদি অপরাধও করে বসে, মানে অন্য কোনো আকামও করলেও করতে পারে, তাহলে কূটনীতিবিদকে গ্রাহক দেশ পার্সোনা নন গ্রাটা ঘোষণা করার অধিকারটাকে, কূটনীতি ক্ষেত্রে হচ্ছে সবচেয়ে বড় অনুযোগ বা সেন্সিওর বা সমালোচনা বা ক্রিটিসিজম হচ্ছে পার্সোনা নন গ্রাটা। আমি কোনো জায়গায় চাইলে মেবি আমার এই ঘোষণা করে দিতে পারে পার্সোনা নন গ্রাটা, কারণ আমি ব্যক্তিগত লাভ চেষ্টা করব। আচ্ছা, এরপরে হচ্ছে এর অর্থ গ্রাহক রাষ্ট্র কর্তৃক কূটনীতিবিদকে অবাঞ্ছিত ঘোষণা করে। 1961 সালের ভিয়েনা কনভেনশন অন ডিপ্লোম্যাটিক রিলেশনসের 9 নম্বর অনুচ্ছেদে গ্রাহক রাষ্ট্রকে এই অধিকার দেয়া আছে। তাহলে হচ্ছে পার্সোনা নন গ্রাটা ঘোষণা করার জন্য হচ্ছে গ্রাহক রাষ্ট্র প্রেরক রাষ্ট্রের কাছে হচ্ছে কারণ ব্যাখ্যা করার কোনো প্রয়োজন নেই। এই যে আমি যে একটা দেশ যে একটা কূটনীতিবিদকে পার্সোনা নন গ্রাটা ঘোষণা করবে, ওটার জন্য গ্রাহক রাষ্ট্র প্রেরক রাষ্ট্রের কাছে কোনো কারণ ব্যাখ্যা করার কোনো প্রয়োজনই নেই। এটা ওদের মনের খুশি। এরপরে হচ্ছে এরূপ ক্ষেত্রে প্রেরক রাষ্ট্র তার কূটনীতিবিদকে যত দ্রুত সম্ভব হচ্ছে তারা ডেকে পাঠায়, এটারে বলা হয় রিকল, অথবা মিশনের সাথে তার কার্যক্রম বা ফাংশনসকে হচ্ছে তারা স্থগিত বা টার্মিনেট করে। কোনো কূটনীতিবিদ হচ্ছে গ্রাহক দেশের সীমানার ভেতরে প্রবেশের আগে অবাঞ্ছিত ঘোষণা করে, মানে তিনি ফ্লাইটে আসেন ওই মুহূর্তে পার্সোনা নন গ্রাটা ঘোষণা করা হয়েছে যে তুমি অবাঞ্ছিত, তোমার আসার দরকার নেই। আচ্ছা, এরপরে কূটনৈতিক ব্যাগ বা ডিপ্লোম্যাটিক ব্যাগ, এটা হচ্ছে কূটনৈতিক মিশনের কাগজপত্র, দলিল দস্তাবেজ যে কন্টেনারে পরিবহন করা হয় তাকে বলা হয় হচ্ছে কূটনৈতিক ব্যাগ। এটি যে কেবল ব্যাগই হবে ব্যাপারটি তেমন নয়। তাহলে কার্ডবোর্ড বক্স হইতে পারে, ব্রিফ কেস হইতে পারে, সুটকেস হইতে পারে, ক্র্যাট হইতে পারে, এমনকি শিপিং কন্টেনারও কূটনৈতিক ব্যাগের আওতাধীন। কূটনৈতিক ব্যাগের কিছু সুযোগ সুবিধা, প্রিভিলেজেস ও বিমুক্তি বা ইমিউনিটি রয়েছে, যেমন 1961 সালের ভিয়েনা কনভেনশন ডিপ্লোম্যাটিক রিলেশনসের 27 অনুচ্ছেদে বলা আছে কূটনৈতিক ব্যাগ খোলা যাবে না এবং অথবা জব্দও করা যাবে না। কূটনৈতিক কুরিয়ারও হচ্ছে কূটনৈতিক ব্যাগের মধ্যে পড়ে। এই ধরনের কুরিয়ারে লাল ক্রস চিহ্ন দ্বারা চিহ্নিত করা থাকে আর কি, লাল ক্রস চিহ্ন দেওয়া থাকে কুরিয়ারে স্পেশালি। এরপরে হচ্ছে কূটনৈতিক অসুস্থতা বা ডিপ্লোম্যাটিক ইলনেস, ইয়েস, ইম্পর্টেন্ট জিনিস। কোনো কূটনৈতিক ও সামাজিক কর্মকাণ্ড বা এঙ্গেজমেন্ট এড়িয়ে যেতে চাইলে হচ্ছে কূটনীতিবিদরা এবং সরকারের মন্ত্রী মশাইয়েরা সাধারণত অসুস্থতার অজুহাত দেখান এবং অজুহাত দেখিয়ে অনুষ্ঠান যোগদানে বিরত থাকেন, এবং এই অজুহাতকে বলা হয় কূটনৈতিক অসুস্থতা। সাধারণত অনুষ্ঠানে অংশগ্রহণকারী অথবা হচ্ছে আয়োজক কর্তৃক বিব্রত বা অফেন্ডেড হওয়ার আশঙ্কা থাকলে কূটনীতিবিদরা অসুস্থতার অজুহাত দেখান। কূটনৈতিক অসুস্থতার নানা উদাহরণ পৃথিবীতে আছে। একটা উদাহরণ হচ্ছে 2012 সালের ডিসেম্বরে যখন লিবিয়ার বেনগাজিতে আমেরিকার কূটনৈতিক মিশনে সন্ত্রাসী হামলা হয়। এর পরিপ্রেক্ষিতে পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টনের হচ্ছে কংগ্রেসে ভাষণ দেওয়ার কথা থাকলেও তিনি ভাষণ দিতে গেলে তাকে ব্যাপক তুলোধনা করা হবে, এটা ভেবে তিনি অসুস্থতার অজুহাত দেখেন। তার সমালোচকরা তখন হচ্ছে এই ঘটনাটিকে বেনগাজি ফ্লোতে হিলারি ক্লিন্টন আক্রান্ত বলে উপহাস করতে থাকেন আর কি, মক করতেছে, দুঃখ বুঝতেছে না। ওকে, কনসুলার সম্পর্ক, এরপরে সংক্রান্ত ভিয়েনা কনভেনশন অন কনসুলার রিলেশনস, সার্বভৌম রাষ্ট্রের মধ্যে কনসুলার সম্পর্ক স্থাপনের জন্য। তাহলে 1963 সালের 24 এপ্রিলে স্বাক্ষরিত হয় ভিয়েনা কনভেনশন অন কনসুলার রিলেশনস। ইট ইজ নট ডিপ্লোম্যাটিক রিলেশনস, এটা ভিয়েনা কনভেনশন অন কনসুলার রিলেশনস। এটি কার্যকর হয় হচ্ছে 1967 সালে। এ পর্যন্ত 180টি দেশ এই কনভেনশন অনুমোদন করেছে। এই চুক্তিতে অনুচ্ছেদ আছে হচ্ছে 79। এরপরে হচ্ছে 23 নম্বর অনুচ্ছেদে পার্সোনা নন গ্রাটা স্থান পাইছে। কনসুলার নিরাপত্তার বিষয়টি উল্লেখ আছে 31 নম্বর অনুচ্ছেদে, এবং অনুচ্ছেদ 35-এ কনসুলার ব্যাগের অধিকার এবং নিজ দেশের সাথে অবাধে যোগাযোগের বিষয়টা স্থান পাইছে। এরপরে হচ্ছে অনারারি কনসুলার অফিসারদের ক্ষমতা কার্যগুলো ব্যাখ্যা করা হয়েছে। এরপরে কনসুলেট বা বাণিজ্যিক কাজ, কনসুলেট হচ্ছে অ্যাম্বাসির সে অপেক্ষাকৃত ছোট অফিস সরকারের হয়ে নিজ দেশের বাইরে সাধারণত বাণিজ্যিক কাজ করার জন্য যে অফিস স্থাপিত হয় তাকে বলা হয় কনসুলেট। এমবেসি হচ্ছে সরকারের সাথে সরকার, G2G, গভর্নমেন্ট টু গভর্নমেন্ট যোগাযোগ রক্ষা করতেছে। অপরদিকে কনসুলেট হচ্ছে প্রেরিত রাষ্ট্রের হয়ে গৃহীত রাষ্ট্রের জনগণ ব্যবসায়ীদের সাথে যোগাযোগ রক্ষা করবে। মানে কনসুলেট, বাংলাদেশের যদি একটা কনসুলেট থাকে তাহলে বাংলাদেশ তো প্রেরিত রাষ্ট্র, তাহলে ওই কনসুলেটটা ওই যে আমি আমেরিকায় যদি কনসুলেট স্থাপন করি তাহলে আমেরিকার জনগণ যারা আছে এবং আমেরিকার ব্যবসায়ী যারা আছে ওদের সাথে হচ্ছে যোগাযোগ রক্ষা করার জন্য হচ্ছে আমি
আমার কনসুলেটতে বাংলাদেশ থেকে আমি দিছি। ব্যাপারটা হচ্ছে এরকম, কনসুলেট ভিসা দেওয়ার অধিকারও রাখে, এম্বাসি হচ্ছে পুরা দেশেই কাজ করে, কিন্তু কনসুলেট হচ্ছে নির্দিষ্ট শহর বা জেলায় কাজ করে। অনেক সময় বড় দেশগুলোতে কোনো দেশ হচ্ছে এম্বাসি রাখে রাজধানী শহরে এবং তার অধীনে বিভিন্ন শহরে কনসুলেট রাখে। তাহলে কনসুলেটের যে প্রধান ওনাকে বলা হয় মহাবাণিজ্য দূত বা কনসুল জেনারেল। তাহলে এর পরের পথ হচ্ছে বাণিজ্য দূত বা কনসুলার, তারপর অবস্থান করে সহকারী বাণিজ্য দূত বা ভাইস কনসুলার। এরপরে সর্বশেষ ধাপে হচ্ছে বাণিজ্যিক প্রতিনিধিগণ বা কনসুলার এজেন্টস। তাহলে আমি যদি হচ্ছে এদের স্টেপসটা দেখি, তাহলে প্রথমে থাকে হচ্ছে কনসুল জেনারেল, এরপরে থাকে কনসুলার, এরপরে ভাইস কনসুলার, এরপরে কনসুলার এজেন্টস। তাহলে পদক্রমটা কনসুলার জেনারেল, এরপরে কনসুলার, এরপর হচ্ছে ভাইস কনসুলার, এরপরে হচ্ছে কনসুলার জেনারেল। তাহলে কনসুলেট মূলত বাণিজ্যিক কাজের জন্য দেওয়া হয় আর কি। এরা কি ক্ষেত্র বিশেষ হচ্ছে মাঝে মধ্যে ভিসা হচ্ছে কি দেওয়ার অধিকারও থাকে। এরপর এরা হচ্ছে গৃহীত রাষ্ট্রের জনগণ ব্যবসায়ীদের সাথে হচ্ছে যোগাযোগ রক্ষা করে থাকে। সো এটার কনসুলেটের যিনি প্রধান উনি হচ্ছে কনসুল জেনারেল বা মহাবাণিজ্য দূত, এটা পরিভাষা। এরপরে হচ্ছে এর পরের পথ হচ্ছে কনসুলার, তাহলে কনসুল জেনারেল, এরপর হচ্ছে কনসুলার বা বাণিজ্য দূত। তাহলে কনসুলার মানে হইতেছে আলটিমেটলি বাণিজ্য দূত, যেহেতু কনসুলেট হচ্ছে বাণিজ্যিক কাজ করার জন্য স্থাপন করা হয় আর কি। তাহলে প্রকাশ্য কূটনীতি বা ওপেন ডিপ্লোম্যাসি। তাহলে ওপেন ডিপ্লোম্যাসি হচ্ছে কি, প্রকাশ্য কূটনীতির অর্থ হচ্ছে রাজনৈতিক সম্পর্ক ব্যবস্থাপনার ক্ষেত্রে আলোচনা ও দর কষাকষির সময় শত্রুতা জন্ম না দেয়া। তাহলে এই যে আমি আলোচনা করবো এবং দর কষাকষি করবো, নেগোসিয়েশন করবো, এই নেগোসিয়েশনের সময় যাতে কোনো শত্রুতা জন্ম দিতে আমি না পারি, এই জন্য প্রকাশ্য কূটনীতি বা ওপেন ডিপ্লোম্যাসি আসছে। আর সেজন্য হচ্ছে এই ধরনের কূটনীতিতে কারা কারা থাকবে, পর্যবেক্ষক থাকবে, আন্তর্জাতিক সংগঠন থাকবে এবং গণমাধ্যমের মুক্ত প্রবেশাধিকার দেওয়া হয়। তাহলে যে 1918 সালের প্রথম বিশ্বযুদ্ধের পরে 8 জানুয়ারি আমেরিকার প্রেসিডেন্ট উড্রো উইলসন সম্ভবত খুব সম্ভবত 26তম প্রেসিডেন্ট আমেরিকার, হোয়াটএভার, উড্রো উইলসন যে 14 দফা প্রস্তাব দিয়েছিলেন তার প্রথম দফাতে তিনি হচ্ছে উল্লেখ করেছিলেন প্রকাশ্য কূটনীতির বিষয়টি। উনি একদম ফার্স্ট দফাতে হচ্ছে তিনি কি করছেন, প্রকাশ্য কূটনীতির বিষয়টি উল্লেখ করছে, কেননা প্রকাশ্য কূটনীতি ছাড়া আধুনিক বিশ্বে শান্তি শৃঙ্খলা নিরাপত্তা বিধান করা প্রায় হচ্ছে অসম্ভব। এবং প্রকাশ্য কূটনীতির রক্ষা কবচ হচ্ছে জাতিসংঘ নিজেই। কেন জাতিসংঘ নিজে? জাতিসংঘের 102 নম্বর অনুচ্ছেদে বলা আছে যে কোনো আন্তর্জাতিক চুক্তি জাতিসংঘের সচিবালয়ে নিবন্ধন করাইতে হবে। তাহলে যে জাতিসংঘ বা সচিবালয় মানে ইউএন সেক্রেটারিয়েটে হচ্ছে এটা নিবন্ধন করাইতে হবে যে কোনো আন্তর্জাতিক চুক্তি। এ থেকে বোঝা যায় হচ্ছে কি, 2 বা ততোধিক রাষ্ট্র গোপনে যাতে এমন কোনো চুক্তি করতে না পারে যা বিশ্ব নিরাপত্তার জন্য হুমকি হতে পারে। প্রকাশ্য কূটনীতিকে বর্তমানে গণতান্ত্রিক কূটনীতিও বলা হয়। এরপরে গোপন কূটনীতি বা সিক্রেট ডিপ্লোম্যাসি, গোপনে যখন হচ্ছে একটি রাষ্ট্র অন্য রাষ্ট্রের সাথে সম্পর্ক স্থাপনের চেষ্টা চালায় তখন তাকে বলা হয় গোপন কূটনীতি। এ ধরনের কূটনীতি পূর্বে প্রচলিত ছিল। প্রাচীনকাল থেকে মধ্যযুগ পর্যন্ত রাজারা বহিরাষ্ট্রের রাজাদের সাথে গোপনে চুক্তি করতেন, আঘাত করতেন। জনসাধারণের সামনে তা কখনোই প্রকাশিত হতো না। কিন্তু প্রথম বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর এই ধরনের কূটনীতির বিরুদ্ধে ব্যাপক প্রতিবাদ শুরু হয়, ফলে বিশ্বব্যাপী গোপন কূটনীতির বিরুদ্ধে পরিবর্তন হচ্ছে প্রকাশ্য কূটনীতির ধারার সূচনা ঘটেছে। ব্যক্তিগত কূটনীতি বা পার্সোনাল ডিপ্লোম্যাসি, রাষ্ট্রনায়ক যখন ব্যক্তিগত উদ্যোগে কূটনৈতিক কার্যক্রম চালায় তথা অন্য রাষ্ট্রের সাথে সম্পর্ক তৈরির চেষ্টা চালায় তখন তাকে বলা হয় ব্যক্তিগত কূটনীতি। বর্তমান বিশ্ব প্রেক্ষাপটে বিভিন্ন দেশের মধ্যে আঞ্চলিক বা আন্তর্জাতিক সম্পর্কে গতিশীলতার পাশাপাশি ব্যক্তিগত কূটনীতি নতুন মাত্রা লাভ করেছে। ব্যক্তিগত কূটনীতির অজস্র উদাহরণ আছে। 1941 সালে ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল, আমেরিকার প্রেসিডেন্ট রুজভেল্ট, এরপর হচ্ছে সোভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্ট স্টালিন এই ধরনের কূটনীতি চালান। আবার 1972 সালে আমেরিকার প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন এবং হচ্ছে চীনের প্রধানমন্ত্রী চৌ এন লাইয়ের ব্যক্তিগত যোগাযোগ অভ্যন্তরীণ কূটনীতির প্রকৃষ্ট উদাহরণ। 1972 সালে যেহেতু হয়েছে, কারণ 1971 সালে পিংপং ডিপ্লোম্যাসির মাধ্যমে চীন এবং হচ্ছে আমেরিকার মধ্যে সম্পর্ক স্বাভাবিক হয়েছিল, যে কারণে 1971 সালের মুক্তিযুদ্ধে চীন আমেরিকার পক্ষ নিয়ে বাংলাদেশের বিপক্ষে বেটু দিছিল আর কি, বাংলাদেশের বিপক্ষে বেটু দিছিল। ইয়াস। এরপর হচ্ছে প্রতিরোধ কূটনীতি বা প্রিভেন্টিভ ডিপ্লোম্যাসি, বিশ্বের জাতিসমূহের মধ্যে যাতে বিরোধ না বাধে সেই কারণে আগাম যে কূটনীতি চালানো হয় তাকে বলা হয় প্রতিরোধ বা প্রিভেন্ট কূটনীতি। মানে আমি প্রিভেন্ট করার জন্য, বিরোধ না হওয়ার জন্য আগেই কূটনীতি প্রয়োগ করে রাখতেছি আর কি, কূটনীতি চালাইতেছি। তাহলে এটারে বলা হয় প্রতিরোধ কূটনীতি। স্নায়ু যুদ্ধের সমাপ্তির পর থেকে আন্তর্জাতিক সম্প্রদায় সংগঠনগুলোর মাধ্যমে এই ধরনের কূটনীতির উপর গুরুত্ব দিয়ে যাচ্ছে। মূলত জাতিসংঘ এবং আঞ্চলিক সংগঠনগুলো যে কূটনৈতিক তৎপরতা চালায় তাকে বলা হয় হচ্ছে প্রতিরোধ কূটনীতি। এবং উদাহরণ হিসেবে আমরা 1995 সাল থেকে 1999 সাল পর্যন্ত ম্যাসিডোনিয়ায় জাতিসংঘের শান্তিরক্ষী মিশনের কথা উল্লেখ করতে পারি। এটি ছিল জাতিসংঘের প্রথম প্রতিরোধমূলক ব্যবস্থা। তাহলে জাতিসংঘের ওই মিশনটির নাম ছিল হচ্ছে ইউনাইটেড নেশনস প্রিভেন্টিভ ডেপ্লয়মেন্ট ফোর্স। আচ্ছা, 10 কূটনীতি বা 10 ডিপ্লোম্যাসি, বিভিন্ন ধরনের এনজিওরা যখন হচ্ছে অন্য রাষ্ট্রের কূটনীতিতে জড়িয়ে পড়ে তখন সেটাকে বলা হয় 10 কূটনীতি বা ট্রান্সলেশন অ্যাডভোকেসি নেটওয়ার্ক। মানে TAN মানে হচ্ছে ট্রান্সলেশন অ্যাডভোকেসি নেটওয়ার্ক। সো বিভিন্ন ধরনের এনজিওরা যখন হচ্ছে অন্য রাষ্ট্রের কূটনীতিতে জড়ায় পড়ে তখন তাকে বলা হয় 10 ডিপ্লোম্যাসি বা ট্রান্সলেশন অ্যাডভোকেসি নেটওয়ার্ক। বাংলাদেশ ও ভারত হচ্ছে আন্তঃনদী সংযোগ কর্মসূচি, টিপাইমুখ বাঁধ কর্মসূচিতেও বিভিন্ন পরিবেশবাদী আন্দোলনের ব্যাপক ভূমিকা পালন করেছে, যা বর্তমান কূটনীতির উপর প্রভাব বিস্তার করেছে। রোম সংবিধি হলেও
আন্তর্জাতিক যে অপরাধ আদালত বা আইসিসি যাতে প্রতিষ্ঠিত না হয় সেজন্য ব্যাপক ভূমিকা রাখে আমেরিকা, রাশিয়া, চীন সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দেশ, কিন্তু শেষ পর্যন্ত এনজিওদের চাপে আন্তর্জাতিক অপরাধ আদালত যাত্রা শুরু করে। কারণ কেন তারা এই ব্যাপারটাতে বাধা দিচ্ছে আমেরিকা, রাশিয়া, চীন? সম্ভবত আইসিসি বা ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট প্রতিষ্ঠিত হলে তাদের যে কোনো কিছুতে সিদ্ধান্ত প্রদানের ক্ষমতা কমে আসবে। এটা যে কোনো আন্তর্জাতিক বিরোধে হচ্ছে অর্ডার দেওয়ার ক্ষমতাটা হচ্ছে আইসিসির কাছে চলে যাবে। সো এই কারণে হয়তো বড় দেশগুলো চায় নাই যে আইসিসি গঠিত হোক আর কি। এরপরে হচ্ছে কিন্তু শেষ পর্যন্ত এনজিওদের চাপে আন্তর্জাতিক অপরাধ আদালত যাত্রা শুরু করে। 10 কূটনীতি আসলে সেকেন্ড ট্র্যাক কূটনীতির মধ্যে পড়তেছে আর কি। 10 মানে হচ্ছে ট্রান্সলেশন অ্যাডভোকেসি নেটওয়ার্ক, ওকে। এরপর হচ্ছে জনকূটনীতি বা পাবলিক ডিপ্লোম্যাসি, পিপলস ডিপ্লোম্যাসি অথবা সিটিজেন ডিপ্লোম্যাসি। সরকার যখন দেশের জনগণকে দিয়ে অন্য দেশের জনগণের সাথে কূটনীতি সম্পর্ক স্থাপন করার চেষ্টা চালায় তখন সেই কূটনীতিকে প্রচেষ্টাকে বলা হয় জনকূটনীতি। মানে এক দেশের জনগণ দিয়ে অন্য দেশের জনগণের সাথে কূটনীতিক সম্পর্ক স্থাপনের চেষ্টা। এই কূটনীতি কিন্তু কৌশল নির্ধারণ করে দেয় সরকার কৌশল নির্ধারণ করে দিবে, আলোচনাসূচি নির্ধারণ করে দিবে। এবং 1956 সালে লন্ডন টাইমস পত্রিকায় প্রথমে এই কূটনীতি সম্পর্কে ধারণা দেওয়া হয়। এরপর সম্মেলন কূটনীতি বা কনফারেন্স ডিপ্লোম্যাসি, এটা হচ্ছে সম্মেলন কূটনীতি সাম্প্রতিক কালের গুরুত্বপূর্ণ আবিষ্কার। এই কূটনীতি হলো ব্যবসা পরিচালনা করার একটা পদ্ধতি যাতে বিভিন্ন দেশের প্রতিনিধিগণ সাধারণ সমস্যা মেটানোর জন্য মিলিত হয়। এই ধরনের কূটনীতি আলাপ আলোচনার মাধ্যমে তর্ক কষাকষির পদ্ধতি অনুসরণ করা হয়ে থাকে। বিশ্বব্যাপী বিশ্ব প্রতিনিধিবৃন্দ সাধারণ অর্থে বহুজাতিক ও বহুপাক্ষিক সমস্যা মেটাতে শীর্ষ সম্মেলনে মিলিত হন। এর অন্যতম কারণ হচ্ছে নানা ধরনের বৈশ্বিক সমস্যার উদ্ভব। উক্ত শীর্ষ সম্মেলনে বিভিন্ন রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান অথবা পররাষ্ট্রমন্ত্রীরা দ্বিপাক্ষিক বা বহুপাক্ষিক বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। সো সাইডলাইন কূটনীতি বা করিডোর কূটনীতি, সাইডলাইন ডিপ্লোম্যাসি বা করিডোর ডিপ্লোম্যাসি হুইচ ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক, যেটা হচ্ছে সাধারণত কোনো আন্তর্জাতিক সম্মেলনের মূল এজেন্ডার বাইরে গিয়ে যে রাষ্ট্রনায়করা হচ্ছে একে অপরের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলাপ আলোচনা করার মধ্য দিয়ে এই ধরনের কূটনীতি চালান। আর তখনই হচ্ছে এই ব্যক্তিগত কূটনীতি সাইডলাইন কূটনীতি বা করিডোর কূটনীতি হয়ে ওঠে। মানে একটা আন্তর্জাতিক সম্মেলনে আমি গেছি জাতিসংঘের কোনো একটা সম্মেলনে, তো ওইখানে যাওয়ার পরে আমি তো একটা রাষ্ট্রের প্রধান, সো আমি অন্য একটা রাষ্ট্রের প্রধানের সাথে আমার ব্যক্তিগত বিষয় নিয়ে, যেমন কি আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের কোনো একটা হচ্ছে কনভেনশনে অথবা হচ্ছে কোনো একটা সম্মেলনে যাওয়ার পরে সেখানে নরেন্দ্র মোদীর সাথে হচ্ছে পানি বন্টন চুক্তি নিয়ে তিনি আলোচনা করলেন। সো এই ব্যাপারটা হবে সাইডলাইন ডিপ্লোম্যাসি আর কি, মানে নিজের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলাপ আলোচনার মধ্য দিয়ে যে কূটনীতি চালানো হয়। তাহলে তখন এই ব্যক্তিগত কূটনীতি হচ্ছে, এটা আবার ব্যক্তিগত কূটনীতিও। তো এই ব্যক্তিগত কূটনীতিটা হচ্ছে সাইডলাইন কূটনীতি বা করিডোর কূটনীতি হয়ে ওঠে। বর্তমান সময়ে এই কূটনীতি জনপ্রিয় হয়ে উঠেছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী প্রতি সম্মেলনে সাইডলাইন বা করিডোর কূটনীতি চালান। সর্বাত্মক কূটনীতি বা টোটালিটারিয়ান ডিপ্লোম্যাসি, 20 শতাব্দীতে সর্বাত্মক রাষ্ট্রের উদ্ভব আন্তর্জাতিক রাজনীতিতে এক নতুন সমস্যার সৃষ্টি করেছে। এসব রাষ্ট্র তাদের সাম্রাজ্যবাদী নীতি বাস্তবায়নের লক্ষ্যে সামরিক, রাজনৈতিক, মানসিক সকল প্রকারের পদ্ধতি ব্যবহার করতে থাকে। তারা বস্তুবাদ, জাতিগত শ্রেষ্ঠত্ব ও বহুতত্ত্বের সাহায্যে আসল উদ্দেশ্য চরিতার্থ করার জন্য কূটনীতিকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে। তারা হচ্ছে তাদের যে বস্তুবাদ আছে, জাতিগত শ্রেষ্ঠত্ব এবং হচ্ছে বহুতত্ত্বের সাহায্যে তাদের আসল উদ্দেশ্য চরিতার্থ করার জন্য হচ্ছে তারা কূটনীতিকে হচ্ছে হাতিয়ার হিসেবে ব্যবহার করে। সর্বাত্মকবাদী কূটনীতির কারণে দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তরকালে সমাজতাত্ত্বিক ব্লক ও পুঁজিবাদী ব্লকের মধ্যে কোল্ড ওয়ার বা ঠান্ডা লড়াইয়ের সূত্রপাত ঘটছে। এই সর্বাত্মক কূটনীতির কারণে তারা জাতীয়তাবাদের বা জাতিগত শ্রেষ্ঠতার বীজ বুনে দিয়ে হচ্ছে যুদ্ধে কি করে, যুদ্ধ ব্যাপারটি ইনসিনুয়েট করার ট্রাই করে জনগণের মাঝে আর কি। গণতান্ত্রিক কূটনীতি বা ডেমোক্রেটিক ডিপ্লোম্যাসি, এটা হচ্ছে 20 শতাব্দীর প্রথম দিকে গণতান্ত্রিক কূটনীতির ব্যবহার শুরু হয়। আন্তর্জাতিক ক্ষেত্রে এটি একটি নতুন ব্যবস্থা হিসেবে আত্মপ্রকাশ করে, কারণ এই সময় গুরুত্বপূর্ণ বিষয়ের জনমতের প্রাধান্য দেওয়া হয় এবং জনগণের নতুন এ ধারা কূটনীতিকেও প্রভাবিত করে। জনগণ পররাষ্ট্রনীতি সম্পর্কিত বিষয়ে হচ্ছে মতামত প্রকাশ করতে থাকে। গণতান্ত্রিক প্রতিনিধিদের মাধ্যমে হচ্ছে জনগণ তাদের প্রতিক্রিয়া প্রকাশ করে বলে এটাকে গণতান্ত্রিক কূটনীতি নামে অভিহিত করা হয়। এই ধরনের কূটনীতিকে বাজারের কূটনীতি বা ডিপ্লোম্যাসি অব দ্য মার্কেট প্লেস এবং গণভোট ভিত্তিক কূটনীতি বা প্ল্যাবিসিটারি ডিপ্লোম্যাসি নামে অভিহিত করা যায়। কিন্তু গণতান্ত্রিক কূটনীতি পুরাতন ব্যবস্থা থেকে তেমন কোনো আশানুরূপ সাফল্য দেখাতে পারে নাই। গামার এবং পার্কিন্সের মতো গণতান্ত্রিক কূটনীতির ফলাফল অনেক হতাশাব্যঞ্জক, কারণ মর্গেনতুয়ের মতো রাষ্ট্রবিজ্ঞানও এই কূটনীতি তেমন পছন্দ করতেন না। কারণ কি, প্রথমত হচ্ছে এখানে এই কূটনীতিতে জনগণের দায়িত্বহীনতা লক্ষ্য করা যায়। জনগণ ডেফিনেটলি দায়িত্বহীন। আন্তর্জাতিক বিষয়ে অধিকাংশ জনগণই অজ্ঞ, সো তারা কীভাবে ডিপ্লোম্যাটিক যেসব ডিসকাশন এগুলোতে টেক পার্ট করবে। এরপর অল্প জ্ঞান সম্পন্ন মানুষ জটিল বিষয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে চায় না। সো যেসব অল্প জ্ঞান সম্পন্ন মানুষ আছে আমাদের জনগণ, এগুলো জটিল বিষয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে চাবে না। সো এদেরকে কূটনীতিতে আসলে টেক পার্ট করার সুযোগ দেওয়া উচিত না। গণতান্ত্রিক কূটনীতিতে নীতি নির্বাচনে দীর্ঘসূত্রিত স্পষ্টতা রয়েছে। এই যে যখন হচ্ছে
একটা জিনিস হচ্ছে বিকেন্দ্রীভূত হয়ে যাবে জনগণের মধ্যে, তখন ডিসিশনটা আসতেও কিন্তু দেরি হবে। ভোটিংয়ের ব্যাপার আছে, অনেক ব্যাপার আছে, কিন্তু যখন কেন্দ্রীভূত থাকে, সেন্ট্রালাইজড, তখন যেভাবে হচ্ছে এক্সিকিউট করা যায় ডিসিশনগুলো ডিসেন্ট্রালাইজড হলে এত মানে আর্লি করা যায় না আর কি, যার কারণে দীর্ঘসূত্রিতা থাকবে, অস্পষ্টতা থাকবে। এরপর অল্প জ্ঞানসম্পন্ন মানুষের কারণে হচ্ছে সমস্যা হবে, বেশিরভাগ জনগণই হচ্ছে অজ্ঞ আন্তর্জাতিক বিষয়ে। সো এরপরে এদের দায়িত্বহীনতা থাকবে। তো কূটনীতির মধ্যে হচ্ছে গণতান্ত্রিক কূটনীতি হচ্ছে সবচাইতে ওয়ার্স্ট। টেলিফোন কূটনীতি বা টেলিফোন ডিপ্লোম্যাসি, এটা হচ্ছে বর্তমানে তথ্য প্রযুক্তির অভাবনীয় উন্নতির ফলে কূটনীতির ক্ষেত্রে পরিবর্তন আসছে। এর ফলে গতানুগতিক দূতদের দ্বারা কূটনীতি বা সরাসরি কোনো রাষ্ট্রে গিয়ে যে কূটনৈতিক তৎপরতা চালাবে এরকম আসলে খুব একটা প্রয়োজন হয় না। রাষ্ট্রপ্রধানরা টেলিফোনের মাধ্যমে একে অপরের সাথে কথাবার্তা বলে, এবং এটাই হচ্ছে টেলিফোন কূটনীতি আর কি। এবং স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে তারা দর কষাকষি বা নেগোসিয়েশন করে। ব্লক কূটনীতি বা নিষেধাজ্ঞা কূটনীতি, এটা হইতেছে মাইটি আমেরিকা আবিষ্কার করছে। আমেরিকা এই কূটনীতি চালায়, তাদের স্বার্থের বিরুদ্ধে কোনো দেশ কাজ করলেই সে দেশের বিরুদ্ধে আমেরিকা নিষেধাজ্ঞা আরোপ করবে। 1917 সালে দেশটির শত্রু দেশের সাথে বাণিজ্য চুক্তি বা ট্রেডিং উইথ এনিমি কান্ট্রি অ্যাক্ট শিরোনামে একটি আইন করছে। ইভেন শত্রু দেশের সাথে বাণিজ্য নিয়ে তারা একটা আইনই করে ফেলছে, এবং এটা 1917 সালে করছে। এবং এই আইন দ্বারা তারা যেমন হচ্ছে বিভিন্ন রাষ্ট্রকে ব্লক করে, তেমনি চেষ্টা চালায় হচ্ছে ইউনাইটেড নেশনসের নিরাপত্তা পরিষদ বা ইউনাইটেড নেশনস সিকিউরিটি কাউন্সিল দিয়ে হচ্ছে তারা বিভিন্ন চেষ্টা চালায় আর কি। ইউনাইটেড নেশনসের যে সনদ আছে, ওই সনদের 41 নম্বর অনুচ্ছেদে নিষেধাজ্ঞা আরোপের অধিকার নিরাপত্তা পরিষদকে দেওয়া হয়েছে। যে নিরাপত্তা পরিষদ চাইলে হচ্ছে কি করতে পারবে, নিষেধাজ্ঞা আরোপ করতে পারবে। এবং মাইটি আমেরিকা তাদের ইউনাইটেড নেশনসের সিকিউরিটি কাউন্সিলকে দিয়ে হচ্ছে এই ধরনের নিষেধাজ্ঞাগুলো আরোপ করানোর চেষ্টা চালায়। সো অর্থনৈতিক কূটনীতি, এটা হচ্ছে ইকোনমিক ডিপ্লোম্যাসি বা কমার্শিয়াল ট্রেড ডিপ্লোম্যাসি। অর্থনৈতিক কূটনীতি হচ্ছে রাষ্ট্রের সব অর্থনৈতিক উপাদানের সফল ব্যবহার, এবং হচ্ছে যার মাধ্যমে রাষ্ট্র তার জাতীয় স্বার্থ হাসিল করবে। মানে কূটনীতির আলটিমেট মেইন ফোকাসে থাকে হচ্ছে জাতীয় স্বার্থ হাসিল করা নিয়ে, আলটিমেটলি নেগোসিয়েশন, স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে। এবং কোনো দেশই কোনো দেশকে ছেড়ে দেয় না, এবং কোনো দেশকে অবাধ সুযোগ সুবিধা দেয় না, যতক্ষণ না পর্যন্ত দুই দেশের মধ্যে স্বার্থের ব্যাপারটা হচ্ছে একটা সমতার লেভেলে আসছে। মানে দুই দেশই হচ্ছে সমানভাবে লাভবান হচ্ছে, সমান হোক অথবা বৈষম্য হইলেও এই বৈষম্যের মধ্যে ওই দেশের একটা লাভ থাকে, তখনই হচ্ছে একটা দেশকে সুযোগ দেয় আর কি। সো অর্থনৈতিক কূটনীতি অর্থনীতির সব কর্মকাণ্ডকে হচ্ছে জড়িত করে। অর্থনৈতিক কূটনীতির মধ্যে কী কী পড়ে? ব্যবসা বাণিজ্য, আমদানি রপ্তানি, বিনিয়োগ, ঋণ, দেনা পাওনা, সাহায্য, অভিবাসন, লাভ লোকসান, সুদ, মুনাফা, বিনা শুল্কে বাণিজ্যিক চুক্তি ইত্যাদি। তাহলে অর্থনৈতিক কূটনীতিতে বাণিজ্যিক দূতগণ বা কনসুলার্স অগ্রণী ভূমিকা পালন করে। এখানে যেহেতু এটা বাণিজ্য বিষয়ে অর্থনৈতিক, সো এখানে কনসুলেট তো স্থাপন করা হয় হচ্ছে বাণিজ্য ভিত্তিক কর্মকাণ্ড করার জন্য। সো এখানে কনসুলাররা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে আর কি। বিভিন্ন ধরনের অর্থনৈতিক ও বাণিজ্যিক চুক্তির মাধ্যমে অর্থনৈতিক কূটনীতির বহিঃপ্রকাশ ঘটে থাকে। অর্থনৈতিক কূটনীতির গুরুত্ব, তাহলে ইম্পর্টেন্স অফ ইকোনমিক ডিপ্লোম্যাসি, ডেফিনেটলি দেশের প্রত্যেকটা দেশ হচ্ছে এখন সামরিকের চাইতেও হচ্ছে তাদের অর্থনৈতিকভাবে উন্নত হওয়ার দিকে খুব বেশি ফোকাসড। সো আন্তর্জাতিক রাজনীতি হচ্ছে একটা গতিশীল প্রক্রিয়া, সময়ের সাথে সামঞ্জস্য বিধান করে প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে। নয়া বিশ্ব ব্যবস্থা কূটনীতির গতানুগতিক যে কৌশল সমূহ সেগুলো আশানুরূপ সাফল্য দেখাতে ব্যর্থ হচ্ছে, তারা স্থলে অর্থনৈতিক কূটনীতির স্থান করে নিচ্ছে সময়ের পরিপ্রেক্ষিতে। তাই অর্থনৈতিক কূটনীতির উপর গুরুত্ব আরোপ করা হচ্ছে। নিচে অর্থনৈতিক কূটনীতির গুরুত্ব উল্লেখ করা হচ্ছে। একটা হচ্ছে বিশ্ব রাজনীতির নতুন গতিধারা, নয়া বিশ্ব ব্যবস্থায় বিশ্ব রাজনীতিতে নতুন গতিধারা উদ্ভব ঘটে অর্থনৈতিক কূটনীতির মাধ্যমে। এর ফলে হচ্ছে সামরিক শক্তির ফলে অর্থনৈতিক শক্তির প্রাধান্য সুপ্রতিষ্ঠিত হয়। তাহলে বিশ্ব রাজনীতির নতুন গতিধারার মধ্যে এখানে সামরিক শক্তির চাইতেও অর্থনৈতিক কূটনীতিটাই হচ্ছে সবচেয়ে বেশি প্লেস অকুপাই করে আছে। আমরা দেখতে পাই যে ইভেন চীনও তাদের ইকোনমি ডেভেলপমেন্টের মাধ্যমে ইউএসএকে ছাড়াই যাওয়ার চেষ্টা করতেছে। সো বিভিন্ন অর্থনৈতিক জোটের আত্মপ্রকাশ, তাহলে ইদানিং আমরা দেখতেছি বিভিন্ন অর্থনৈতিক জোট আত্মপ্রকাশ করতেছে। এই যে নয়া আন্তর্জাতিক ব্যবস্থায় অর্থনীতিকে নিয়ন্ত্রণ ও পরিচালনার জন্য বিভিন্ন অর্থনৈতিক জোট আত্মপ্রকাশ করতেছে। এই যে WTO, EU এবং হচ্ছে আসিয়ান, অ্যাপেক প্রভৃতি জোট হচ্ছে আজ বিশ্বের অন্যতম নিয়ন্ত্রক। ইউরোপিয়ান ইউনিয়ন, আসিয়ান, এরপরে হচ্ছে কি অ্যাপেক, WTO, এগুলো বিভিন্ন অর্থনৈতিক জোটের আত্মপ্রকাশ। এরপরে জরুরি অবস্থার মোকাবেলা, জরুরি অবস্থা এবং সংকটকালীন পরিস্থিতির মোকাবেলায় হচ্ছে অর্থনৈতিক কূটনীতির গুরুত্ব অত্যধিক। অর্থনৈতিক কূটনীতির মাধ্যমে একটি দেশ হচ্ছে বিশ্বের অন্যান্য দেশের সাথে সুদৃঢ় অর্থনৈতিক সম্পর্ক স্থাপন করে, এবং এই ধরনের অর্থনৈতিক সম্পর্ক জরুরি অবস্থা ও সংকটকালীন পরিস্থিতি মোকাবেলা অত্যন্ত কার্যকর ও শক্তিশালী। মেরুকেন্দ্রিক বিশ্ব ব্যবস্থা স্নায়ু যুদ্ধের পরিসমাপ্তির পর বিশ্ব রাজনীতি থেকে হচ্ছে দ্বিমেরুকেন্দ্রিকতার অবসান ঘটেছে। ফলে হচ্ছে
বর্তমান বিশ্বের বিভিন্ন প্রান্তে বহুমেরু কেন্দ্রিকতার উদ্ভব হয়েছে। এই কারণে হচ্ছে বহুরাষ্ট্র নিজ নিজ প্রভাব ভুলে তাদের কর্তৃত্ব বজায় রাখার জন্য বহু অর্থনৈতিক জোট গড়ে তুলেছে। তাহলে হচ্ছে অর্থনৈতিক কূটনীতির গুরুত্ব কী কী? এক হচ্ছে বিশ্ব রাজনীতিতে নতুন গতিধারা, এরপর হচ্ছে বিভিন্ন অর্থনৈতিক জোটের আত্মপ্রকাশ, জরুরি অবস্থার মোকাবেলা, এবং হচ্ছে মানে আমরা অর্থনৈতিক সাহায্য দিয়ে হচ্ছে জরুরি অবস্থার মোকাবেলা করতে পারি। সো অর্থনৈতিক কূটনীতি গুরুত্বপূর্ণ। বহুমেরু কেন্দ্রিক হচ্ছে বিশ্ব ব্যবস্থা, যে স্নায়ুযুদ্ধের পরিসমাপ্তির পর হচ্ছে দ্বিমেরু কেন্দ্রিকতার অবসান ঘটছে, এরপর বহুমেরু কেন্দ্রিকতার হচ্ছে উদ্ভব ঘটছে। বহুরাষ্ট্র নিজ নিজ প্রভাব হলে তাদের কর্তৃত্ব বজায় রাখার জন্য অর্থনৈতিক জোটও গড়ে তুলছে। সাংস্কৃতিক কূটনীতি বা কালচারাল ডিপ্লোম্যাসি, পারস্পরিক সমঝোতাকে এগিয়ে নিতে সফটওয়্যার প্রয়োগ করে হচ্ছে ধারণা বিনিময়, তথ্য বিনিময়, শিল্প বিনিময়, ভাষার বিনিময় প্রভৃতির মধ্য দিয়ে যে কূটনীতি হয়, সফটওয়্যার প্রয়োগ করতে এবং পারস্পরিক সমঝোতাকে এগিয়ে নিতে হচ্ছে এটা হয় আর কি। তাকে এর মাধ্যমে হচ্ছে ধারণা বিনিময় হয়, তথ্য বিনিময়, শিল্প বিনিময়, ভাষার বিনিময় প্রভৃতির মধ্য দিয়ে যে কূটনীতি তাকে সাংস্কৃতিক কূটনীতি বলা হয়। এবং এক জাতির সাথে হচ্ছে আরেক জাতির মধ্যে তথ্য বিনিময়ের মধ্য দিয়ে একে অপরকে জানা এবং আস্থায় আনার জন্য এই কূটনীতি। সাংস্কৃতিক কূটনীতি কোনো রাষ্ট্রের জাতিসত্তার আত্মাকে হচ্ছে উন্মোচন করে, যার মধ্য দিয়ে হচ্ছে প্রভাব বিস্তার করা সম্ভব হয়। সাংস্কৃতিক কূটনীতির পেছনেও হচ্ছে অর্থনৈতিক রাজনৈতিক লক্ষ্য থাকে। চলচ্চিত্র, নাটক, সিনেমার বিনিময়ও হচ্ছে এই কূটনীতির মধ্যে পড়ে। আচ্ছা, প্যারা কূটনীতি বা প্যারা ডিপ্লোম্যাসি, আন্তর্জাতিক সম্পর্ক যখন হচ্ছে আঞ্চলিক সরকার কর্তৃক গঠিত হয়, যখন হচ্ছে আন্তর্জাতিক এই সম্পর্ক এটা আঞ্চলিক সরকার গঠিত করবে, তখন তাকে বলা হয় প্যারা কূটনীতি। বিভিন্ন অঞ্চল, ফেডারাল রাষ্ট্র, এরপরে হচ্ছে প্রদেশ বা নগরের মাধ্যমে হচ্ছে এই কূটনীতি হয়ে থাকে। জাস্ট আমি আমার মতো করে একটু উদাহরণ দিই। পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জি, উনি হয়তো ওখানকার মুখ্যমন্ত্রী, উনি যদি এখন বাংলাদেশে ভ্রমণ করে বাংলাদেশের শেখ হাসিনার সাথে একটা মানে নেগোসিয়েশনের চেষ্টা চালায়, তখন এটা তো হচ্ছে রিজিয়নাল ব্যাপারটা। উনি তো রিজিয়নাল একজন কি বলবো সরকার। সো উনি এইটা হচ্ছে প্যারা ডিপ্লোম্যাসি হবে খুব পসিবলি। আচ্ছা, এরপরে হচ্ছে 1980 এর দশকে প্যারা কূটনীতি এ শব্দের বিকাশ ঘটে। কানাডার বুদ্ধিজীবীরা এই ধরনের কূটনীতির কথা প্রথম আলোকপাত করেন। এই কূটনীতিকে বহুস্তর কূটনীতি বা মাল্টি লেয়ার্ড উপরাষ্ট্র বা সাবস্টেট কূটনীতি নামেও ডাকা হয়। কেউ কেউ একে হচ্ছে আন্তর্জাতিক অভ্যন্তরীণ বা ইন্টারম্যাস্টিক ডিপ্লোম্যাসিও বলে। ট্র্যাক 1 কূটনীতি, এগুলো খুব ইম্পর্টেন্ট। ট্র্যাক 1 মানে হচ্ছে আচ্ছা, আমেরিকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জোসেফ বি মন্টবেলি 1981 সালে তিনি ট্র্যাক 1, ট্র্যাক 2 ডিপ্লোম্যাসির কথা উল্লেখ করেন। তার মতে ট্র্যাক 1 কূটনীতি হচ্ছে আনুষ্ঠানিক কূটনীতি, এবং অর্থাৎ কূটনীতিবিদ দ্বারা সংগঠিত কূটনীতিকে বলা হয় হচ্ছে ট্র্যাক 1 ডিপ্লোম্যাসি। এবং এই ধরনের কূটনীতি রাষ্ট্রীয় কর্মের একটি কৌশল হিসেবে দেখা হয়। এবং হচ্ছে টেকনিক্স অফ স্টেট সেকশন, এবং এইটি হচ্ছে কূটনীতির ধ্রুপদী রূপ আলটিমেটলি, যে কূটনীতিবিদ দ্বারা সংগঠিত কূটনীতিবিদ। এটা হচ্ছে 1981 সালে জোসেফ বি মন্টবেলি ট্র্যাক 1 এবং ট্র্যাক 2 ডিপ্লোম্যাসির কথা উল্লেখ করছে, এবং এটাকে উনি বলছে হচ্ছে এটা হচ্ছে একটা ট্র্যাক 1 হচ্ছে এটা ফর্মাল ডিপ্লোম্যাসি বা আনুষ্ঠানিক কূটনীতি, এবং কূটনীতিবিদ দ্বারা সংগঠিত কূটনীতিকে বলা হয় ট্র্যাক 1 কূটনীতি। মানে কূটনীতিবিদরা যেটা নর্মালি কূটনীতিবিদরা করেন নর্মালি কাজটা, সো এটা তো ফর্মালি হবে যেহেতু কূটনীতিবিদরা করতেছে। সো কূটনীতিবিদ দ্বারা সংগঠিত কূটনীতিকে হচ্ছে ট্র্যাক 1 কূটনীতি বলা হয়, এবং এটা হচ্ছে কূটনীতিক রাষ্ট্রকে কর্মের একটি কৌশল হিসেবে দেখা হয়। আচ্ছা, এরপরে হচ্ছে এটা হচ্ছে কূটনীতি ধ্রুপদী রূপ, কূটনীতিভাবে হয়ে আসে, মানে ট্র্যাক 1 হয়ে আসে। স্বাভাবিকভাবে প্রাচীনকাল থেকে রাষ্ট্রের প্রতিনিধিদের মাধ্যমে হচ্ছে কূটনীতিক কর্মকাণ্ড চলে, মানে রাষ্ট্রের প্রতিনিধিরাই তো এটা করে। তাহলে এটাকে ফার্স্ট ট্র্যাক বা হচ্ছে ফার্স্ট টায়ার কূটনীতি বলা হয়। ট্র্যাক 1 কূটনীতির উপর নির্ভরশীল হচ্ছে মানুষ অন্য রাষ্ট্রের সাথে সম্পর্ক গড়ে তোলার জন্য হচ্ছে এখন হচ্ছে অনেকাংশে ট্র্যাক 1 কূটনীতির উপরে নির্ভরশীল। ট্র্যাক 1 কূটনীতি ছাড়া কূটনীতি কল্পনাই করা যায় না। আধুনিক বিশ্বে বর্তমানে যেসব হচ্ছে চুক্তি স্বাক্ষরিত হচ্ছে তা অধিকাংশ ট্র্যাক 1 কূটনীতির ফসল আর কি। এটাকে ফার্স্ট টায়ার ডিপ্লোম্যাসি অথবা হচ্ছে ফার্স্ট ট্র্যাক ডিপ্লোম্যাসি বলা হয়। আর এটা আমরা পাইছি হচ্ছে জোসেফ বি মন্টভিলের কাছ থেকে। তিনি 1981 সালে হচ্ছে ট্র্যাক 1 এবং ট্র্যাক 2 ডিপ্লোম্যাসির কথা বলেন, এবং তিনি ট্র্যাক 1 ডিপ্লোম্যাসিকে বলছে হচ্ছে এটা হচ্ছে একটা ফর্মাল ডিপ্লোম্যাসি। আচ্ছা, এরপরে ট্র্যাক 2 কূটনীতির কথাও বলছে হচ্ছে জোসেফ বি মন্টভিলি। উনি হচ্ছে আমেরিকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা, এবং উনি হচ্ছে 1981 সালে ট্র্যাক 1 এর কথাও বলছে, 2 এর কথাও বলছে। এবং তার মধ্যে ট্র্যাক 2 কূটনীতি হচ্ছে আনুষ্ঠানিক কূটনীতি বা অনানুষ্ঠানিক কূটনীতি বা ইনফর্মাল ডিপ্লোম্যাসি। তাহলে যেহেতু ট্র্যাক 1 হচ্ছে ফর্মাল ডিপ্লোম্যাসি, ট্র্যাক 2 তো ইনফর্মাল ডিপ্লোম্যাসি, তাহলে ট্র্যাক 1 হয় হচ্ছে কূটনীতিবিদদের দ্বারা, আর তাহলে ট্র্যাক 2 কাদের দ্বারা হয়? ট্র্যাক 2 হয় হচ্ছে নন স্টেট অ্যাক্টরসদের মাধ্যমে। তাহলে নন স্টেট অ্যাক্টরস কারা? তাহলে
নাগরিকবৃন্দ, সুশীল সমাজ, এনজিও প্রতিনিধি, কর্পোরেশন ইত্যাদি এই ধরনের এরা হচ্ছে এই ধরনের কূটনীতির সাথে হচ্ছে যুক্ত হয়ে থাকে। তাহলে ট্র্যাক 2 কূটনীতিতে হচ্ছে পাবলিক কূটনীতি বলা হয়। তাহলে নাগরিকবৃন্দ হচ্ছে সুশীল সমাজ, এনজিও প্রতিনিধি, কর্পোরেশন এই ধরনের কূটনীতির সাথে যুক্ত হয়ে থাকে এবং এই ধরনের কূটনীতি হচ্ছে আধুনিক বিশ্বে জনপ্রিয় হচ্ছে। বিশ্ব শান্তি শৃঙ্খলা নিশ্চিত করতে ট্র্যাক 2 কূটনীতির অবদান হচ্ছে কম না। সো এটা নন স্টেট অ্যাক্টরসদের মাধ্যমে হয়ে থাকে এবং হচ্ছে এটাকে পাবলিক কূটনীতিও বলা হয়। এবং 1993 সালে পিএলও এবং হচ্ছে ইসরায়েলের মধ্যে হচ্ছে যে অসলো অ্যাকর্ড স্বাক্ষরিত হয় তার মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে ছিলেন হচ্ছে নরওয়ের একজন বুদ্ধিজীবী, যদিও পরবর্তীকালে আমেরিকার প্রেসিডেন্ট মধ্যস্থতা করছে। তাহলে এই যে ট্র্যাক 2 কূটনীতির কথা আমরা বলতেছি, ট্র্যাক 2 কূটনীতি এটা হচ্ছে 1993 সালে পিএলও বা প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন এবং হচ্ছে ইসরায়েলের মধ্যে যে অসলো অ্যাকর্ড স্বাক্ষরিত হয়েছে, হ্যাঁ, এটা প্রথমে মধ্যস্থতাকারী ছিলেন হচ্ছে নরওয়ের একজন বুদ্ধিজীবী। তার মানে এটা কিন্তু আলটিমেটলি আদতে ছিল হচ্ছে ট্র্যাক 2 ডিপ্লোম্যাসি। এবং ট্র্যাক 2 ডিপ্লোম্যাসির পরবর্তীতে এখানে হচ্ছে মধ্যস্থতাকারী হিসেবে আমেরিকার প্রেসিডেন্ট আসছে এবং এক্ষেত্রে প্রথমে এটা ট্র্যাক 2 কূটনীতি করছে এবং এর পরবর্তীতে এটা হচ্ছে ট্র্যাক 1 কূটনৈতিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে শেষ পর্যন্ত শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এরপর হচ্ছে ট্র্যাক 1.5 কূটনীতি বা ট্র্যাক 1.5 ডিপ্লোম্যাসি। তাহলে এটা কি জিনিস? এটা হচ্ছে সরকার থেকে সরকার যে কূটনীতি সেটাকে আমরা বলতেছি হচ্ছে ট্র্যাক 1, এবং জনগণ থেকে জনগণ যে কূটনীতি, হ্যাঁ, যেখানে হচ্ছে নাগরিকবৃন্দ, সুশীল সমাজ, এনজিও প্রতিনিধি, কর্পোরেশন এগুলো ইনভলভমেন্ট থাকে, ওইটার আমরা বলতেছি ট্র্যাক 2। তাহলে ট্র্যাক 1.5 কি জিনিস? তাহলে ট্র্যাক 1.5 ডিপ্লোম্যাসি হচ্ছে এমন এক ধরনের কূটনীতি যখন এক পক্ষে থাকবে সরকার বা সরকারের প্রতিনিধি এবং অন্য পক্ষে থাকবে হচ্ছে জনগণ। মানে ট্র্যাক 1.5 ডিপ্লোম্যাসি হচ্ছে অফিসিয়াল ভার্সেস আনঅফিসিয়াল, মানে সরকার ভার্সেস জনগণ। G2P বলা যায়, মানে গভর্নমেন্ট টু পাবলিক আর কি। মানে চুক্তির এক পক্ষে, মানে কূটনীতির এক পক্ষে সরকার বা সরকারের প্রতিনিধি থাকবে অফিসিয়াল পার্টি, অন্য পক্ষে থাকবে জনগণ বা আনঅফিসিয়াল। এই যে তাজিকিস্তান গৃহযুদ্ধ, উত্তর কোরিয়া সংকট, এমনকি হচ্ছে ভারত পাকিস্তান বিরুদ্ধেও হচ্ছে এই ধরনের কূটনীতি সফল হয়েছে। আচ্ছা, আমি যদি জাস্ট এটার একটু উদাহরণ আমার মতো করে বলতে চাই ট্র্যাক 1.5 ডিপ্লোম্যাসির, এই যে আমাদের পার্বত্য চট্টগ্রাম 1997 শান্তি চুক্তি হয়েছে, তো এটা তো সরকারের সাথে জনগণের সাথে আলটিমেটলি চুক্তি হয়েছে। সো এই যে উনি কে ছিলেন, সন্তু লারমা সম্ভবত, ওনার সাথে হচ্ছে সরকারের পক্ষ থেকে যাকে পাঠানো হয়েছে উনি স্বাক্ষর করছেন। তাহলে এক পক্ষে ছিল সরকার এবং অন্য পক্ষে ছিল হচ্ছে কারা? জনগণ। সো এটাও তো কাইন্ড অফ ট্র্যাক 1.5 ডিপ্লোম্যাসি। সো এই আর কি। এরপর হচ্ছে সরকার বাস্তব পরিস্থিতি তার মিশনারিজের বাইরে গিয়ে বুঝতে সক্ষম হয়। মানে সরকার তার বাস্তব পরিস্থিতিটা কেমনে বুঝবে? তার মিশনারিজের বাইরে গিয়ে বুঝতে সক্ষম হবে। তাহলে এই কূটনীতির মধ্য দিয়ে হচ্ছে সরকার ট্রায়াল ব্যালন বা ঘুড়ি উড়ানো বা কাইট ফ্লাইং নীতি বাস্তবায়ন করতে সক্ষম হয়। তাহলে একটা জায়গায় এটাকে হচ্ছে ট্রায়াল বেলুন অথবা হচ্ছে ঘুড়ি উড়ানো বা কাইট ফ্লাইং, এই যে আমি যে উদাহরণটা দিচ্ছি ওটা কিন্তু হবে না, এটা তো দেশের ভেতরে হয়েছে। পররাষ্ট্রনীতি তো ডেফিনেটলি আন্তর্জাতিক ব্যাপারগুলোকে হচ্ছে কী করে, রিপ্রেজেন্ট করে। সো আমি জাস্ট এমনিতে নর্মাল উদাহরণ দিচ্ছি, এটা এক্সাক্ট উদাহরণ না এই শান্তি রক্ষী বাহিনীর সাথে চুক্তি যে ব্যাপারটা, ওইটা ট্র্যাক 1.5 ডিপ্লোম্যাসির মাথায় আসলো আর কি এখন। সো সরকার বাস্তব পরিস্থিতি তার হচ্ছে মিশনারিজের বাইরে গিয়ে বুঝতে সক্ষম হয় এবং এই কূটনীতির মধ্য দিয়ে হচ্ছে সরকার ট্রায়াল বেলুন বা ঘুড়ি উড়ানো নীতি বা নাইট ফ্লাইং নীতি বাস্তবায়ন করতে সক্ষম হয়। আচ্ছা, এরপরে দ্বৈত কূটনীতি বা ডুয়াল ট্র্যাক অথবা 2 ট্র্যাক ডিপ্লোম্যাসি। দ্বৈত কূটনীতি মানে হচ্ছে এখানে দুইটাই চলবে। তাহলে আমেরিকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তাই যে জোসেফ ভি মন্টভিলি, যার কথা বলছি, উনি 1981 সালে ট্র্যাক 1-এর কথাও বলছে, ট্র্যাক 2 ডিপ্লোম্যাসির কথাও বলছে। তার মধ্যে হচ্ছে ট্র্যাক 1 কূটনীতি হচ্ছে আনুষ্ঠানিক কূটনীতি, অর্থাৎ কূটনীতিবিদ দ্বারা সংগঠিত কূটনীতি হচ্ছে ট্র্যাক 1 কূটনীতি, এটা হচ্ছে কূটনীতি ধ্রুপদীরূপ। আবার ট্র্যাক 2 কূটনীতি হচ্ছে আনুষ্ঠানিক কূটনীতি এবং এই ধরনের কূটনীতিবিদদের দ্বারা সংগঠিত হয় না, নন স্টেট অ্যাক্টরসদের মাধ্যমে এটা সংগঠিত হয় না। এই কূটনীতি কর্মকাণ্ড চলা হচ্ছে নন স্টেট অ্যাক্টরসদের মাধ্যমে। তাহলে যখন হচ্ছে একসাথে দুই কূটনীতি চলে তখন তাকে বলা হয় দ্বৈত কূটনীতি বা ডুয়াল ট্র্যাক বা 2 ট্র্যাক ডিপ্লোম্যাসি। দ্বৈত কূটনীতির ধারণা হচ্ছে আরও নানাভাবে প্রতিষ্ঠিত, শুধু যে এই 1-2 একসাথে চলে ব্যাপারটা নট লাইক দ্যাট। এটা হচ্ছে যদি কোনো একটি দেশ হচ্ছে অন্য দেশের সরকার এবং সরকার বিরোধী উভয় পক্ষের সাথে হচ্ছে কূটনীতি করে, যে আমেরিকা এসে আমাদের শেখ হাসিনার সাথে হচ্ছে কূটনীতি চালাইতেছে, আবার মনে করেন বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়ার সাথেও কূটনীতি চালাইতেছে, তো এটাও ডুয়াল ট্র্যাক ডিপ্লোম্যাসির উদাহরণ হবে।
আবার হচ্ছে কোনো দেশ যদি কোনো ইস্যুতে তার বন্ধু ও শত্রু উভয় দেশের সাথে কূটনীতি চালায় তখন এটা হবে দ্বৈত কূটনীতি। এই যে আমেরিকা যদি ইন্ডিয়ার সাথেও ডিপ্লোম্যাসি মেনটেন করে, আবার এদিকে চায়নার সাথেও যদি হচ্ছে ডিপ্লোম্যাসি করার চেষ্টা চালায় তখন এটা হবে। অথবা আমেরিকা যদি চায়না তাইওয়ান উভয়ের সাথে হচ্ছে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা চালায় ডিপ্লোম্যাসির মাধ্যমে, তখন হচ্ছে এটা কি হবে, দ্বৈত কূটনীতি হবে। আচ্ছা, ট্র্যাক 3 কূটনীতি বা ট্র্যাক 3 ডিপ্লোম্যাসি, এই কূটনীতির অপর নাম হচ্ছে জনগণ থেকে জনগণ কূটনীতি। এটা হচ্ছে P2P ডিপ্লোম্যাসি, পিপল টু পিপল। তাহলে হচ্ছে এই কূটনীতির অপর নাম হচ্ছে জনগণ থেকে জনগণ কূটনীতি। এটি হচ্ছে ট্র্যাক 2 কূটনীতির মতোই। ট্র্যাক 2 কূটনীতিও তো জনগণ থেকে জনগণে হয় আলটিমেটলি, কিন্তু ট্র্যাক 2 কূটনীতি থেকে এটা আলাদা হওয়ার কারণ হচ্ছে ট্র্যাক 2 কূটনীতি সংগঠিত হয় সমাজের বা রাষ্ট্রের এলিট শ্রেণী দ্বারা। তাহলে ট্র্যাক 2 কূটনীতি এটা করে হচ্ছে রাষ্ট্রের সুশীল সমাজ, কর্পোরেশন, এনজিও, মানে রাষ্ট্রের যারা এলিট সোসাইটি আছে ওনারাই হচ্ছে ট্র্যাক 2 কূটনীতিটা করে আর কি, সংগঠিত করেন। কিন্তু ট্র্যাক 3 ডিপ্লোম্যাসি যেটা আছে, যেটা পিপল টু পিপল ডিপ্লোম্যাসি, সেটা হচ্ছে তৃণমূলের বা গ্রাসরুটস লেভেলের মানুষ যারা আছে তাদের মধ্য দিয়ে সংগঠিত হয়। এই কূটনীতির লক্ষ্য এবং উদ্দেশ্য থাকে হচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী বা মার্জিনালাইজড পিপলের কল্যাণ, তাদের হচ্ছে কল্যাণ। উদাহরণ হিসেবে আমরা সার্ক পিপল লিঙ্ক ফোরাম নামে হচ্ছে একটি সংগঠনের কথা বলতে পারি, এবং এই সংগঠনের মাধ্যমে সার্কভুক্ত দেশগুলোর জনগণের মধ্যে হচ্ছে একটি সম্পর্ক গড়ে উঠেছে। এরপর হচ্ছে বহুমাত্রিক কূটনীতি বা মাল্টি ট্র্যাক ডিপ্লোম্যাসি। জোসেফ ভি মন্টভিলি, আমেরিকার যিনি সাবেক কর্মকর্তা, পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা হচ্ছে জোসেফ ভি মন্টভিলি, তিনি হচ্ছে ট্র্যাক 2 কূটনীতিকে হচ্ছে আরও 5টি ট্র্যাকে বিভক্ত করছেন। জোসেফ ভি মন্টভিলি ট্র্যাক 2 কূটনীতিকে আরও 5টি ট্র্যাকে বিভক্ত করছেন হচ্ছে কে, ডক্টর লুইস ডায়মন্ড, এবং হচ্ছে তার ধারণার সাথে নিজেকে যুক্ত করে হচ্ছে 5টি ট্র্যাককে ট্র্যাক 9 পর্যন্ত রূপান্তরিত করেন কূটনীতিবিদ হচ্ছে ম্যাকডোনাল্ড। সো এগুলোকে বলা হয় মাল্টি ট্র্যাক কূটনীতি, বা তারা হচ্ছে দুজন মিলে, কে ম্যাকডোনাল্ড এবং ডায়মন্ড মিলে হচ্ছে বহুমাত্রিক কূটনীতি বা মাল্টি ট্র্যাক ইনস্টিটিউট গড়ে তোলেন। তাদের মতো মাল্টি ট্র্যাক কূটনীতির 9টি ট্র্যাক কী কী? ফার্স্ট ওয়ান, এটা হচ্ছে গভর্নমেন্ট। দ্বিতীয়ত হচ্ছে প্রফেশনাল কনফ্লিক্ট রেজলিউশন বা শিক্ষক অথবা বুদ্ধিজীবী। এরপরে ট্র্যাক 3 হচ্ছে বিজনেস বা ব্যবসায়ী। এরপরে ট্র্যাক 4 হইতেছে নাগরিক, প্রাইভেট সিটিজেন। ট্র্যাক 5 হইতেছে রিসার্চ, ট্রেনিং অ্যান্ড এডুকেশন, মানে গবেষক। ট্র্যাক 6 হচ্ছে অ্যাক্টিভিজম বা সমাজ আন্দোলন কর্মী। এরপরে ট্র্যাক 7 হচ্ছে রিলিজিয়াস অর্থাৎ ধর্মীয় গোষ্ঠী। ট্র্যাক 8 হচ্ছে ফান্ডিং অথবা হচ্ছে প্রতিষ্ঠান প্রধান যারা আছে ওনারা। এরপরে ট্র্যাক 9 হইতেছে পাবলিক অপিনিয়ন অথবা হচ্ছে কমিউনিকেশন, অর্থ হচ্ছে গণমাধ্যম। তাহলে ট্র্যাক 1 হচ্ছে সরকার, ট্র্যাক 2 শিক্ষক অথবা বুদ্ধিজীবী, ট্র্যাক 3 হচ্ছে ব্যবসায়ী, ট্র্যাক 4 হইতেছে নাগরিক, ট্র্যাক 5 হইতেছে গবেষক, ট্র্যাক 6 হইতেছে সমাজ আন্দোলন কর্মী, ট্র্যাক 7 হচ্ছে ধর্মীয় গোষ্ঠী, ট্র্যাক 8 হচ্ছে প্রতিষ্ঠান প্রধান, ট্র্যাক 9 হইতেছে গণমাধ্যম। তাহলে হচ্ছে রণতরী কূটনীতি বা গানভোট ডিপ্লোম্যাসি। তাহলে নৌশক্তি বা নেভাল পাওয়ার প্রদর্শন করে যুদ্ধের সরাসরি হুমকি দিয়ে শক্তি ব্যবহারের ভয় দেখিয়ে পররাষ্ট্র নীতি বাস্তবায়নের যে কৌশল অবলম্বন করে বড় দেশগুলোকে, তাকে রণতরী কূটনীতি বলে। মানে বড় দেশগুলোর মধ্যে হচ্ছে নৌশক্তি বা নেভাল পাওয়ার, রণতরী যেহেতু, তাহলে নেভাল পাওয়ারই প্রদর্শন করবে এবং যুদ্ধের সরাসরি হুমকি দিয়ে এরপরে শক্তি ব্যবহারের ভয় দেখিয়ে হচ্ছে পররাষ্ট্র নীতি বাস্তবায়নের যে কৌশল অবলম্বন করা হয় তাকে হচ্ছে রণতরী কূটনীতি বলা হয়। তাহলে আমেরিকার ইতিহাসে একটি বড় লাঠি কূটনীতি বা বিগ স্টিক ডিপ্লোম্যাসি বলা হয়। আমেরিকার ইতিহাসে এটাকে বড় লাঠি কূটনীতি বা বিগ স্টিক ডিপ্লোম্যাসি বলা হয়। এই ধরনের কূটনীতির জনক বলা হয় হচ্ছে আমেরিকার 26তম প্রেসিডেন্ট থিওডোর রুজভেল্টকে, এবং এই ধরনের কূটনীতির সমর্থনে তিনি বলেছেন স্পিক সফটলি অ্যান্ড ক্যারি আ বিগ স্টিক, ইউ উইল গো ফার, মানে নরম ভাষায় কথা বলো এবং হাতে বিশাল একটা লাঠি নাও, তুমি অনেক দূর যাবে। মানে ব্যাপারটা কি, আপনি খুব সুন্দর করে কথা বলেন কিন্তু আপনার হাতে হচ্ছে একটা লাঠি থাকবে, সো দেখা যাবে যে হচ্ছে আপনাদের মাইন্ডে ডরাবে, সো আপনি অনেক দূর যেতে পারবেন, আপনার কেউ বাধা দিবে না। সো আপনি কিন্তু ঠান্ডা ভাষায় কথা বলবেন, খুব নরম ভাষায় কথা বলবেন, কিন্তু আপনার হাতের লাঠি যেটা আছে ওইটার জন্য সবাই আপনারা ভয় পাবে। সো আমেরিকা এই ব্যাপারটা যে বিগ স্টিক ডিপ্লোম্যাসি, এটারে হচ্ছে এই জন্য বলা হয়। এটা বলছে হচ্ছে কে এই কথা, মানে থিওডোর রুজভেল্ট, উনি হচ্ছে আমেরিকার 26তম প্রেসিডেন্ট। সো ওনার আরেকটা কোট আছে যে বিলিভ ইউ ক্যান অ্যান্ড ইউ আর হাফ ওয়ে দেয়ার। সো এই ব্যাপারটাও ঠিক আছে যে স্পিক সফটলি অ্যান্ড টেক আ বিগ স্টিক, ইউ উইল গো ফার। আচ্ছা, এরপরে হচ্ছে তিনি 1904 সালের দিকে ক্যারিবিয়ান অঞ্চলের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে নৌবহর পাঠিয়েছিলেন। মানে তারা হচ্ছে মনোডক্ট্রিন থেকে তখন সরে আসছিল, রাইট নাকি?
নাকি এটা মনো ডক্ট্রিনের আগের? তিনি হচ্ছে 1904 সালের দিকে ক্যারিবিয়ান অঞ্চলের উপর হচ্ছে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে নৌবহর পাঠিয়েছিলেন এবং আমাদের স্বাধীনতা যুদ্ধের ইতিহাস থেকে হচ্ছে রণতরী কূটনীতির উদাহরণ পেতে পারি। আচ্ছা, এটা দেওয়ার দরকার নাই, ক্যারিবিয়ান অঞ্চলের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য দরকার নাই। থিওডোর রুজভেল্ট তো হচ্ছে, হ্যাঁ, এটা 1904 সালে করছে। এবং মনরো কি ওনার পরে আসছে নাকি? আচ্ছা, এটা দেখতে হবে মনরো কত তোমার প্রেসিডেন্ট। আচ্ছা, তাহলে এটা সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে যে 1971 সালের ডিসেম্বর মাসে আমেরিকা 7ম নৌবহর বঙ্গোপসাগরে প্রেরণ করছে, যেটা হচ্ছে রণতরী কূটনীতির উদাহরণ আর কি, উল্লেখযোগ্য ঘটনা। ডলার কূটনীতি বা ডলার ডিপ্লোম্যাসি অর্থনৈতিক শক্তিকে কাজে লাগিয়ে হচ্ছে অর্থনৈতিক সহযোগিতা প্রদান করে কখনো বা অর্থনৈতিক অবরোধের ভয়ভীতি দেখিয়ে পররাষ্ট্রনীতি বাস্তবায়নের কৌশলকে বলা হয় হচ্ছে ডলার কূটনীতি। আমেরিকার 10ম প্রধানমন্ত্রী ও 27তম প্রেসিডেন্ট উইলিয়াম হাওয়ার্ড টাফট এই কূটনীতির জনক। এবং যদিও ডলার কূটনীতি টার্মটি প্রথম ব্যবহার করেন হচ্ছে টাফটের পূর্ববর্তী প্রেসিডেন্ট হচ্ছে রুজভেল্ট, তাহলে এটা টাফটের পূর্ববর্তী প্রেসিডেন্ট হচ্ছে রুজভেল্ট ইউজ করছে। টাফট 1912 সালের 3 ডিসেম্বর কংগ্রেসে বক্তৃতায় বলেছেন যে তারা ডলার দিয়ে বুলেটকে সাবস্টিটিউটিং ডলার ফর বুলেটস প্রতিস্থাপন করছেন। অর্থনৈতিক শক্তির কাজে লাগিয়ে অর্থনৈতিক সহযোগিতা প্রদান করে বা কখনো বা অর্থনৈতিক অবরোধের ভয়ভীতি দেখিয়ে পররাষ্ট্রনীতি বাস্তবায়নের কৌশলকে বলা হয় ডলার ডিপ্লোম্যাসি। আমেরিকার 10ম প্রধান বিচারপতি এবং 27তম প্রেসিডেন্ট উইলিয়াম হাওয়ার্ড টাফট, উনি হচ্ছে 27তম প্রেসিডেন্ট, উনি হচ্ছে ডলার কূটনীতি টার্মটি প্রথম ব্যবহার করছেন। এরপর টাফটের পূর্ববর্তী বা 26তম প্রেসিডেন্ট হচ্ছে রুজভেল্ট, এটা প্রথম এই ডলার ডিপ্লোম্যাসি টার্মটা ইউজ করছে কিন্তু হচ্ছে রুজভেল্ট। আর টাফট হচ্ছে 1912 সালের কংগ্রেসের বক্তৃতায় বলছে যে তারা হচ্ছে ডলার দিয়ে বুলেটকে সাবস্টিটিউটিং ডলার্স ফর বুলেটস প্রতিস্থাপন করেছেন। বুঝে যাচ্ছে যে সামরিক শক্তি পরিবর্তে অর্থনৈতিক শক্তির কাজে লাগানোর কৌশল গ্রহণ করে আমেরিকা এই কূটনীতির মধ্য দিয়ে। তো মানে আমি পাওয়ার দেখাইতে হবে না, আমি টাকা দিব, তুমি আমার গোলাম হয়ে থাকবা, ইটস লাইক দ্যাট। যে মূলত আমেরিকা পররাষ্ট্রনীতি বাস্তবায়নের এই কৌশল নিয়েছিল হচ্ছে লাতিন আমেরিকা এবং পূর্ব এশিয়ার দেশগুলোকে হচ্ছে অর্থনৈতিক লুট দেখিয়ে পকেটে নেওয়ার জন্য। সৌদি আরব বিভিন্ন মুসলিম দেশের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য যে কূটনীতি চালায় তাকে বলা হয় পেট্রো ডলার কূটনীতি। সৌদি আরব বিভিন্ন মুসলিম দেশের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার জন্য যে কূটনীতি চালাইতেছে ওটা হচ্ছে পেট্রো ডলার কূটনীতি। বর্তমানে ইরানের আধিপত্যবাদ বা হেজেমনি ঠেকাতে সৌদি আরব পেট্রো ডলার কূটনীতি চালাচ্ছে। এরপরে কি পিংপং ডিপ্লোম্যাসি। পিংপং ডিপ্লোম্যাসি হচ্ছে কি, পিংপং ডিপ্লোম্যাসি এটা হচ্ছে গণচীন ও আমেরিকার মধ্যে সম্পর্ক বা সিনো আমেরিকান রিলেশনস। এই যে চীন এবং আমেরিকার সম্পর্ক, এটা নতুন একটা টার্ম, এটা হচ্ছে সিনো আমেরিকান রিলেশনস, সরি পুরাতন একটা টার্ম, বাট আমার ভালো লাগছে এই টার্মটা। যে গণচীন আমেরিকার মধ্যে সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ ঘটনা হচ্ছে পিংপং কূটনীতি। টেবিল টেনিসকে বলা হয় হচ্ছে পিংপং। চীনে টেবিল টেনিস দল পাঠানোর মধ্য দিয়ে আমেরিকা দেশটির সাথে সম্পর্ক উন্নয়নের চেষ্টা চালিয়েছিল। মানে চীনা টেবিল টেনিস দলটা পাঠাইছে কারা, আমেরিকারা, যে যখন চীন মানে আমন্ত্রণ জানাইছে, তাহলে আমেরিকা দেশটির সাথে সম্পর্ক উন্নয়নের চেষ্টা চালিয়েছিল, তাই একে বলা হচ্ছে পিংপং কূটনীতি বা পিংপং ডিপ্লোম্যাসি। 1950 সালে কোরীয় যুদ্ধের পরিপ্রেক্ষিতে গণচীনের উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করছে আমেরিকা। তাহলে এই যে কোরীয় যুদ্ধের পরিপ্রেক্ষিতে গণচীনের উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করছে আমেরিকা হচ্ছে কত সালে, 1950 সালে। প্রায় 20 বছর পরে কোনো ধরনের কূটনৈতিক অর্থনৈতিক সম্পর্ক দুই দেশের মধ্যেই ছিল না 1950 থেকে। কিন্তু 70-এর দশকে যখন সোভিয়েত ইউনিয়নের সাথে চীনের সম্পর্ক ক্রমে খারাপ হতে থাকে তখন চীন আমেরিকার সাথে সম্পর্ক পুনঃস্থাপনের আগ্রহ দেখায়। যেহেতু সোভিয়েত ইউনিয়ন হচ্ছে আমেরিকার শত্রু, সো শত্রুর শত্রু হচ্ছে আমার বন্ধু, সেই হিসেবে হচ্ছে কি করছে, চীন আমেরিকার সাথে সম্পর্ক পুনঃস্থাপনের আগ্রহ দেখাইছে। আবার আমেরিকাও হচ্ছে ভিয়েতনাম ইস্যুতে চীনকে পাশে পেতে চায়। এমন অবস্থায় আমেরিকার টেবিল টেনিস দল 31তম বিশ্ব টেবিল টেনিস প্রতিযোগিতায় হচ্ছে অংশ নিতে জাপানে অবস্থানকালে তারা হচ্ছে জাপানে ছিল এবং 1971 সালে 6 এপ্রিল চীন সফরের তারা আমন্ত্রণ পাইছে এবং 10 এপ্রিল 1971 সালে কিছু সাংবাদিকদের সাথে নিয়ে হচ্ছে টেবিল টেনিস দল চীনে পা রাখে। কখন, 1971 সালে। কিন্তু 1949 সালের পর প্রথম আমেরিকার কোনো প্রতিনিধি হচ্ছে দল গণচীনে পা ফেলে। এর মধ্য দিয়ে হচ্ছে দু দেশের সম্পর্কের বরফ গলতে শুরু করে। আচ্ছা, গিফট বাস্কেট কূটনীতি বা গিফট বাস্কেট ডিপ্লোম্যাসি সাধারণত বহুপাক্ষিক সবার সিদ্ধান্ত গ্রহণের একটি কৌশলের নাম হচ্ছে গিফট বাস্কেট কূটনীতি, যার উদ্দেশ্য হচ্ছে সবার অনেকগুলো ইস্যু থেকে কোনো একটি ইস্যুকে এগিয়ে নেওয়া। তাহলে সাধারণত বহুপাক্ষিক ডিপ্লোম্যাসি সিদ্ধান্ত গ্রহণের হচ্ছে একটি কৌশলের নাম গিফট বাস্কেট ডিপ্লোম্যাসি, যার উদ্দেশ্য হচ্ছে সবার অনেকগুলা ইস্যু থেকে কোনো একটি ইস্যুকে এগিয়ে নেওয়া। এই কূটনীতির আরেক নাম হচ্ছে গ্রুপিং ডিপ্লোম্যাসি। সাধারণত ইউনাইটেড নেশনসের সবাই এই ধরনের কূটনীতির
প্রয়োগ হয়ে থাকে, যেখানে অনেকগুলো দেশ যৌথ ঘোষণাপত্র গ্রহণ করতে চাইলেও কিছু শক্তিশালী দেশের গিফট বাস্কেট কূটনীতির কারণে তা বেঁচতে যায়। 1911 সালের ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত দ্বিতীয় নিউক্লিয়ার সিকিউরিটি সামিটে স্বাগতিক দেশ আমেরিকা প্রথমবারের মতো এই কূটনীতি প্রয়োগ করেন এবং 2012 সালে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিওলে অনুষ্ঠিত সামিটে অনুরূপ 14টি গিফট বাস্কেট স্থাপন করা হয়, যে সাধারণত বহুপাক্ষিক সবার সিদ্ধান্ত গ্রহণের একটি কৌশলের নাম এটা, এবং সবার অনেকগুলো ইস্যু থেকে কোনো একটি ইস্যুকে এগিয়ে নেয়, এটার থাকে আর কি। এবং 2011 সালে ওয়াশিংটন ডিসিতে দ্বিতীয় নিউক্লিয়ার সামিট সিকিউরিটি সামিটে হচ্ছে আমেরিকা প্রথমবার এই কূটনীতির প্রয়োগ করছে। এরপর 2012 সালে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে অনুষ্ঠিত সামিটে 14টি গিফট বাস্কেট স্থাপন করা হয়েছে। রূপান্তর কূটনীতি অথবা ট্রান্সফরমেশনাল ডিপ্লোম্যাসি। আমেরিকার সাবেক পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিজা রাইস জর্জটাউন বিশ্ববিদ্যালয় 2006 হচ্ছে 18 জানুয়ারি বক্তৃতাকালে রূপান্তর কূটনীতি সম্পর্কে ধারণা প্রদান করেন। তিনি বিভিন্ন দেশে গণতান্ত্রিক কাঠামোর বিকাশের উপর জোর দেন এবং তিনি তার বক্তৃতায় বলেন হচ্ছে 9/11-এর ঘটনা ঘটেছে হচ্ছে অপারেশন অ্যান্ড ডেসপেয়ারের কারণে। তাহলে তিনি বলছে হচ্ছে 9/11-এর যে ঘটনা ঘটছে ওটা ঘটছে হচ্ছে অপারেশন এবং ডেসপেয়ারের কারণে। মধ্যপ্রাচ্যের দেশগুলো হচ্ছে মধ্যপ্রাচ্যের দেশগুলোর সরকার হচ্ছে জনগণের উপর ব্যাপক নির্যাতন চালায় এবং নাগরিকদের অধিকার থেকে হচ্ছে তারা বঞ্চিত করে। এর ফলে হচ্ছে নাগরিকরা অসহিষ্ণু হয়ে ওঠে, জঙ্গি কর্মকাণ্ডে লিপ্ত হয় এবং এ ধরনের ঘটনা ভবিষ্যতে যদি রুখতে হয় তাহলে বৃহত্তম মধ্যপ্রাচ্যে গণতান্ত্রিক সংস্কার আনার প্রয়োজন বলে তিনি মত দেন এবং এই জন্যই প্রয়োজন হয় হচ্ছে রূপান্তর কূটনীতির বা হচ্ছে ট্রান্সফরমেশনাল ডিপ্লোম্যাসির। আমরা দেখেছি আমেরিকা এই কূটনীতির মাধ্যমে কর্তৃত্ব আরব বসন্ত ঘটিয়েছে। তাহলে এই কূটনীতির মাধ্যমেই হচ্ছে তারা কর্তৃত্ব আরব বসন্ত কিন্তু ঘটাইছে, যে এটা হচ্ছে রূপান্তর কূটনীতি প্রধানত গণতান্ত্রিক কাঠামোর বিকাশের উপর জোর দেয়, যে 9/11-এর ঘটনা ঘটছে হচ্ছে অপারেশন এবং ডেসপেয়ার থেকে, কারণ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সরকার জনগণের উপর ব্যাপক নির্যাতন চালায়, অত্যাচার করে, তাদেরকে অধিকার থেকে বঞ্চিত করে, এই কারণে তারা অসহিষ্ণু হয়ে ওঠে, তারা জঙ্গি কর্মকাণ্ডে লিপ্ত হয় এবং হচ্ছে তাদের এইসব ঘটনা হচ্ছে ভবিষ্যতে রুখতে হলে মধ্যপ্রাচ্যে গণতান্ত্রিক সংস্কার আনতে হবে এবং এই যে এটার জন্য প্রয়োজন হয় হচ্ছে রূপান্তর কূটনীতির এবং এই রূপান্তর কূটনীতির মাধ্যমে হচ্ছে তারা কি করছে, আমেরিকা কথিত আরব বসন্ত ঘটাইছে কোথায়, মধ্যপ্রাচ্যে। তো পান্ডা কূটনীতি বা পান্ডা ডিপ্লোম্যাসি। পান্ডা কূটনীতি চীনের অতীব প্রাচীন একটি কূটনীতি, ধারণা করা হচ্ছে 7ম শতকের দিকে চীনের তাং সাম্রাজ্য হচ্ছে জাপানের সম্রাটের কাছে হচ্ছে প্রথম এই কূটনৈতিক উপহার পাঠাইছে। এটা একদম 7ম শতকের দিকে, অনেক পুরাতন একটা জিনিস পান্ডা ডিপ্লোম্যাসি। সো গণচীন প্রতিষ্ঠিত হওয়ার পর পশ্চিমবঙ্গের সাথে হচ্ছে সম্পর্কের অবনতি ঘটলে চীন পুনরায় হচ্ছে পুরনো কৌশল কাজে লাগে। 1958 থেকে 1982 সাল পর্যন্ত উইকিপিডিয়ার তথ্য মতে 23টি পান্ডা তারা বিভিন্ন রাষ্ট্রের কাছে কূটনৈতিক উপহার হিসেবে পাঠায়। 1972 সালে আমেরিকার প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন যখন হচ্ছে চীন সফর করেন তখন তাকে লিংলিং ও সিং নামে হচ্ছে 2টা পান্ডা উপহার দেওয়া হয়। নিক্সনের স্ত্রী ফার্স্ট লেডি প্যাট পান্ডা দুটি হচ্ছে ওয়াশিংটন ডিসির জাতীয় চিড়িয়াখানায় দান করেন এবং অফিসিয়ালভাবে অনুষ্ঠানের মাধ্যমে পান্ডা দুটিকে হচ্ছে অভ্যর্থনা জানানো হয় এবং প্রথম দিনে 20,000 লোকজন পান্ডা দুটিকে দেখতে যায়। ফলে বোঝাই যাচ্ছে চীনের পান্ডা কূটনীতি ছিল অত্যন্ত সফল। তাহলে চেকবই কূটনীতি বা চেকবুক ডিপ্লোম্যাসি অথবা চেকবুক ডিপ্লোম্যাসি আর কি। সো সরাসরি তাহলে চেকবুক বানান CHEQUE, এটাও হইতে পারে BWK, আবার CHECK এটাও হইতে পারে। আসলে কি হইতে পারে আই ডোন্ট নো, আমি তো জানি দিস ওয়ান ইজ কারেক্ট। আচ্ছা, এরপরে হচ্ছে চেকবই কূটনীতি। চেকবই কূটনীতি হচ্ছে সরাসরি অর্থনৈতিক সহায়তা বা বিনিয়োগকে কাজে লাগিয়ে পররাষ্ট্রনীতি বাস্তবায়নের যে কৌশল গ্রহণ করা হয় তাকে বলা হয় চেকবুক কূটনীতি। মানে সরাসরি অর্থনৈতিক সহায়তা এবং বিনিয়োগকে কাজে লাগিয়ে পররাষ্ট্রনীতি বাস্তবায়নের যে কৌশল গ্রহণ করা হয় তাকে বলা হয় চেকবুক ডিপ্লোম্যাসি। এই কূটনীতির উদ্ভব ঘটে হচ্ছে উপসাগরীয় যুদ্ধের সময় ইরাক যখন হচ্ছে কুয়েত দখল করে, তখন হচ্ছে ইরাককে পরাজিত করতে আমেরিকা সর্বাত্মক চেষ্টা চালায়। ইরাক যখন হচ্ছে কুয়েত দখল করে ফেলছে তখন ইরাককে পরাজিত করার জন্য আমেরিকা সর্বাত্মক চেষ্টা চালাইছে। তারা হচ্ছে চায়নায় যে কুয়েত ইরাকের কাছে চলে যাক, তাহলে আমেরিকা তার মিত্রদের এই যুদ্ধে শরিক হওয়ার জন্য আহ্বান জানাইছে। আমেরিকা, জার্মানি, জাপান ইচ্ছা থাকলেও, জার্মানি জাপানের কিন্তু ইচ্ছা ছিল ইরাকের সাথে যে ক্ল্যাশ ওইটার মধ্যে হচ্ছে কি করার, টেক পার্ট করার, কিন্তু সাংবিধানিক যে বাধ্যবাধকতা আছে যে তারা কোনো যুদ্ধে জড়াতে পারবে না, এই কারণে জার্মানি এবং জাপান ইচ্ছা থাকলেও হচ্ছে সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে সরাসরি যুদ্ধে যোগ দিতে পারেনি। ফলে তারা কি করছে, অর্থনৈতিকভাবে প্রচুর সহযোগিতা করছে ইরাককে পরাজিত করার জন্য। তখনই হচ্ছে মূলত এই যে চেকবুক কূটনীতি এই ব্যাপারটা হচ্ছে ধারণাটা গড়ে উঠছে আর কি। এটি অনেকটা ডলার কূটনীতির মতোই। মানে চেকবুক কূটনীতি এটা আলটিমেটলি আসছে হচ্ছে কখন,
ইরাক যখন হচ্ছে কুয়েত দখল করছে, এবং অর্থনৈতিক সহায়তা ও বিনিয়োগকে কাজে লাগিয়ে পররাষ্ট্রনীতি বাস্তবায়নের যে কৌশল গ্রহণ করা হয় তাকে চেকবুক কূটনীতি বলা হয়। এটা হচ্ছে উপসাগরীয় যুদ্ধের সময়ে হচ্ছে এটার উদ্ভব হয়েছে। তাহলে এটি হচ্ছে ডলার কূটনীতির মতো সম্প্রতি একদম খুব রিসেন্টলি গণচীন তার পররাষ্ট্রনীতি বাস্তবায়নে এই চেকবুক কূটনীতিকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। তারা কি করছে? তারা হচ্ছে শ্রীলঙ্কার হাম্বানটোটা ইজারা নেওয়া থেকে শুরু করে ভারতের চারপাশে অবস্থিত দেশগুলোকে হচ্ছে প্রচুর পরিমাণে অর্থ সহায়তা দিচ্ছে এবং বড় বিনিয়োগ করতেছে। কিন্তু সেটা চেকবুক ডিপ্লোম্যাসি। যে গণচীন শ্রীলঙ্কার হাম্বানটোটা কি করছে? ইজারা নিছে, শ্রীলঙ্কাকে ঋণ ফাঁদে ফেলে আর কি। ও এখন চলে আসছে যে ঋণের ফাঁদ কূটনীতি, ডেপ্ট ট্র্যাপ ডিপ্লোম্যাসি। সো এটা ব্রহ্মচালানে তার প্রজেক্ট সিন্ডিকেটে মনে হয় প্রথম উল্লেখ করছিল। আচ্ছা, বাই দ্য ওয়ে পড়ি আমরা। দেশগুলোর মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে নেতিবাচক মনোভাব বা নেগেটিভ থেকে হচ্ছে নেতিবাচক মনোভাব থেকে বা নেগেটিভ অ্যাটিটিউড থেকে হচ্ছে এই ধরনের কূটনীতি সংগঠিত হয়। মানে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে আমার অ্যাটিটিউডটা হচ্ছে কিন্তু নেগেটিভ। ঋণদাতা দেশ বা ক্রেডিটর ইচ্ছা করেই ঋণগ্রহীতা বা ড্যাফটার দেশকে এত বেশি ঋণ দিয়ে ফেলে যে ঋণগ্রহীতা দেশ ফাঁদে পড়ে যায়। এবং 2017 সালে ঋণের ফাঁদ কূটনীতি সম্পর্কে প্রথম ধারণা উপস্থাপিত হয়। এটা 2017 সালে, মানে মোটামুটি রিসেন্টলি বলা যায়। ভারতের প্রখ্যাত ভূকৌশলবিদ বা জিও স্ট্র্যাটেজিস্ট প্রজেক্ট সিন্ডিকেটের লেখক ব্রহ্মচেলানি প্রথমবারের মতো এই কূটনীতি সম্পর্কে ধারণা দেন গণচীনের আগ্রাসী পররাষ্ট্রনীতিকে ব্যাখ্যা করতে গিয়ে। চীনের এই কূটনীতির পক্ষে বহু তথ্য প্রমাণ কিন্তু আন্তর্জাতিক সম্পর্কের বিশ্লেষকরা হাজির করেন। 2005 সালে আফ্রিকায় চীন মাত্র $2 বিলিয়ন ঋণ দিয়েছিল। 2005 সালে আফ্রিকাতে শুধুমাত্র $2 বিলিয়ন ঋণ দিয়েছে চীন, মানে মাত্র 2 বিলিয়ন। কিন্তু 2016 সালে এসে আফ্রিকায় চীনের ঋণের পরিমাণ দাঁড়াইছে হচ্ছে $30 বিলিয়ন। কোথায় $2 বিলিয়ন, কোথায় $30 বিলিয়ন। 2005 থেকে 2016 সালের মধ্যে $28 বিলিয়ন এক্সট্রা লোন দিছে। যদিও চীন এই কূটনীতিকে ঋণভয় কূটনীতি বলে আখ্যায়িত করে। এরা বলা হচ্ছে এটা ডেপ্ট বুক ডিপ্লোম্যাসি। সো এত বেশি ঋণ দিয়ে ফেলছে আফ্রিকার দেশগুলা, অধিকাংশ দেশই হচ্ছে দারিদ্র ক্লিষ্ট বলে আমরা জানি। সো তারা এতগুলা ঋণ কীভাবে অ্যাফোর্ড করবে? আই হ্যাভ নো আইডিয়া। সো তাদেরকে ট্র্যাপে ফেলে এরপরে হচ্ছে কি করবে? তাদের কাছ থেকে অ্যাডভান্টেজ নিবে ডেফিনেটলি, যাতে চীনের জাতীয় স্বার্থ তারা বেশ ভালোভাবে হচ্ছে কি করতে পারে, বাস্তবায়ন করতে পারে আফ্রিকার দেশগুলা থেকে। তো চীন সেখানে হচ্ছে কারখানা স্থাপন করতেছে, গার্মেন্টস স্থাপন করতেছে আমি যতটুকু জানি। তো এবং এর আফ্রিকা যেহেতু হচ্ছে এলডিসি ভুক্ত দেশ, সো তারা বিভিন্ন প্রকার সুবিধা পাবে এবং এই সুবিধাটা আলটিমেটলি ভোগ করবে হচ্ছে চীন। সো চীন যদি এই সুবিধা ভোগ করে, অন্যান্য যেসব দেশ আছে ওরা কই যাবে? যে আমদানি রপ্তানিতে তো হচ্ছে, মানে আমদানিতে না রপ্তানিতে তো ওরা হচ্ছে সার্ভাইভই করতে পারবে না চীনের কাছে। ওকে, এরপরে হচ্ছে ওলফ ওয়ারিয়ার কূটনীতি বা ওলফ ওয়ারিয়ার ডিপ্লোম্যাসি। এটা হচ্ছে একবিংশ শতকে চীনের কূটনীতিবিদদের গৃহীত আক্রমণাত্মক এক কূটনীতির নাম হচ্ছে ওলফ ওয়ারিয়ার। র্যাম্বো হচ্ছে চায়না অ্যাকশন সিনেমা ওলফ ওয়ারিয়ার থেকে এটা দেখতে হবে, এ নামকরণ করা হয়েছে। কোভিড-19 গণচীনের এই কূটনীতি ব্যাপকভাবে আলোচিত হচ্ছে, যদিও তারা হচ্ছে এই কূটনীতি শুরু করেছে হচ্ছে আরও বছর কয়েক আগেই, তথা 2017 সালে। এই কূটনীতির অন্যতম একটি লক্ষ্য হচ্ছে আমেরিকাকে ঠেকানো। এই কূটনীতি গণচীনের আজীবন প্রেসিডেন্ট শি জিনপিং এর রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষার ফসল। গণচীনের এই কূটনীতির সমালোচনাও রয়েছে প্রচুর। আমেরিকায় অবস্থিত তাইওয়ান তথা চীন প্রজাতন্ত্রের রিপাবলিক অফ চায়নার রাষ্ট্রদূত হচ্ছে সিয়াও বিকিম এই কূটনীতিকে ক্যাট ওয়ারিয়ার কূটনীতি বলে ব্যঙ্গ করেছেন আর কি। সিয়াও বিকিম উনি হচ্ছে তাইওয়ান তথা চীন প্রজাতন্ত্র রিপাবলিক অফ চায়না অর্থাৎ তাইওয়ানের। সো উনি ক্যাট ওয়ারিয়ার ডিপ্লোম্যাসি বলে ব্যঙ্গ করছে। এরপরে মুক্তারমালা কূটনীতি বা স্ট্রিং অফ পার্ল ডিপ্লোম্যাসি আর পলিসি হোয়াটএভার। গণচীন ভারতকে চাপে রাখার জন্য তার চারপাশের দেশগুলো নিয়ন্ত্রণ করতে মরিয়া। চীন চায় ভারতকে কন্ট্রোলে রাখতে, সো তার চারপাশের যে দেশ আছে এগুলারে সে নিয়ন্ত্রণ করার জন্য চীন হইতেছে মরিয়া। এই জন্য গণচীন আগ্রাসী পররাষ্ট্রনীতি গ্রহণ করেছে এবং ভারত মহাসাগরে সেই পররাষ্ট্রনীতি বাস্তবায়নে তারা হচ্ছে মুক্তারমালা কূটনীতি চালাচ্ছে। গণচীন তাদের ভূখণ্ড থেকে হর্ন অফ আফ্রিকার পোর্ট সুদান পর্যন্ত জাল বিস্তার করেছে এবং তাদের সেই মুক্তারমালার অনেকগুলো চোক পয়েন্ট রয়েছে, যেমন হচ্ছে মান্দে প্রণালী, মালাক্কা প্রণালী, হরমুজ প্রণালী, লম্বক প্রণালী।
তাহলে ভারত মহাসাগরের সেই পররাষ্ট্রনীতি বাস্তবায়নে তারা হচ্ছে মুক্তার মালা, তারা ভারতকে নিয়ন্ত্রণ করার জন্য মুক্তার মালা কূটনীতি চালাচ্ছে। গণচীন তাদের ভূখণ্ড থেকে একদম হর্ন অফ আফ্রিকা অর্থাৎ পোর্ট সুদান পর্যন্ত জাল বিস্তার করছে, এবং তাদের সে মুক্তার মালা অনেকগুলো চোখ পয়েন্ট আছে আর কি, যেমন হচ্ছে মানদেব প্রণালী, মালাক্কা প্রণালী, হরমুজ প্রণালী, লম্বক প্রণালী। এছাড়া তাদের মুক্তার মালার মুক্তাগুলো হচ্ছে কি কি, পাকিস্তান আছে, শ্রীলঙ্কা, এই যে পাকিস্তান তো হচ্ছে ভারতের পরে, শ্রীলঙ্কা ভারতের নিচে, এরপরে হচ্ছে বাংলাদেশ, বাংলাদেশও ভারতের পাশে, এরপরে মায়ানমার, মায়ানমারও বাংলাদেশের পাশে, সো ভারতেরও কাছাকাছি। এরপরে হচ্ছে মালদ্বীপ আছে, মালদ্বীপ তো ভারতের কাছে দক্ষিণ দিকে। এরপরে আছে হচ্ছে সোমালিয়া আফ্রিকাতে। সো এগুলাই হচ্ছে তাদের মুক্তা এবং হচ্ছে গণচীন, মানে গণচীন ইতিমধ্যে পাকিস্তানের গোয়েদার বন্দর, এই যে গোয়েদার বন্দর যেটা আছে ওটা হচ্ছে পাকিস্তানে, এবং হচ্ছে শ্রীলঙ্কার হাম্বানটোটা বন্দর, এগুলো হচ্ছে যারা গ্রহণ করছে। 2017 সালে জিবুতিতে বাবেল মানদেব প্রণালী পাশে হচ্ছে সামরিক ঘাটে স্থাপন করছে। উল্লেখ্য হচ্ছে মুক্তার মালা তত্ত্ব প্রথম হাজির করেন হচ্ছে কনসাল্টিং ফার্ম বুজ অ্যালেন হ্যামিংটন 2004 সালে। তিনি আশঙ্কা করেছিলেন হচ্ছে গণচীন ভারত মহাসাগরে তার নৌশক্তি বাড়াবে, গণচীন হচ্ছে ভারত মহাসাগরে তার নৌশক্তি বাড়াবে। আমেরিকার কূটনীতিবিদ ডেভিড এইচ শিন তিনি 2008 সালে একই ধারণা পোষণ করেছিলেন, চীন থেকে মধ্যপ্রাচ্য হয়ে আফ্রিকা পর্যন্ত গণচীন জাল বিস্তার করবে, তিনি এই আশঙ্কা প্রকাশ করছিলেন আর কি। আচ্ছা, এরপর করোনা ভাইরাস কূটনীতি, করোনা ভাইরাস ডিপ্লোম্যাসি হচ্ছে কি, করোনা ভাইরাসের বিরুদ্ধে বৈশ্বিক যুদ্ধে গণচীন সফলভাবে তাদের কূটনীতিকে কাজে লাগাইছে। দেশে দেশে তারা বিমানে করে স্বাস্থ্য সরঞ্জাম পাঠাইছে। এছাড়া হচ্ছে $2 বিলিয়ন আন্তর্জাতিক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতিও তারা দিয়েছিল, যার উদ্দেশ্য ছিল হচ্ছে বন্ধু দেশ যেগুলো আছে ওগুলোর আরও বেশি কাছে টানা, এবং শি জিনপিংয়ের যে স্বপ্ন বেল্ট অ্যান্ড রুট এটা সুচারুভাবে বাস্তবায়ন করা। গণচীন হচ্ছে করোনা ভাইরাস কূটনীতি চালিয়ে সফল। তাহলে সিডনি বিশ্ববিদ্যালয়ের ভিজিটিং প্রফেসর, অস্ট্রেলিয়ার সাবেক কূটনীতিবিদ এএফপি হচ্ছে অ্যাসোসিয়েট এটা ফ্রান্সের, মনে পড়তেছে না পূর্ণরূপ, এক সাক্ষাৎকারে বলছে হচ্ছে গণচীনের এই আর্থিক সহযোগিতা ছিল তাদের সফট পাওয়ারের অংশ, এটা সফট পাওয়ার নট হার্ড পাওয়ার। তারা রাজনৈতিক, যার হচ্ছে একটা রাজনৈতিক লক্ষ্য আছে, ডেফিনেটলি একটা পলিটিক্যাল এইম তো আছেই, গণচীন হচ্ছে সেই লক্ষ্য পূরণে সফল। সো জিনজিয়াংয়ে বসবাসরত মুসলিমদের উপর যে নির্যাতন, এটা নিয়ে আলাপ আলোচনা বন্ধ করতে সক্ষম হয়েছে গণচীন, যে করোনা ভাইরাস কূটনীতির মধ্য দিয়ে। সো জাস্ট ইমেজিন ব্যাপারটা কীরকম। বল প্রয়োগ কূটনীতি বা কোয়ারসিভ ডিপ্লোম্যাসি, কখনো বল প্রয়োগের হুমকি দিয়ে আবার কখনো সীমিত বল প্রয়োগ করে হচ্ছে পররাষ্ট্রনীতি বাস্তবায়নের কৌশলকে বলা হয় বল প্রয়োগ ডিপ্লোম্যাসি। কখনো বল প্রয়োগের হুমকি দিচ্ছে, আবার কখনো হচ্ছে সীমিত বল প্রয়োগ করে পররাষ্ট্রনীতি বাস্তবায়নের কৌশলকে বলা হচ্ছে বল প্রয়োগ কূটনীতি বা কোয়ারসিভ ডিপ্লোম্যাসি অথবা ফোর্সফুল ডিপ্লোম্যাসি। কখনো বল প্রয়োগের হুমকি দিচ্ছে, আবার কখনো সীমিত বল প্রয়োগ করতেছে, কিন্তু বল প্রয়োগ করবোই, ব্যাপারটা হচ্ছে এরকম আর কি, এবং এটার মাধ্যমে আমরা পররাষ্ট্রনীতি বাস্তবায়ন করবো। এটাকে বলা হচ্ছে কোয়ারসিভ ডিপ্লোম্যাসি অথবা ফোর্সফুল পারসুয়েশন। আচ্ছা, এরপর হচ্ছে রাষ্ট্রের ইচ্ছা দ্রুত পূরণের জন্য রাষ্ট্রীয় আক্রমণাত্মক কূটনীতি নিয়ে থাকে। এই যে আমি সফটওয়্যার ইউজ করবো, আলোচনা করব, তাদের তোষামতি করবো, ফ্ল্যাটারি করে কবে আমি আমার পররাষ্ট্রনীতি বাস্তবায়ন করব, এর চাইতে আমার ইচ্ছা দ্রুত পূরণের জন্য কি এই যে বিগ স্টিক আর কি, বাট নৌ ক্ষেত্রে না, অন্য সব ক্ষেত্রে। সো এটার মাধ্যমে কি করব, এই আক্রমণাত্মক কূটনীতিটা হচ্ছে রাষ্ট্রের দ্রুত ইচ্ছা পূরণের জন্য আক্রমণাত্মক কূটনীতি নিয়ে থাকে। এই কূটনীতি সম্পর্কে প্রথম ধারণা প্রদান করছে হচ্ছে ড্যানিয়েল বেইমান, এটার নামই বেইমান, সো এই ধরনের বেইমানি ধারণা প্রদান করবে। ওকে, এরপরে হচ্ছে ম্যাথিউ ওয়াক্সম্যান, এরপরে তাদের দ্য ডিনামিক্স অফ কোয়ারশন, আমেরিকান ফরেন পলিসি অ্যান্ড লিমিটস অফ মিলিটারি মাইট বইয়ে কূটনীতি প্রয়োগ হয় হচ্ছে হার্ড পাওয়ারের মাধ্যমে। তাহলে এটার মধ্যে কোনো সফটওয়্যার বলে কিছু না, এটা হচ্ছে হার্ড পাওয়ার। রাষ্ট্রবিজ্ঞানী জোসেফ নাই, উনি খুব ইম্পর্ট্যান্ট ফিগার, ওনার মতো হচ্ছে এই ধরনের কূটনীতি নির্ভর করা হচ্ছে হুমকির বিশ্বাসযোগ্যতার মূল্যের উপর। এই যে আমি একটা হুমকি দিলাম, আমার হুমকি শুনে যারা হুমকি দিতে সে যদি ভয়ই না পাই, যে সে বিশ্বাসই না করে আমার কথা, আমি যে তার আক্রমণ করতে পারি, তখন তো হইতেছে ব্যাপারটা কাজ করবে না। সো আমি যে বলে আমি তোমার মানে নিউক্লিয়ার বোমা মেরে উড়াই দিব, তার বিশ্বাস করতে হবে যে না, ইতের মাথা ক্রেক আছে, ইতে ডেফিনেটলি কী করতে পারবে, নিউক্লিয়ার বোমা মারবে। সো ইতের মাথা ক্রেক ইতের সাথে টাল্টিবাল্টি করে মানে পার পাইতে পারবো না। তো বিশ্বাসযোগ্যতার মূল্যের উপর এটা ডিপেন্ড করে আর কি, এটার কার্যকারিতা। এটা বুঝতে হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানী জোসেফ নাই। হুমকি দিয়ে যদি কাজ না হওয়ার আশঙ্কা থাকে তাহলে এই কূটনীতির প্রয়োগ না করাই ভালো। আমার হুমকি দেওয়ার সাথে সাথে সে নমনম করে যদি আমার সব কিছু ঠিকঠাকভাবে করে দেয়, তাহলে ঠিক আছে, এটা আমি অ্যাপ্লাই করতে পারি। কিন্তু আমি হুমকি দিলাম, কিন্তু এরপরে সে যদি এটা না মানে, তখন তো হচ্ছে আমার যুদ্ধে জড়াই যাইতে হবে, কিংবা এই ধরনের কোনো কনফ্লিক্ট হবে। সো তখন হচ্ছে এটার প্রয়োগ না করাই ভালো আর কি। এবং এই কূটনীতিকে হচ্ছে সর্বশেষ অস্ত্র হিসেবে ব্যবহার করার পক্ষে হচ্ছে অভিমত অধিকাংশ রাষ্ট্রবিজ্ঞানের। এরপর ঘোড়া কূটনীতি বা হর্স ডিপ্লোম্যাসি,
চীনের যে পান্ডা কূটনীতির সফলতা সেটা থেকে শিক্ষা নিয়ে চীনের হচ্ছে পান্ডা কূটনীতির সফলতা থেকে শিক্ষা নিয়ে ফ্রান্সের বর্তমান প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রন 2018 সালের জানুয়ারি মাসে চীন সফরকালে দেশটির প্রেসিডেন্ট শি জিনপিংয়ের জন্য হচ্ছে উপহার হিসেবে একটি ঘোড়া নিয়ে আসেন, এবং ঘোড়াটি হচ্ছে ফ্রান্সের অবসরপ্রাপ্ত রিপাবলিকান গার্ড, যার নাম ছিল হচ্ছে বিসুবি দ্য ব্রেক্কা। এবং এই ঘোড়া উপহারের মধ্য দিয়ে ম্যাকো চীনের সাথে কৌশলগত সম্পর্ক উন্নয়নের চেষ্টা চালান, কি বিশ্ব গণমাধ্যমে ম্যাকোর এই কৌশলকে ঘোড়া কূটনীতি বলে আখ্যায়িত করেন। ফ্রান্সের প্রভাবশালী গণমাধ্যম অ্যাসোসিয়েট ফ্রান্স প্রেস, ওকে এএফপির ফুল মিনিং পাইছে, এটা হচ্ছে ফ্রান্সের প্রভাবশালী গণমাধ্যম, এটার পুনরূপ হচ্ছে অ্যাসোসিয়েট ফ্রান্স প্রেস, এএফপি, তাদের সংবাদের শিরোনাম হচ্ছে ম্যাক্রন বেটসন হর্স ডিপ্লোম্যাসি ইন চায়না। অ্যাসোসিয়েট ফ্রান্স প্রেস, এএফপি তার সংবাদ শিরোনাম উল্লেখ করে হচ্ছে ম্যাক্রন বেটসন হর্স ডিপ্লোম্যাসি ইন চায়না। এরপর হচ্ছে দরগা কূটনীতি, দরগা ডিপ্লোম্যাসি আর হচ্ছে পিলগ্রিমেজ ডিপ্লোম্যাসি। ভারত, পাকিস্তান, ইরান, সৌদি আরবের সম্পর্কের ক্ষেত্রে দরগা কূটনীতি খুবই আলোচিত বিষয়। 1970 থেকে 80-এর দশকে ইরান সৌদি সম্পর্কের অবনতি ঘটেছিল। তাহলে তখন ইরান সৌদি আরবের সাথে সম্পর্ক পুনঃস্থাপনের জন্য মক্কা সফরের নাম করে মানে ইরান পররাষ্ট্রনীতি বাস্তবায়নের পথ খুঁজত। আবার পাকিস্তানের প্রধানমন্ত্রী হচ্ছে আসিফ আলী জারদারিও ভারতের সাথে সম্পর্ক স্থাপনের জন্য দরগা কূটনীতির আশ্রয় নিয়েছিলেন। ভারতের আজমির শরীফ আছে, সো এরকম আর কি। মনমোহন সিংয়ের সময় তিনি আজমির শরীফ জিয়ারতের নামে ভারত সফর করেছিলেন, এবং সেই সময় দুই প্রধানমন্ত্রীর মধ্যে সীমান্ত সমস্যা সহ বেশ কিছু ইস্যুতেও গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছিল। তাহলে পাকিস্তানের প্রধানমন্ত্রী আসিফ আলী জারদারি, আবার হচ্ছে ইরান সৌদি আরবের সাথে সম্পর্ক স্থাপনের জন্য হচ্ছে মক্কা সফরের নাম করে পররাষ্ট্র নীতি বাস্তবায়নের পথ খুঁজত। সো এগুলো দরগা কূটনীতি বা দরগা ডিপ্লোমেসি বা পিলগ্রিমেজ ডিপ্লোমেসি নামে পরিচিত আর কি। সো এরপরে হচ্ছে আম কূটনীতি বা ম্যাঙ্গো ডিপ্লোমেসি। আম উপহার পাঠানোর মধ্য দিয়ে যে কূটনীতি হয় তাকে বলা হয় আম কূটনীতি। 2015 সালে ভারত পাকিস্তান সীমান্তে চরম উত্তেজনা বিরাজ করছিল। তো পাকিস্তানের প্রধানমন্ত্রী নেওয়াজ শরীফ, তখন ভারতের রাষ্ট্রপতি হচ্ছে প্রণব মুখার্জি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী কংগ্রেস দলের প্রধান সোনিয়া গান্ধীর জন্য আম পাঠান। মানে পক্ষের দল এবং বিপক্ষ দল উভয় দলের জন্য তিনি আম পাঠিয়েছেন নেওয়াজ শরীফ, পাকিস্তানের প্রধানমন্ত্রী, যখন হচ্ছে 2015 সালে আর কি ভারত পাকিস্তান সীমান্তে চরম উত্তেজনা বিরাজ করতেছিল তখন। তাহলে বরিস জনসন যখন হচ্ছে ব্রিটিশ প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন, তখন হচ্ছে বাংলাদেশের প্রধানমন্ত্রী তাকে হচ্ছে আম পাঠিয়েছে হচ্ছে বরিস জনসনকে, যখন তিনি ব্রিটিশ প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন। তবে আম কূটনীতি অনেক পুরনো, সম্রাট বাবর এটা শুরু করছে, এটা কিন্তু সম্রাট বাবর শুরু করছে, আকবরও তা চালু রাখছে। দিন ইলাহি ধর্ম যারা গ্রহণ করতেন তাদের আম উপহার দিতেন তিনি, মানে আকবর হচ্ছে দিন ইলাহি ধর্ম যারা গ্রহণ করতো তাদেরকে আম পাঠাতেন এবং হচ্ছে মানে আম উপহার দিতেন আর কি। ইন্দিরা গান্ধী ও মোহাম্মদ জিয়াউল হকের সময় আম কূটনীতি দু দেশের সম্পর্কে হচ্ছে গতি আনছে। 1948 সালে, 1965 সালে এবং 1971 সালে 3বার কাশ্মীর নিয়ে যুদ্ধ হওয়ার পর দু দেশের সম্পর্ক হচ্ছে চরম অবনতি করছে। এই অবস্থায় ইন্দিরা গান্ধী এবং হচ্ছে মোহাম্মদ জিয়াউল হকের আম কূটনীতির মাধ্যমে দু দেশের সম্পর্ক গড়ার মধ্যে হচ্ছে চেষ্টা চালাইছে আর কি, দু দেশের মধ্যে সম্পর্ক গড়ার। সিস্টার সিটি কূটনীতি বা সিস্টার সিটি ডিপ্লোম্যাসি, এটি হচ্ছে একটি অলাভজনক নাগরিক কূটনীতি। এই কূটনীতির মধ্য দিয়ে একটি দেশের শহরের সাথে অন্য দেশের শহরের মধ্যে হচ্ছে সম্পর্ক স্থাপিত হয়। যেমন কি সিডনির সাথে দিল্লির, অথবা কি বলবো কানাডার একটা শহরের নাম কি টরেন্টোর সাথে দিল্লির একটা সম্পর্ক, যদিও এটা খুব টাফ, বাট এরকম যখন হয় তখন এটাকে বলা হয় সিস্টার সিটি ডিপ্লোম্যাসি। আচ্ছা, ব্যাপারটা এরকমও না, একে অপরের সাথে ব্যবসা বাণিজ্য সহ সাংস্কৃতিক লেনদেনও হয়, ব্যবসা বাণিজ্য তো করেই এবং এদের মধ্যে সাংস্কৃতিক লেনদেনও হয়। আমেরিকার প্রেসিডেন্ট আইজেনহাওয়ার 1956 সালে প্রথম এই কূটনীতি চালু করেন। সম্প্রতি গণচীনও হচ্ছে এই কূটনীতি শুরু করছে। বিশ্বের 21টি রাজধানী শহরের সাথে গণচীন এই কূটনীতির মাধ্যমে সম্পর্ক গড়ে তুলেছে। এই কূটনীতিকে হচ্ছে জমৎ শহর বা টাউন টুইনিং কূটনীতিও বলা হয়, এটাকে টাউন টুইনিং কূটনীতিও বলা হয়। বাস কূটনীতি বা বাস ডিপ্লোম্যাসি, ভারতের 3বারের প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী, তিনি ভারতের 3বারের প্রধানমন্ত্রী। 1996 সালের 13 দিনের জন্য, 1998 সালের থেকে 1999 সালের পর্যন্ত 13 মাসের জন্য, এবং হচ্ছে 1999 থেকে 2004 পূর্ণ মেয়াদ তথা 5 বছরের জন্য হচ্ছে প্রধানমন্ত্রী হয়েছিলেন। পাকিস্তানের সাথে সম্পর্ক উন্নয়নের জন্য হচ্ছে 1999 সালের ফেব্রুয়ারি মাসে বিশাল এক বহর নিয়ে পাকিস্তানের লাহোর গমন করেছিলেন। তখন পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন হচ্ছে নেওয়াজ শরীফ। তাহলে অটল বিহারী বাজপেয়ী হচ্ছে দলবল নিয়ে হচ্ছে কই গেছে, পাকিস্তানে গেছে পাকিস্তানের সাথে সম্পর্ক উন্নয়নের জন্য। ওই টাইমে হচ্ছে নওয়াজ শরীফ ছিল হচ্ছে প্রধানমন্ত্রী এবং তিনি পাকিস্তান লাহোরে গেছিলেন। বেশ প্রশংসিত হয়েছিল এই সফরটা আর কি।
মানে বাস কূটনীতি, অটল বিহারীর বাস কূটনীতি বেশ প্রশংসিত হয়েছিল, কেননা পাকিস্তানের সাথে ভারতের সম্পর্ক উন্নয়নের জন্য একটা সফর খুবই প্রয়োজন ছিল। কিন্তু ওই সফরের কয়েক মাসের মধ্যে ভারত ও পাকিস্তান কারগিল যুদ্ধে হচ্ছে জড়ায় পড়ছে আবার, এবং নেওয়াজ শরীফ ক্ষমতাচ্যুত হয়েছে, এবং জেনারেল মুশাররফ হচ্ছে কী করছে, ক্ষমতা গ্রহণ করছে। তো বাস কূটনীতি সফলতার মুখ আসলে দেখে নাই, কারণ হচ্ছে ওই যে কারগিলের যুদ্ধ শুরু হয়ে গেছে, এরপর নেওয়াজ শরীফ ক্ষমতাচ্যুত হয়ে জেনারেল মুশাররফ ক্ষমতায় আসছে। সো ওই কারণে আর কি, যদিও এটা খুব নাইস একটা ইনিশিয়েটিভ ছিল। শাটল কূটনীতি বা শাটল ডিপ্লোম্যাসি অর ব্যাক চ্যানেল ডিপ্লোম্যাসি। তাহলে ব্যাক চ্যানেল ডিপ্লোম্যাসি হচ্ছে আলটিমেটলি শাটল ডিপ্লোম্যাসি, যখন সরাসরি দুই রাষ্ট্রের সরকারের মধ্যে কূটনৈতিক সম্পর্ক খারাপ হয়, মানে দুই দেশের সরকারের মধ্যে কূটনৈতিক সম্পর্ক খুবই খারাপ, এদের মধ্যে কথা বলারও কোনো স্কোপ নাই এবং সরকারের সাথে যোগাযোগ সম্ভবই হয় না, কথা বলার স্কোপ তো নেই, তখন অন্য কোনো পক্ষ বা মধ্যস্থতাকারী বারবার সফরে পাঠানোর মধ্য দিয়ে কূটনৈতিক সম্পর্কে এগিয়ে নেওয়ার নাম হচ্ছে শাটল কূটনীতি। মাঝখান থেকে বাইরে থেকে একজন এসে হচ্ছে মধ্যস্থতাকারীদের হচ্ছে বারবার সফরে পাঠানোর মধ্য দিয়ে কূটনৈতিক সম্পর্কে এগিয়ে নেবে, এটাই হচ্ছে শাটল কূটনীতি। 1973 সালে যখন তৃতীয় আরব ইসরায়েল যুদ্ধ হয়েছে, ইয়ম কিপুর ওয়ার, তখন হচ্ছে আরব দেশগুলোর সাথে ইসরায়েলের কূটনৈতিক আলাপ আলোচনা বন্ধ হয়ে যায়, এবং এই অবস্থায় 1974 সালের জানুয়ারি মাসে আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী সেক্রেটারি অফ দ্য স্টেট হেনরি কিসিঞ্জার ইসরায়েলের পক্ষ নিয়ে বারবার মধ্যপ্রাচ্যে সফর করেন এবং আরব দেশগুলোর সাথে বসেন। তখন গণমাধ্যম শাটল কূটনীতি শব্দটি হচ্ছে ব্যবহার করছে। তাহলে দেখা যাচ্ছে শাটল কূটনীতি সরকার টু সরকার কিন্তু হচ্ছে না, এটি ট্র্যাক টু কূটনীতি, অর্থাৎ শাটল কূটনীতিকে ব্যাক চ্যানেল কূটনীতিও বলা হয়, এবং যখন শাটল কূটনীতি খুব গোপনে হয় তখন সেটাকে বলা হয় হচ্ছে ব্যাকডোর কূটনীতি। মানে শাটল কূটনীতি কিন্তু গোপনে হচ্ছে, তখন এটা ব্যাকডোর কূটনীতি আর কি, অর্থাৎ গোপনে কূটনৈতিক তৎপরতা হচ্ছে ব্যাকডোর কূটনীতি। আচ্ছা, এরপর হচ্ছে ডিজিটাল ডিপ্লোম্যাসি বা ই ডিপ্লোম্যাসি। ইন্টারনেট ও নতুন তথ্য প্রযুক্তিকে কাজে লাগিয়ে পররাষ্ট্রনীতি বাস্তবায়ন করার কৌশল যেটা, ওটাকে বলা হয় ডিজিটাল কূটনীতি। এরপরে হচ্ছে ইংরেজিতে একে ডিজিটাল ডিপ্লোম্যাসি বা ডিগ ডিপ্লোম্যাসিও বলা হয়, এমনকি ই ডিপ্লোম্যাসিও বলা হয়। ডিজিটাল কূটনীতির ধারণাটি হচ্ছে আমেরিকা কর্তৃক প্রতিষ্ঠিত 2002 সালে তারা ডিজিটাল কূটনীতি বিষয়ক টাস্ক ফোর্স গঠন করছে, যা পরবর্তীকালে হচ্ছে নাম হয় হচ্ছে ডিজিটাল কূটনীতি কার্যালয় বা অফিস অফ ই ডিপ্লোম্যাসি। এই কূটনীতি ঘটে হচ্ছে ফেসবুক, টুইটার সহ অন্যান্য জনপ্রিয় যোগাযোগ মাধ্যমে, এবং অনেকে এই কূটনীতিকে ফেসবুক কূটনীতি বা টুইটার কূটনীতিও বলে। ফাইন, এরপর হচ্ছে রন্ধন কূটনীতি বা কুলিনারি ডিপ্লোম্যাসি। কুলিনারি কূটনীতি হচ্ছে গ্যাস্ট্রো কূটনীতি নামেও পরিচিত, এটা গ্যাস্ট্রো কূটনীতি বলে। এরপর হচ্ছে এটি মূলত এক ধরনের সাংস্কৃতিক কূটনীতি যা জনকূটনীতিরই অংশ, এবং এই কূটনীতির মূল কথা হচ্ছে পাকস্থলীর মাধ্যমে মন ও হৃদয় জয়ের সহজ পথ। এইটার মূল কথা পাকস্থলীর মাধ্যমে হচ্ছে মন এবং হৃদয় জয়ের সহজ পথ। তাইওয়ান, থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, পেরু, আমেরিকা এই ধরনের হচ্ছে কূটনীতি করে থাকে। এরপরে হচ্ছে একবিংশ শতাব্দীর গোড়ার দিকে হচ্ছে এই কূটনীতি নিয়ে আলোচনা হচ্ছে। জনকূটনীতির তাত্ত্বিক পল রকোবারো শ্যাম চ্যাপল রন্ধন কূটনীতি নিয়ে হচ্ছে ধারণা দেন, এবং 2002 সালে দ্য ইকোনমিস্টের একটি আর্টিকেল এই কুলিনারি কূটনীতি শব্দটি প্রথম ব্যবহৃত হয়। যে লেখার শিরোনাম ছিল হচ্ছে থাই কিচেন অফ দ্য ওয়ার্ল্ড প্রোগ্রাম। এরপরে দ্য ইউজ অফ ফুড অ্যান্ড কুজিন অ্যাজ অ্যান ইনস্ট্রুমেন্ট টু ক্রিয়েট ক্রস কালচারাল আন্ডারস্ট্যান্ডিং ইন দ্য হোপস অফ ইমপ্রুভিং ইন্টারাকশন অ্যান্ড কোঅপারেশন। ক্রিকেট কূটনীতি বা ক্রিকেট ডিপ্লোম্যাসি, এটা হচ্ছে দুই ক্রিকেট খেলা দেশের মধ্যে হচ্ছে এই খেলাকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে কূটনৈতিক সম্পর্ককে এগিয়ে নেওয়াকে বলা হয় ক্রিকেট কূটনীতি। ফুটবলের পরে হচ্ছে বিশ্বের জনপ্রিয় খেলা হলো হচ্ছে ক্রিকেট, আর এই কারণে অনেক দেশ হচ্ছে কূটনৈতিক দূরত্বের বা ডিপ্লোম্যাটিক ভ্যাকুয়ামের মাঝে সেতুবন্ধন রচনার জন্য হচ্ছে ডিপ্লোম্যাটিক ভ্যাকুয়াম বা কূটনৈতিক দূরত্বের মাঝে হচ্ছে যে সেতুবন্ধন বা ব্রিজ রচনার জন্য এই খেলাকে রাজনৈতিক অস্ত্র বা পলিটিক্যাল টুল হিসেবে ব্যবহার করে। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, পাকিস্তান, চীন এবং তাইওয়ান বিভিন্ন দেশের মধ্যে এই কূটনীতি দেখা গেছে। হ্যামিল্টনিয়াম, এটা হচ্ছে বড় অর্থনৈতিক দেশগুলোর সাথে সুসম্পর্ক করার একটা থিওরি বা কূটনীতিক কৌশল। আমেরিকার অন্যতম জনক, সংবিধানের অন্যতম প্রণেতা এবং দেশটির প্রথম অর্থমন্ত্রী আলেকজান্ডার হ্যামিল্টন, এবং অর্থনীতি বিষয়ে যে নীতি তিনি গ্রহণ করেছিলেন ওটা হ্যামিল্টনিয়াম নামে হচ্ছে পরিচিত। তো হ্যামিল্টনিয়াম হচ্ছে আমেরিকার অর্থমন্ত্রী, প্রথম অর্থমন্ত্রী, সংবিধান প্রণেতা এবং হচ্ছে আমেরিকার অন্যতম জনক আলেকজান্ডার হ্যামিল্টন উনি গ্রহণ করছেন, এবং এটার মূল কথা হচ্ছে বড় অর্থনৈতিক দেশগুলোর সাথে আমরা বন্ধুত্বপূর্ণ সুসম্পর্ক গড়ে তুলব, মানে বড় অর্থনৈতিক দেশগুলোর সাথে বন্ধুত্বপূর্ণ সুসম্পর্ক গড়ে তোলা, এটাই হচ্ছে হ্যামিল্টনিয়াম নীতির মূল এজেন্ডা আর কি। সো এই নীতির অংশ হিসেবে ইউরোপের বিভিন্ন দেশের সাথে আমেরিকা বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধি করে এবং হচ্ছে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করে। ইউরোপের অন্য দেশগুলোর সাথে সম্পর্ক গড়ে তুললে যুক্তরাজ্যের সাথে হচ্ছে সম্পর্ক শিথিল করা হয়। এই নীতির কারণে হচ্ছে আমেরিকার অর্থনীতি কিন্তু চাঙা হয়েছিল। মনরো ডক্ট্রিন, MONRO, মনরো ডক্ট্রিন, উনি হচ্ছে মনরো, উনি কততম প্রেসিডেন্ট? আচ্ছা, যুক্তরাষ্ট্রের উপনিবেশবাদের মানে কলোনিয়ালিজমের বিপরীতে দাঁড়িয়ে আমেরিকার পঞ্চম প্রেসিডেন্ট জেমস মনরো। আচ্ছা, পঞ্চম প্রেসিডেন্ট জেমস মনরো তো হচ্ছে পঞ্চম প্রেসিডেন্ট, এবং উনি 1823 সালে যে বিদেশ নীতি দিয়েছিলেন সেটি হচ্ছে 1950 সালে মনরো ডক্ট্রিন হিসেবে পরিচিতি পায়। এটা 1950 সালে এসে মনরো ডক্ট্রিন নামে পরিচিতি পাইছে। তাহলে ইউরোপের সাম্রাজ্যবাদী চরিত্র পৃথিবীতে যুদ্ধ বিগ্রহ বাঁধাবে, আর তাতে আমেরিকা অংশ নিলে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করেন হচ্ছে মনরো। তাই আমেরিকার অর্থনীতির স্বার্থে তিনি ইউরোপ থেকে দূরে থাকার নীতি গ্রহণ করছিলেন। অনেকে জেমস মনরোর মতবাদকে একঘরে মতবাদ
একগরে হয়ে থাকার নীতি বা পলিসি অফ আইসোলেশন বলে আখ্যায়িত করেন। মোটামুটিভাবে হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর্যন্ত টিকে ছিল হচ্ছে মনরো ডক্ট্রিন, এটা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার পর্যন্ত টিকে ছিল। এরপর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট যখন ইউএস গ্রান্ট, থিওডোর রুজবেল্ট, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হচ্ছে ইউএস গ্রান্ট, এরপর থিওডোর রুজবেল্ট হচ্ছে 26তম প্রেসিডেন্ট, এরপরে হচ্ছে জন এফ ক্যানেডি, উনি 35তম প্রেসিডেন্ট, এবং রোনাল্ড রিগান 40তম প্রেসিডেন্ট। ওনারা মনরো ডক্ট্রিনকে ব্যাপকভাবে কিন্তু অনুসরণ করছে। আর জেমস মনরো উনি ছিলেন হচ্ছে পঞ্চম প্রেসিডেন্ট। এটা 1823 সালে তিনি বিদেশ নীতি এটা দিয়েছিলেন, মনরো ডক্ট্রিন, যেটা যে ইউরোপের সাথে যদি আমরা অ্যাটাচ থাকি তাহলে হচ্ছে ইউরোপ যেহেতু সাম্রাজ্যবাদী, সো আমরাও হচ্ছে অংশ নিলে যুদ্ধবিগ্রহ বাঁধবে, আমেরিকা অংশ নিলে অর্থনৈতিকভাবে আমরা ক্ষতিগ্রস্ত হবে। এই জন্য হচ্ছে আমরা ইউরোপ থেকে দূরে থাকার নীতি বা পলিসি অফ আইসোলেশন গ্রহণ করব। মোটামুটি দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর্যন্ত মনরো ডক্ট্রিন হচ্ছে টিকে ছিল। তাহলে এই যে ইউএস গ্রান্ট, এরপরে হচ্ছে থিওডোর রুজবেল্ট, এরপরে হচ্ছে জন এফ ক্যানেডি, এরপরে হইতেছে রোনাল্ড রিগান, এরপরে থিওডোর রুজবেল্ট, ওনারা কিন্তু মনরো ডক্ট্রিন ব্যাপকভাবে অনুসরণ করছে। নিক্সন ডক্ট্রিন কি কেবল বন্ধু দেশগুলোর নিরাপত্তা এবং উন্নয়নে আমরা সহায়তা করব, এটা বলছিল হচ্ছে কে রিচার্ড নিক্সন, দ্য বিগেস্ট এমএফ। তাহলে নিক্সন ডক্ট্রিনের অপর নাম হইতেছে গুয়াম ডক্ট্রিন, এটারে গুয়াম ডক্ট্রিনে বলা হয়। তাহলে গুয়াম ডক্ট্রিন এবং হচ্ছে নিক্সন ডক্ট্রিন সেম। 1969 সালের 25 জুলাই গুয়ামে এক সংবাদ সম্মেলনে আমেরিকার তৎকালীন প্রেসিডেন্ট, 37তম প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন এই ডক্ট্রিন ঘোষণা করেন, এবং 1969 সালের 3 নভেম্বর তিনি তার মতবাদকে পূর্ণাঙ্গভাবে উপস্থাপন করেন, এবং পূর্ণাঙ্গভাবে উপস্থাপন করেন হচ্ছে ভিয়েতনাম ইস্যুতে আর কি। এবং নিক্সন তার নীতিতে বলেছিলেন আমেরিকা কেবল তার বন্ধু দেশগুলোকে নিরাপত্তা এবং উন্নয়নে সহায়তা করবে, কিন্তু তার বাইরে বিশ্বের অন্য দেশগুলোর দায়িত্ব তারা নেবে না। তাহলে নিক্সন এই ডক্ট্রিন ঘোষণার পেছনে উদ্দেশ্য ছিল হচ্ছে ভিয়েতনাম ইস্যুতে যেন এশিয়ার বিভিন্ন দেশ আমেরিকার পক্ষ নেয়, আমেরিকার পক্ষ না নিলে সেই দেশগুলোর কোনো সহায়তা দেওয়া হবে না, এমন প্রচ্ছন্ন হুমকিটাই ছিল হচ্ছে নিক্সন ডক্ট্রিনে। মানে হচ্ছে কেবল বন্ধু দেশগুলোর নিরাপত্তা এবং উন্নয়নে আমেরিকা সহায়তা করবে, অন্যান্য দেশগুলোর হচ্ছে দায়ভার কে নিবে না, আমেরিকা নিবে না। এবং এটার মাধ্যমে হচ্ছে ভিয়েতনাম ইস্যুতে জানা হচ্ছে এশিয়ার বিভিন্ন দেশ হচ্ছে আমেরিকার পক্ষে থাকে, এটাই সে এনশিওর করতে চাইছিল। বুশ ডক্ট্রিন হচ্ছে আমেরিকার 43তম প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশ, যেখানে 37তম প্রেসিডেন্ট ছিল হচ্ছে কে রিচার্ড নিক্সন। ওকে, আর জেমস মনরো ছিলেন 5th প্রেসিডেন্ট, এরপরে হচ্ছে থিওডোর রুজবেল্ট ছিলেন 26তম প্রেসিডেন্ট, জন এফ ক্যানেডি 35তম, আর রোনাল্ড রিগান হচ্ছে 40তম। ওকে, বুশ ডক্ট্রিন হচ্ছে 43তম প্রেসিডেন্ট, এবং জর্জ ডাব্লিউ বুশ হচ্ছে বুশের পরেই তো 44তম হিসেবে আসছিল সম্ভবত বারাক ওবামা, 45তম হচ্ছে ট্রাম্প, এবং 46তম জো বাইডেন। আচ্ছা, তাহলে 2001 সালে হচ্ছে নির্বাচিত হওয়ার পর, সেই 2001 সালে নির্বাচিত হয়েছে জর্জ ডাব্লিউ বুশ, সে পররাষ্ট্রনীতি ঘোষণা করছিল, তা হচ্ছে বুশ ডক্ট্রিন নামে পরিচিত। তার ডক্ট্রিনের দুইটা নীতি ছিল, এক হচ্ছে ইউনিল্যাটারালিজম অর্থাৎ হচ্ছে একলা চলনীতি, এবং দুই হচ্ছে প্রতিরোধমূলক যুদ্ধ বা প্রিভেন্টেটিভ ওয়ার। একলা চলনীতির অংশ হিসেবে তিনি 2001 সালে, সে 2001 সালে ক্ষমতা আসছে, 2001 সালে সে কিয়োটো প্রটোকল এবং 2002 সালে নিরস্ত্রীকরণ অ্যাভিএম চুক্তি থেকে হচ্ছে আমেরিকাকে সে প্রত্যাহার করে নিছে। তাহলে 2001 সালে সে কিয়োটো প্রটোকল থেকে নিজেদেরকে প্রত্যাহার করে নিছে, আর 2002 সালে হচ্ছে সে কি করছে, অ্যাভিএম চুক্তি থেকে, অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল চুক্তি থেকেও আমেরিকাকে সে প্রত্যাহার করে নিছে। কে জর্জ ডাব্লিউ বুশ, সে ক্ষমতা আসছে কখন 2001 সালে, এবং সে কতম প্রেসিডেন্ট 43তম। ওকে ফাইন। এরপর প্রতিরোধমূলক যুদ্ধ এই নীতিটা কি, এটার অংশ হিসেবে সে 2001 সালে সে ক্ষমতায় আসার সাথে সাথে আফগানিস্তান আক্রমণ, এবং 2003 সালে সে ইরাকে হামলা চালাইছে। মানে প্রতিরক্ষার জন্য তারা আক্রমণ করার আগে আমি আক্রমণ করে দিব আর কি, ব্যাপারটা অনেকটা এরকম। তাহলে ট্রুম্যান ডক্ট্রিন ট্রুতে হচ্ছে ই নাই কিন্তু TRU। আচ্ছা, তাহলে ট্রুম্যান হচ্ছে আমেরিকার 33তম প্রেসিডেন্ট হ্যারি এস ট্রুম্যান, দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে, যার নির্দেশেই হচ্ছে কি জাপানে হিরোশিমা নাগাসাকিতে লিটল বয় ফ্যাটম্যান এগুলা নিক্ষেপ করা হয়েছে পারমাণবিক বোমা। তাহলে সোভিয়েত ইউনিয়নের ভূরাজনৈতিক প্রসার বা এক্সপানশন সেটা ঠেকানোর জন্য 1947 সালের 12 মার্চ হচ্ছে এই মতবাদ দিয়েছিলেন। এটা হচ্ছে সে দিছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর 1947 সালে নাকি, আচ্ছা হোয়াট এভার, 1945 থেকে শুরু হয়েছে নাকি দ্বিতীয় বিশ্বযুদ্ধ, নাকি 1940 থেকে, আই হ্যাভ নো আইডিয়া, একটু দেখতে হবে, ভুলে গেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে কি বলতেছে, তো তিনি তুরস্ক এবং গ্রিসের সোভিয়েত ইউনিয়নের হুমকি যেগুলো আছে সেগুলো প্রতিহত করার ঘোষণা দেন, যে তুরস্ক, টার্কি এবং হচ্ছে কি গ্রিসের মধ্যে যদি সোভিয়েত ইউনিয়ন বা USSR কোনো ট্রেড করে, এটাকে হচ্ছে কে প্রতিহত করবে, ট্রুম্যান প্রতিহত করবে, অর্থাৎ আমেরিকা। তিনি দেশ দুটোর জন্য $400 মিলিয়ন সাহায্য দানের কথা সাহায্য দানের জন্য হচ্ছে কংগ্রেসের কাছে আবেদন করেছিলেন। মূলত ট্রুম্যানের এই যে ডক্ট্রিন, এটার কারণে হচ্ছে স্নায়ুযুদ্ধ শুরু হয়। তাহলে এই যে স্নায়ুযুদ্ধ শুরু করার বা ইনিশিয়েট করার পেছনে মূল কারিগর ছিল হইতেছে এই যে ট্রুম্যান। এবং এই ডক্ট্রিনের মাধ্যমে আমেরিকা মনরো ডক্ট্রিন থেকে সরে আসছে, যে মনরো ডক্ট্রিন কি আমরা কি করব, কোনো প্রকার এই যুদ্ধ মধ্যেগুলোতে থাকবো না, আমরা একটা আইসোলেশনের মধ্যে থাকবো, এটা থেকে হচ্ছে কি হয়েছে সরে আসছে কে ট্রুম্যান।
এবং এবং ইউরোপের তথা বিশ্ব রাজনীতিতে তারা হচ্ছে সক্রিয়ভাবে জড়ায় পড়ছে। ট্রাম্প ডক্ট্রিন, এরপরে তো ট্রাম্প হচ্ছে কি বলছে, বুশের পরে ওবামার পরে ট্রাম্প আছে। ট্রাম্প ডক্ট্রিন হচ্ছে আমেরিকার 45তম প্রেসিডেন্ট ডন কুবের ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হওয়ার আগ থেকেই আমেরিকার জাতীয়তাবাদ প্রচারের দিকে হচ্ছে ট্রাম্প গুরুত্ব দিচ্ছে। তিনি আমেরিকাকে শ্বেতাঙ্গ জাতীয়তাবাদের মধ্যে, মানে হোয়াইট সুপ্রিমেসি বলি, এটার ভিত্তিতে দেশ চালাবেন বলেও হচ্ছে প্রতিশ্রুতিও দিয়েছিলেন, স্লোগান তুলেছিলেন নির্বাচনে, মেক আমেরিকা গ্রেট এগেইন। ট্রাম্পের ডক্ট্রিন হচ্ছে নতুন কিছু নয়, তার দল থেকে হচ্ছে নির্বাচিত তার পূর্বতন 43তম প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের মতোই হচ্ছে ডোনাল্ড ট্রাম্পও একলা চলনীতি হচ্ছে গ্রহণ করেছেন। তিনি কিছু আন্তর্জাতিক সংগঠন যেমন হচ্ছে ইউনেস্কো, মানবাধিকার পরিষদ থেকে হচ্ছে বেরিয়ে গেছেন। তিনি ইউনেস্কো থেকে বের হয়েছে, মানবাধিকার পরিষদ থেকে বের হয়েছে, মানে বুশের মতোই। তাহলে IMF চুক্তি তিনি ভেঙে দিয়েছেন, IMF না INF। এরপর হচ্ছে প্যারিস এগ্রিমেন্ট প্রত্যাখ্যান করছে। ট্রাম্প ডক্ট্রিনের একটি বড় বিষয় হচ্ছে ট্রাম্প বৈশ্বিক উষ্ণতাকে বরাবরই এড়িয়ে গেছেন, এবং এটা খুবই খুবই গুরুতর একটা অপরাধ আমার কাছে মনে হয় অ্যাটলিস্ট। সো গুজরাল ডক্ট্রিন, এটাকে ইন্দার কুমার গুজরাল, ভারতের দ্বাদশ প্রধানমন্ত্রী ইন্দ্র কুমার গুজরাল আর কি, এবং তিনি পররাষ্ট্রমন্ত্রী থাকার সময় যে ডক্ট্রিন প্রদান করেছিলেন তা হচ্ছে ভারতের পররাষ্ট্রনীতির ক্ষেত্রে খুবই গুরুত্ববহ করে আর কি, পররাষ্ট্রনীতির ক্ষেত্রে। সো তার ডক্ট্রিনকে ভারতের পররাষ্ট্রনীতির মাইলস্টোন বলা হয়। তার ডক্ট্রিনের মূল বক্তব্য কি? তার ডক্ট্রিনের মূল বক্তব্য, গুজরাল ডক্ট্রিনের মূল বক্তব্য হচ্ছে ভারত যেহেতু দক্ষিণ এশিয়ার বড় দেশ, সেহেতু ভারতের উচিত হবে একতরফাভাবে হলেও ছোট প্রতিবেশী গুলোর সাথে হচ্ছে সুসম্পর্ক গড়ে তোলা। গুজরাল ডক্ট্রিনের মূল বিষয়বস্তু হইতেছে আমরা বিশ্বাসপূর্ণ সম্পর্ক গড়ে তুলব কাদের সাথে? প্রতিবেশী দেশগুলোর সাথে। অর্থনৈতিক এবং সীমান্ত সংক্রান্ত বিরোধগুলো মীমাংসা করবো কাদের সাথে? প্রতিবেশী দেশগুলোর সাথে। সো দক্ষিণ এশিয়ার একটি দেশ তার ভূখণ্ড অন্য দেশের স্বার্থের বাইরে হচ্ছে ব্যবহার করতে দেওয়া হবে না। দক্ষিণ এশিয়ার একটি দেশ তার ভূখণ্ড যাতে অন্য দেশের স্বার্থের বাইরে ব্যবহার করতে দেওয়া না হয়, ব্যাপারটা এনশিওর করবে। একটি দেশ অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না, ইন্টারফেয়ারেন্স। এরপরে হচ্ছে সবসময় দ্বিপাক্ষিকভাবে আলোচনা করে হচ্ছে সমাধান করা হবে। একপাক্ষিকভাবে সমাধান এটা সবসময় যুদ্ধ কিংবা কনফ্লিক্টের মধ্যে নিয়ে যায়। তো দ্বিপাক্ষিক আলোচনা করে সমাধান হবে। দক্ষিণ এশিয়ার প্রতিটি দেশ হচ্ছে একে অপরের সার্বভৌমত্বকে বা সোভারেন্টিকে কী করবে? শ্রদ্ধা করবে। আচ্ছা, এরপর হচ্ছে চুক্তির আইন সংক্রান্ত হচ্ছে ভিয়েনা কনভেনশন। ভিয়েনা কনভেনশন অন হচ্ছে ল অফ দ্য ট্রিটিস। এটি চুক্তি বিষয়ে চুক্তি বা ট্রিটি অন ট্রিটিস, এটা হচ্ছে ট্রিটি অন ট্রিটিস নামে পরিচিত। অফিসিয়াল নাম হচ্ছে ভিয়েনা কনভেনশন অন ল অফ দ্য ট্রিটিস। এটি স্বাক্ষরিত হয় হচ্ছে 1969 সালে 23 মে, এবং এটি কার্যকর হয় হচ্ছে 1980 সালে, এবং এটি স্বাক্ষরকারীর পক্ষে 45 চুক্তি বিষয়ক নানা বিষয় অন্তর্ভুক্ত আছে এই কনভেনশনে। তাহলে ট্রিটিস অন ট্রিটিস, ভিয়েনা কনভেনশন অন ল অফ দ্য ট্রিটিস মানে চুক্তি রিলেটেড চুক্তি আর কি। আচ্ছা, প্রথমত আছে হচ্ছে সিগনেচার কি? রাষ্ট্র কর্তৃক চুক্তি স্বাক্ষর করাকে বলা হয় সিগনেচার দুই ধরনের হয়, একটা হচ্ছে অ্যাড রেফারেন্ডাম আর একটা হচ্ছে সাবজেক্ট টু রেটিফিকেশন অথবা অ্যাকসেপ্টেন্স অর অ্যাপ্রুভাল। অ্যাড রেফারেন্ডাম কি? এটা হচ্ছে রাষ্ট্রের প্রতিনিধি কর্তৃক স্বাক্ষর, কোনো শর্ত ছাড়া রাষ্ট্রের প্রতিনিধি স্বাক্ষর করবে, কিন্তু কোনো শর্ত থাকবে না, এটাই অ্যাড রেফারেন্ডাম। আর সাবজেক্ট টু রেটিফিকেশন, অ্যাকসেপ্টেন্স অর অ্যাপ্রুভাল হচ্ছে অনুমোদনের শর্ত দিয়ে চুক্তি স্বাক্ষর, যেটা আমি চুক্তি স্বাক্ষর করছি এরপর আমি এটা হচ্ছে অনুমোদন দিব। রাটিফিকেশন কি জিনিস? রাটিফিকেশন হচ্ছে এটা একটি মূলনীতি যার মধ্যে দিয়ে রাষ্ট্র কোনো চুক্তিকে হচ্ছে অনুমোদন দেয়, এবং এর মাধ্যমে বোঝানো হয় যে রাষ্ট্র আইনটি অথবা চুক্তিটি মেনে চলতে বাধ্য। গণতান্ত্রিক দেশগুলোকে আইনসভার মাধ্যমে হচ্ছে রেটিফিকেশন করা হয়। গণতান্ত্রিক যে দেশগুলো আছে এগুলো আইনসভার মাধ্যমে হচ্ছে রেটিফিকেশন করা আর কি। এন্ট্রি ইনটু ফোর্স, এটা হচ্ছে কি? এর মানে হচ্ছে চুক্তি কার্যকর হওয়া, অর্থাৎ চুক্তি মেনে চলতে বাধ্যবাধকতা তৈরি হয় হচ্ছে এর মধ্য দিয়ে। কার্যকর হওয়া নির্ভর করে উদ্যোক্তা দেশগুলোর উপর। চুক্তি সময় হচ্ছে কার্যকরের শর্ত দেওয়া হয়, এবং সেই শর্ত পূরণ হলে হচ্ছে কি হবে? চুক্তি কার্যকর হয়। উইথড্রয়াল ফ্রম ট্রিটি, একটি রাষ্ট্র চাইলেই হচ্ছে চুক্তি থেকে বিধি মেনে প্রত্যাহার করে নিতে পারে। অবশ্যই উক্ত রাষ্ট্রকে কমপক্ষে 12 মাসের নোটিশ দিতে হবে, অর্থাৎ কোনো দেশ যদি এখন প্রত্যাহারের ঘোষণা দেয় তাহলে কমপক্ষে 12 মাস পরে হচ্ছে সে বের হইতে পারবে, মানে 1 বছর পরে সে বের হইতে পারবে। অ্যাক্সেশন কি জিনিস? এটি হচ্ছে চুক্তি, একটি চুক্তি হচ্ছে অনেক দেশ কর্তৃক স্বাক্ষর এবং অনুমোদন হয়েছে, তাহলে চুক্তিতে কিন্তু কার্যকর হয়ে গেছে। এখন যদি একটা নতুন দেশ উক্ত চুক্তির পক্ষ হয় তাহলে তাকে বলা হয় হচ্ছে অ্যাক্সেশনের আইনগত ভিত্তি হচ্ছে র্যাটিফিকেশনের মতোই। এরপরে সাকসেশন কি জিনিস? যদি কোনো দেশ হচ্ছে অন্য কোনো দেশকে প্রতিস্থাপন করে বা রিপ্লেস করে, তখন প্রতিস্থাপিত দেশকে বলা হয় হচ্ছে পূর্বসূরি বা প্রেডিসেসর দেশ, আর যে দেশ প্রতিস্থাপন করলো তাকে বলা হয় উত্তরসূরি বা সাকসেসর দেশ। যেমন হচ্ছে সোভিয়েত ইউনিয়ন, পাকিস্তান, এগুলো হচ্ছে পূর্বসূরি, আর যথাক্রমে সোভিয়েত ইউনিয়ন থেকে যেহেতু রাশিয়া আসছে এবং পাকিস্তান থেকে বাংলাদেশ আসছে, সো এগুলো হচ্ছে উত্তরসূরি বা সাকসেসর। তাহলে উত্তরসূরি দেশগুলো হচ্ছে উত্তরাধিকার সূত্রে চুক্তির পক্ষ হয়ে যায়, এবং একে বলা হয় হচ্ছে সাকসেশন। তবে এক্ষেত্রে মনে রাখতে হবে যে উত্তরসূরি দেশগুলো হচ্ছে দুই রকমের, একটা হচ্ছে নতুন স্বাধীন উত্তরসূরি দেশ, যেমন উদাহরণ হচ্ছে বাংলাদেশ, আর দুই হচ্ছে অন্য উত্তরসূরি দেশ, যেমন হচ্ছে উদাহরণ রাশিয়া। তাহলে বাংলাদেশ নতুন স্বাধীন হয়েছে, আর অন্য উত্তরসূরি মানে হচ্ছে রাশিয়া, এটা হচ্ছে সোভিয়েত ইউনিয়ন ভেঙে রাশিয়া লেফট আছে, এরকম নতুন স্বাধীন না কিন্তু। সো নতুন স্বাধীন দেশগুলো সাকসেশন করলেও, হ্যাঁ, উত্তরাধিকারে থাকলেও কিন্তু চুক্তি মেনে চলার ঘোষণা না দেয়, তারা যদি চুক্তি মেনে চলার ঘোষণা না দেয়
তাহলে তখন এটা তাদের উপর কার্যকর হবে না। কিন্তু তবে উন্নতশীল দেশগুলোর উপর চুক্তি কার্যকর হবে। সোভিয়েত ইউনিয়ন যদি কোনো চুক্তি করে থাকে তাহলে এটা ভেঙে যাওয়ার পরে রাশিয়ার উপর হচ্ছে চুক্তিগুলো কী হবে, কার্যকর হবে। এরপরে নেগোশিয়েটিং স্টেট, যে দেশ হচ্ছে চুক্তির খসড়া প্রণয়নের সাথে জড়িত থাকে তাকে বলা হয় হচ্ছে নেগোশিয়েটিং স্টেট, চুক্তির খসড়া প্রণয়নের সাথে জড়িত। এরপরে হচ্ছে পার্টি স্টেট। পার্টি স্টেট হচ্ছে কি, পার্টি স্টেট হচ্ছে কেবল কার্যকর হলেই, মানে চুক্তি মেনে চলার প্রতিশ্রুতি দেওয়া দেশকে বলা হয় হচ্ছে শরিক রাষ্ট্র বা পার্টি স্টেট। তবে এক্ষেত্রে সত্য থাকে যে চুক্তি কার্যকর হলে কেবল তা মেনে চলবে হচ্ছে উপযুক্ত দেশ, মানে চুক্তি কার্যকর হলে হচ্ছে এটা হচ্ছে কে, পার্টি স্টেটটা কি, মানে উক্ত দেশটা হচ্ছে মেনে চলবে আর কি। এরপরে হচ্ছে কন্ট্রাক্টিং স্টেটস, এটা হচ্ছে চুক্তি মেনে চলার প্রতিশ্রুতি দেওয়া দেশকে বলা হয় দেশকে বলা হয় হচ্ছে চুক্তিকারী দেশ। আর তবে পার্টি স্টেটের সাথে এটা একটা পার্থক্য আছে, কন্ট্রাক্টিং স্টেট আর পার্টি স্টেটের মধ্যে। চুক্তি কার্যকর হোক বা না হোক উক্ত দেশ তা মেনে চলবে বলে হচ্ছে প্রতিশ্রুতি দেয়। এটা চুক্তি কার্যকর হইলেও মানতে হবে, কন্ট্রাক্টিং স্টেটের মধ্যে কার্যকর না হলেও মানতে হবে। আর পার্টি স্টেট হচ্ছে এটা কেবল চুক্তি কার্যকর হলে হচ্ছে তারা মানবে, মানে চুক্তি মেনে চলার প্রতিশ্রুতি দিলেই হচ্ছে পার্টি স্টেট হবে, এবং চুক্তি মেনে চলার প্রতিশ্রুতি দিলেই হচ্ছে এটা চুক্তিকারী দেশ বা কন্ট্রাক্টিং স্টেট হবে। পার্টি স্টেটের ক্ষেত্রে হচ্ছে কেবল কার্যকর হলে হচ্ছে তারা চুক্তি মেনে চলবে, আর কন্ট্রাক্টিং স্টেট হচ্ছে কার্যকর হোক অথবা না হোক এটা মানে মেনে চলতেই হবে ওদের। সংক্ষেপে কিছু কূটনৈতিক পরিভাষা, ডিপ্লোম্যাটিক টার্মস সম্পর্কে যদি আমরা জানি তাহলে প্রথমে হচ্ছে অ্যাকর্ডস। অ্যাকর্ডস এটা হচ্ছে কি, চুক্তির অপর একটি নাম বা পূর্বে মনে করা হতো এটি চুক্তির চেয়ে দুর্বল, তবে এটা হচ্ছে চুক্তির প্রতিশব্দ হিসেবে ইউজ হচ্ছে। এরপর হচ্ছে অ্যারয়েড মেমোয়ার। অ্যারয়েড মেমোয়ার কি জিনিস, এইডে মেমোয়ার, এটা হচ্ছে সারাংশ নোট, মানে অফিসিয়াল আলাপচারিতার সময় কূটনীতিবিদদের আলাপচারিতার সারাংশ বা সামারি অফ কি পয়েন্টস নোট করাকে বলা হয় হচ্ছে কি এইডে মেমোয়ার। এরপর হচ্ছে অল্টারনেট কি জিনিস, অল্টারনেট হইতেছে যখন দুই বা ততোধিক দেশ কোনো চুক্তি স্বাক্ষর করে, প্রত্যেক দেশ হচ্ছে সেই কপি রেখে দেয়, এবং সেই ক্ষেত্রে চুক্তির উপরের দিকে হচ্ছে একটি দেশের নাম লেখা হবে, আর সেই কপিটি দেওয়া হবে অন্য দেশকে, আর আবার অন্য দেশের নাম লেখা কপিটি দেওয়া হবে এই দেশকে। একে বলা হয় অল্টারনেট। মানে ইন্ডিয়া চুক্তির মধ্যে যদি কোনো চুক্তি স্বাক্ষর হয় তাহলে ইন্ডিয়ার নাম লেখা কপিটা বাংলাদেশ পাবে, বাংলাদেশের নাম লেখা কপিটা হচ্ছে কি ইন্ডিয়া পাবে। তাহলে এটাই হচ্ছে অল্টারনেট। এরপরে হচ্ছে অ্যাম্বাসেডর, এরপরে হচ্ছে এক্সট্রা অর্ডিনারি, অ্যান্ড হচ্ছে কি প্ল্যানিপটেনশিয়ারি। তাহলে অ্যাম্বাসেডর তো আমরা চিনি, অ্যাম্বাসেডর কি রাষ্ট্রদূত বা যিনি হচ্ছে মিশনের হেড থাকেন উনি। এর মধ্যে এক্সট্রা অর্ডিনারি এটা হচ্ছে সম্মান অর্থে ব্যবহৃত হয়, আর প্ল্যানিপটেনশিয়ার এটা হচ্ছে ক্ষমতা অর্থে ব্যবহৃত হয়। তাহলে অ্যাম্বাসেডর হচ্ছে কূটনৈতিক মিশনের প্রধান র্যাঙ্ক কর্মকর্তা। তাহলে এক্সট্রাঅর্ডিনারি শব্দটি হচ্ছে সম্মানার্থে ব্যবহৃত হয়, আর প্ল্যানিপটেনশিয়ারি দ্বারা হচ্ছে অ্যাম্বাসেডরের যে ক্ষমতা আছে ওইটা বোঝানো হয়। অ্যাটাশে যারা তারা হচ্ছে জুনিয়র কর্মকর্তা, কূটনৈতিক মিশনের হচ্ছে জুনিয়র কর্মকর্তা। এদের মিশনের সাথে সংযুক্ত করা হয়, এই জন্য তাদেরকে বলা হয় অ্যাটাচি বা অ্যাটাশে, মানে এদেরকে অ্যাটাচ করা হয়েছে, দ্যাটস ওয়াই। এরপরে বেলিজারেন্সি কী জিনিস, যুদ্ধাবস্থাকে বোঝাতে বেলিজারেন্সি শব্দটি ব্যবহৃত হয়। আর হচ্ছে বেলিজারেন্ট মানে হচ্ছে যুদ্ধবাজ বা যুদ্ধে সরাসরি অংশ নেওয়া দেশ আর কি, বেলিজারেন্ট যুদ্ধবাজ, আর যুদ্ধাবস্থা বেলিজারেন্সি। ব্রেকিং রিলেশন, এটা হচ্ছে ফর্মাল ব্রেক, আনুষ্ঠানিকভাবে কূটনৈতিক সম্পর্ক যদি ছিন্ন করা হয় তখন তাকে ব্রেকিং রিলেশন বলে। ব্রেকিং রিলেশন মানে আনুষ্ঠানিকভাবে কোনো একটা দেশের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতেছি, ওইটারে বলা হচ্ছে ব্রেকিং রিলেশনস। এরপরে ক্রিডেন্সিয়ালস বা এটা হচ্ছে পরিচয়পত্র, অর্থাৎ কূটনীতিবিদের হচ্ছে পরিচয়পত্রকে বলা হয় ক্রিডেন্সিয়ালস। কূটনীতিবিদকে তার রাষ্ট্রের প্রধান এই চিঠি তথা পরিচয়পত্র দেন, যা হচ্ছে অ্যাড্রেস করা থাকে গ্রাহক রাষ্ট্রের প্রধান বরাবর আর কি। তাহলে এটাকে দেয় হচ্ছে কে, মানে এটা হচ্ছে কূটনীতিবিদের পরিচয়পত্র, এটাকে কূটনীতিবিদকে তার রাষ্ট্রের প্রধান, যে রাষ্ট্র থেকে তারা পাঠানো হবে ওই রাষ্ট্রের প্রধান হচ্ছে চিঠি বা পরিচয়পত্র তারা দিবে, এবং এটা অ্যাড্রেস করা থাকে কাকে অ্যাড্রেস করা থাকবে, যে রাষ্ট্রে তারা পাঠানো হচ্ছে গ্রাহক রাষ্ট্র, ওই রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান বরাবর হচ্ছে এটা অ্যাড্রেস করা থাকবে। এটিকে লেটার অফ ক্রিডেন্সও বলা হয়। এবং এই চিঠি কূটনীতিবিদ তার কর্মরত দেশের প্রধানের, এটা নিয়ে হচ্ছে তার কর্মরত যে দেশে সে কাজ করবে ওই দেশের কর্মরত দেশের প্রধানের কাছে যাবে, এবং সেখানে ছোটো একটা অনুষ্ঠানের মাধ্যমে কূটনীতিবিদকে হচ্ছে গ্রহণ করা হয়, এবং তখন থেকে তিনি সুযোগ সুবিধা পেতে থাকেন। তাহলে এরপরে হচ্ছে কনকর্ডাট হচ্ছে চুক্তি যেখানে হচ্ছে একটি পক্ষে পোপ থাকে তখন এটা বলা হয় হচ্ছে কি কনকর্ডাট। এটা পোপ ভার্সেস মানে পোপের সাথে যখন চুক্তি করা হবে আর কি, পোপ ভার্সেস আদার্স। এরপরে কনসুলেট কি জিনিস, এটা তো পড়ছে, অ্যাম্বাসির সেই শুরু অফিস হচ্ছে কনসুলেট, সাধারণত হচ্ছে বাণিজ্যিক এবং ভিসা সংক্রান্ত কাজ করে। কনসুলেট প্রধানকে বলা হয় হচ্ছে কনসুল জেনারেলের পরে কে আছে কনসুলার, এরপরে মনে হয় ভাইস কনসুলার, এরপরে কনসুলার এজেন্টস বা এরকম কিছু একটা। ওকে, এরপরে হচ্ছে এক্সট্রাডিশন হচ্ছে কি, এক্সট্রাডিশন মানে হচ্ছে অপরাধী প্রত্যার্পণ চুক্তি আর কি, এবং বাট এটা রাজনৈতিক অপরাধের জন্য না আর কি, মানে পলাতক বা ফিউজিটিভ আসামিকে হচ্ছে নিজ দেশে ফিরে আনার জন্য যে চুক্তি করা হয় তাকে বলা হয় হচ্ছে এক্সট্রাডিশন। তবে রাজনৈতিক অপরাধের ক্ষেত্রে হচ্ছে এই চুক্তি প্রযোজ্য হবে না। আচ্ছা, এরপরে হচ্ছে এক্সট্রা টেরিটোরিয়ালিটি কি,
এটা হচ্ছে অন্য দেশের ভূখণ্ড ব্যবহার রিলেটেড কিছু। তাহলে অন্য সার্বভৌম দেশের ভূখণ্ড ব্যবহার করার জন্য যে চুক্তি করা হবে তাকে বলা হয় এক্সট্রা টেরিটোরিয়ালিটি। তাহলে ভারত যদি আমাদের ভূখণ্ড ব্যবহার করতে চায় তাহলে আমাদের সাথে যে চুক্তি করবে তাহলে ওইটাকে বলা হয় এক্সট্রা টেরিটোরিয়ালিটি। আচ্ছা, এরপরে গুড অফিসেস, অর্থ এটা হচ্ছে কি মধ্যস্থতা করা, গুড অফিসেস। তাহলে বিবদমান দেশের মধ্যে বিরোধ মীমাংসার জন্য তৃতীয় দেশের এগিয়ে আসা বা চেষ্টা চালানোকে বলা হয় গুড অফিসেস। তাহলে ভারত পাকিস্তানের বিরোধের মধ্যে এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি আগায় যায় তখন এটা হবে হচ্ছে কি গুড অফিসেস। এরপরে হচ্ছে মোডাস ভিভেন্ডি। মোডাস ভিভেন্ডি মানে এটা হচ্ছে ক্ষণস্থায়ী, অর্থাৎ ক্ষণস্থায়ী চুক্তি আর কি। বিরোধী জড়ানো দুই দেশের মধ্যে শান্তি স্থাপনে ক্ষণস্থায়ী চুক্তি হয়। মোডাস ভিভেন্ডি মানে খুব ক্ষণস্থায়ী একটা চুক্তি হবে। বিবদমান অর্থাৎ দুইটা বিবদমান বা বিবাদে জড়ানো দুইটা দেশের মধ্যে হচ্ছে শান্তি স্থাপনের মধ্যে ক্ষণস্থায়ী চুক্তি হয়, এটাকে বলা হয় মোডাস ভিভেন্ডি। পাসপোর্ট হচ্ছে কি, তাহলে খুব ইজি, নিজ দেশ কর্তৃক নাগরিকদের প্রদান করা ডকুমেন্টকে বলা হয় হচ্ছে পাসপোর্ট। যে নিজ দেশ কর্তৃক নাগরিকদের যে ডকুমেন্টটা প্রদান করা হচ্ছে। সো পাসপোর্ট দেওয়ার মাধ্যমে হচ্ছে তার নাগরিকের হচ্ছে নাগরিকত্ব স্বীকৃতি দেয় এবং হচ্ছে বিদেশি রাষ্ট্র এবং হচ্ছে বিদেশি সরকারকে হচ্ছে কি করে, ফরেন গভর্নমেন্টকে হচ্ছে অনুরোধ করে হচ্ছে তার চলাচলের বা সেফ প্লেসেসের অনুমোদন দিতে এবং সেই সাথে আইনগত সকল সুবিধা দিতে। তাহলে পাসপোর্ট কি চাইতেছে, পাসপোর্ট হইতেছে একটা নাগরিকত্বের স্বীকৃতি দিচ্ছে আমাদেরকে। এরপর এটা হচ্ছে সেফ প্লেসেস দেওয়ার জন্য ফরেন সরকারকে একটা অনুরোধপত্রের মতো। এরপরে হচ্ছে আমাদেরকে লফুল এড দেওয়ার জন্য অন্য দেশের মধ্যে ওই দেশের সরকারের প্রতি একটা অনুরোধ। সো এটাই হইতেছে পাসপোর্ট। এবং রিপাট্রিয়েশন এটা হচ্ছে কি শরণার্থীদের ফেরত দেয়া নেওয়ার জন্য যে চুক্তি করা, এটা হচ্ছে রিপাট্রিয়েশন। আর এক্সট্রাডিশন যেটা হচ্ছে অপরাধী প্রত্যার্পণ। রিপাট্রিয়েশন এটা হচ্ছে শরণার্থী রিলেটেড, শরণার্থীদের ফেরত দেওয়া নেওয়ার জন্য যে চুক্তি হয় এটা বলা হয় রিপাট্রিয়েশন। যেমন কি 2017 সালে বাংলাদেশ হচ্ছে এরকম একটি চুক্তি করছে মিয়ানমারের সাথে। তাহলে মিয়ানমারের সাথে রোহিঙ্গা রিপাট্রিয়েশন নিয়ে হচ্ছে 2017 সালে বাংলাদেশ কি করছে, চুক্তি করছে। আচ্ছা, এরপরে ট্যুর দি হরিজন। তাহলে ট্যুর দি হরিজন এটা কি জিনিস, কারেন্ট অর কমন, এটা কি কনসার্ন। আচ্ছা, তাহলে সাম্প্রতিক বা একাধিক আলোচিত বিষয়, কারেন্ট অ্যান্ড কমন কনসার্ন নিয়ে হচ্ছে কূটনৈতিক আলোচনাকে হচ্ছে বলা হয় ট্যুর দ্য হরিজন। অর্থাৎ সাম্প্রতিক একাধিক আলোচিত বিষয় বা কারেন্ট অ্যান্ড কমন কনসার্ন নিয়ে কূটনৈতিক আলোচনা, এটাকে বলা হয় ট্যুর দ্য হরিজন। এরপরে ভিসা কি, ভিসা হচ্ছে অন্য দেশের নাগরিককে সাময়িক বা স্থায়ীভাবে থাকার জন্য লিখিত অনুমতিকে বলা হয় ভিসা। মানে অন্য একটা দেশের নাগরিককে সাময়িকভাবে হোক অথবা স্থায়ীভাবে থাকার জন্য আমি যে লিখিত অনুমতি দিব এটাই হইতেছে আলটিমেটলি ভিসা। সো এটুকুই।